আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে হচ্ছে ক্লাসে অনেক অনেক স্বাগতম। আশা করি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। আজকে আমাদের এখানে একটু নেটের প্রবলেম করতেছিল, বুঝছি। এর আগে একটা বেশ কিছুক্ষণ ধরে প্রায় 10-12 মিনিট ধরে হচ্ছে লাইভ শুরু করার চেষ্টা করতেছিলাম, লাইভ কেটে যাচ্ছিল বারবার। ঠিক আছে, তো এখন একটু ঠিক হয়েছে, তো একটু সমস্যা হয়ে গেছিলো। তো হোপফুলি সবাই তোমরা ভালো আছো। তো তোমরা জানো যে এর আগের 2 দিন আগের যে ক্লাসটা সেটা হচ্ছে আমরা নিতে পারি নাই, কারণ আমাদের ডিএমসি ডে ছিল। তো পরে আসলে আমরা ডিএমসি ডেতে আসলে একটু এনজয় করছি, বুঝতেই পারতেছো। বছরের একটা দিন যেখানে ঢাকা মেডিকেলের হচ্ছে সব যত অ্যালামনাই আছে, তোমরা তো অ্যালামনাই হয়তো চিনো, যে অ্যালামনাই হচ্ছে যে একটা জায়গা থেকে যারা সাবেক ছাত্র ছাত্রী যারা আর কি পড়ে বের হয়ে গেছে, এরকম যত ডক্টর আছে ঢাকা মেডিকেল থেকে সবাই হচ্ছে একটা দিনে একত্রিত হয় আর কি। ঢাকা মেডিকেলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একত্রিত হয়, তারা হচ্ছে সেখানে স্মৃতিচারণ করে, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, সব কিছু আর কি, পুরো দিনব্যাপী একটা অনুষ্ঠান আর কি। একেবারে সকাল থেকে শুরু হয়ে প্রায় রাত 11টা 12টা 1টা পর্যন্ত অনুষ্ঠান হয়, বিভিন্ন ধরনের খাবার দাবারের আয়োজন থাকে। ঠিক আছে, অনেক সুন্দর একটা গোছানো অনুষ্ঠান। যাই হোক, সেটার জন্য আসলে আমরা তখন ক্লাস নিই নাই, ওই ক্লাসটা আজকে নিচ্ছি আর কি। আজকে হিসাবে আমাদের অফ ডে ছিল, আজকে আমরা হচ্ছে এটা ক্লাস নিচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে অনুজীব 3, তাহলে এটা আজকে ক্লাস ইনশাল্লাহ হচ্ছে পড়াবো। তো প্রথমেই তোমরা আমাদেরকে একটু জানাও যে আমাদের সাউন্ড ঠিক আছে কিনা। আমাদের সব কিছু হচ্ছে ঠিক আছে কিনা তোমরা একটু কষ্ট করে হচ্ছে জানাও আমাদেরকে ভিডিওতে। দাঁড়াও 1 মিনিট, সাউন্ড ঠিক আছে কিনা, সব কিছু ঠিক আছে কিনা তোমরা একটু কষ্ট করে হচ্ছে আমাদেরকে জানাও। আচ্ছা, ঠিক আছে না? হ্যাঁ, ঠিক আছে, ওকে। বুঝলাম না তাহলে এখানে এরকম কেন করছে। ওকে, ঠিক আছে, তোমরা তো সব কিছু ঠিক আছে কিনা একটু আমাদেরকে জানাও। হ্যাঁ, সাউন্ড বুঝলাম না, পিসিটা একটা নতুন। ঠিক আছে, তোমরা তো সবকিছু ঠিক আছে। ওকে, তাহলে আমাদের এখানে ঠিক আছে, তার মানে আমি ধরে নিচ্ছি তোমাদের সেখানেও ঠিক থাকার কথা ইনশাল্লাহ। তাহলে চলো আমরা স্টার্ট করি পড়ানো। হ্যাঁ, তাহলে আজকে আমরা অণুজীবের 3 নম্বর ক্লাস। ঠিক আছে, অণুজীবের অনেকটুকু আমরা ভাইরোলজি আজকে অংশটা শেষ করে দিব, ভাইরাসের অংশটা আমরা শেষ করে দিব। দেন আমরা হলো ব্যাকটেরিয়াটাও যতটুকু পারা যায় আমরা আজকে হচ্ছে শেষ করে ফেলবো ব্যাকটেরিয়াটা। ঠিক আছে, তো তোমরা তো আমার কথা শুনতে পারছো, সব কিছু দেখতে পারছো হোপফুলি। একটু দাঁড়াও তো, আজকে একটু আমার পিসিটার নেটটা, পিসিটাই মেনলি আজকে বেশি সমস্যা করতেছে। পিসি হচ্ছে আপডেট দিছে আজকে, বুঝছো। এতদিন উইন্ডোজ 10 ছিল, আজকে উইন্ডোজ 11-এ আপ দিয়ে এই পিসিটায় ঝামেলা করতেছে আজকে। ঠিক আছে, 1 মিনিট, আজকে তো সন্ধ্যার দিকে। ওকে, হ্যাঁ ঠিক আছে, এখন ঠিক আছে মনে হয়। তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে প্রথমেই আমরা আগের ক্লাসে হচ্ছে লাইটিক চক্র, লাইসোজেনিক চক্র, এগুলো খুব সুন্দর করে পড়াইছি। তাহলে আজকে হচ্ছে এরপর থেকে দেখো, হাই হাই, এটা দিয়ে আমরা শুরু করি যে ভাইরাসের হচ্ছে উপকারিতা এবং অপকারিতা। তাহলে প্রথমে আমরা অপকারিতাটাই হচ্ছে আগে পড়াই, যে ভাইরাস আসলে আমাদের যতটুকু উপকার করে ও কিন্তু তার থেকে বেশি আমাদের ক্ষতি করে আসলে। ঠিক আছে, তাহলে ভাইরাস আমাদের কি কি ক্ষতি করে সেই জিনিসটাই আমরা আসলে তোমাদেরকে দেখাতে চাচ্ছি। যে হাই হাই, বসন্ত মাস এলো, জুয়েল ভাইকে হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ডেঙ্গু জ্বরে পেল। হাই হাই, দেশে বসন্ত মাস এলো, জুয়েল ভাইকে ইনফ্লুয়েঞ্জা ডেঙ্গু জ্বরে পেল। ঠিক আছে, হাই হাই, তাহলে হাইতে হচ্ছে হাম, হাইতে হচ্ছে হারপিস। ঠিক আছে, দেশে বসন্ত মাস এলো, বসন্ততে তো হচ্ছে বসন্ত, মাসতে মামস, এলোতে হচ্ছে এইডস। জুয়েল ভাইকে, তাহলে জুয়েল ভাই দিয়ে জুয়েলতে হচ্ছে জলাতঙ্ক, ভাইকে হচ্ছে ভাইরাল হ্যাপাটাইটিস, ইনফ্লুয়েঞ্জা তো ইনফ্লুয়েঞ্জা, ডেঙ্গু মনে রাখবা, ডেঙ্গুর সাথে ডেঙ্গুর ছোট ভাই চিকুনগুনিয়া, এর একসাথে থাকে সবসময়। ঠিক আছে, ডেঙ্গু এবং ডেঙ্গুর ছোট ভাই চিকুনগুনিয়া, এগুলো মোটামুটি কাছাকাছি। তারপরে হচ্ছে জিকা ভাইরাস, তারপরে জিকা, এগুলো সব কাছাকাছি জিনিস, মনে রাখবা। জ্বরে পেলো, জ্বর দিয়ে পিত জ্বর, পেলো তো হচ্ছে পোলিও। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো একটু মাথায় রাখবা যে হাই হাই, দেশে বসন্ত মাস এলো, জুয়েল ভাইকে ইনফ্লুয়েঞ্জা ডেঙ্গু জ্বরে হচ্ছে পেলো। তাহলে তুমি চিন্তা করো, হাইতে হচ্ছে হাম, এরপরের হাইতে হচ্ছে হারপিস, এরপরে বসন্ততে হচ্ছে বসন্ত, মাসতে হচ্ছে মামস, এলোতে হচ্ছে এইডস, জুয়েলতে হচ্ছে জলাতঙ্ক, ভাইকে হচ্ছে ভাইরাল হ্যাপাটাইটিস, ইনফ্লুয়েঞ্জা তো ইনফ্লুয়েঞ্জা, ডেঙ্গু মানে হচ্ছে ডেঙ্গু, চিকুনগুনিয়া বা হচ্ছে জিকা ভাইরাস, জ্বরে হচ্ছে তোমার পিত জ্বর, পেলোতে হচ্ছে তোমার পোলিও আর কি। ঠিক আছে, তাহলে এই জিনিসটা একটু কষ্ট করে হচ্ছে তোমাদেরকে মনে রাখতে হবে। তাহলে এইগুলো হচ্ছে তোমার ভাইরাস জনিত রোগ। মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রায় একটা কোশ্চেন আসে, মেডিকেলে বলো বা ভার্সিটিতে বলো বা এইচএসসিতেও আসে, যে নিচের কোনটা ভাইরাস ঘটিত রোগ বা নিচের কোনটা ভাইরাস ঘটিত রোগ না। তাহলে মনে রাখবা যে আমরা একটা পড়বো, এটাকে বাদ দিলে
বাকিটা হচ্ছে তোমার ভাইরাস জনিত রোগ হবে না। ঠিক আছে, তাহলে এটা একটু মাথায় রাখবা। ওকে, তাহলে খুব সুন্দর করে আমরা পড়ে ফেললাম। এখন আসো, তাহলে নিম্নের কোনটি ভাইরাস জনিত রোগ নয়? দেখছো, বলছিলাম না এগুলো সব মেডিকেল, তারপর ভার্সিটি, তারপর হচ্ছে ডেন্টাল, তারপর হচ্ছে এইচএসসি। এখানে প্রশ্ন আসে মেডিকেল, ডেন্টাল, তারপরে হচ্ছে ভার্সিটি, এইচএসসি, সব জায়গায় হচ্ছে এরকম একটা ফেমাস প্রশ্ন থাকে, নিচের কোনটা ভাইরাসজনিত রোগ বা ভাইরাসজনিত রোগ নয়। এখানে অলরেডি দাগানো আছে, আসলে শুভ্রতা 1-এ পড়ানোর সময় দাগাইছিলাম। যাই হোক, তাহলে দেখো মিলাও। হায় হায়, দেশে বসন্ত মাস এলো, জুয়েল ভাইকে ডেঙ্গু, ইনফ্লুয়েঞ্জা ডেঙ্গু আতঙ্কে পেল। ঠিক আছে, এটা দিয়ে তুমি কিন্তু খুব সহজেই মনে রাখতে পারবা যে দেখো এই যে হায় হায়, দেশে বসন্ত মাস এলো, তাহলে দেখো হাম, হারপিস, বসন্ত মানে গুটি বসন্ত, চিকেন বসন্ত মানে যতগুলো আছে, পক্স, এগুলা সব কিছু। মাসতে হচ্ছে মামস, এলোতে এইডস, তারপরে জুয়েল ভাই মানে জলাতঙ্ক, ভাইকে ভাইরাল হ্যাপাটাইটিস, ইনফ্লুয়েঞ্জা ডেঙ্গু জ্বরে পেলো। তাহলে এগুলো সবই হচ্ছে ভাইরাসজনিত রোগ। ঠিক আছে, তাহলে এগুলো সবই যদি ভাইরাসজনিত রোগ হয়, তাহলে তুমি একটা জিনিস খেয়াল করো যে এগুলো ভাইরাসজনিত রোগ হলে তাহলে এগুলা বাদে বাকি সব কিছু কী হবে? তাহলে এগুলা বাদে হচ্ছে বাকিগুলা হচ্ছে তোমার ব্যাকটেরিয়াজনিত রোগ হবে। তাহলে প্রশ্ন খুব সিম্পলি বলছে নিম্নের কোনটি ভাইরাসজনিত হচ্ছে রোগ নয় বলছে, নিম্নের কোনটা হচ্ছে ভাইরাসজনিত রোগ নয়। তাহলে এটা বাদে অপশনে যা থাকবে সেটা। তাহলে দেখো তো অপশনে কোথাও, এখানে দেখো তো কোথাও টাইফয়েড ছিল? টাইফয়েড ছিল না। তাহলে বুঝতেই পারতেছো টাইফয়েড হচ্ছে ভাইরাসজনিত রোগ নয়। আবার মনে রাখবা যেটা ভাইরাসজনিত রোগ নয় এটা হচ্ছে ব্যাকটেরিয়াজনিত রোগ। তার মানে এখানে টাইফয়েড হচ্ছে আসলে ব্যাকটেরিয়া জনিত রোগ। এটা নিজেরাই বুঝতে পারতেছো, এটা অ্যাকচুয়ালি হচ্ছে তোমার ব্যাকটেরিয়া জনিত, এটা অ্যাকচুয়ালি তোমার এখানে কি, এটা হচ্ছে ব্যাকটেরিয়া জনিত হচ্ছে তোমার রোগ। ঠিক আছে, তাহলে এইটুকু জিনিস হোপফুলি হচ্ছে তোমরা পারবা। ঠিক আছে, তার মানে আমাদের এইগুলা আর এখন থেকে আল্লাহর রহমতে ভুল হবে না। আমি যে কোনো একটা মনে রাখবো, বাকিগুলো হচ্ছে আমি সুন্দর করে এটা বাদে বাকিগুলাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, আর তোমরা যারা নতুন জয়েন করছো, ঠিক আছে, তোমরা যারা আমাদের কোর্সে নতুন জয়েন করছো বলছি, ঈদের পরে যারা জয়েন করছো, শুরু করছো, তারা যদি এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে যদি জয়েন না হও, আমাদের এই লাইভের ডেসক্রিপশনে, ঠিক আছে, এই লাইভটার ক্যাপশন চেক করো, ক্যাপশনে হচ্ছে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, ক্লিক করলেই তুমি কিন্তু এখন টেলিগ্রাম গ্রুপে ভর্তি হয়ে যেতে পারবা, মানে জয়েন হয়ে যেতে পারবা, যারা এখনও জয়েন হও নাই আর কি আমাদের টেলিগ্রাম গ্রুপে আর কি। ঠিক আছে, ওকে, এখন আসো তাহলে ভাইরাস ঘটিত রোগসমূহ আমরা একটু ডিটেলসে হালকা পাতলা হচ্ছে পড়ি। প্রথমেই আসো হচ্ছে ভাইরাল হ্যাপাটাইটিস। আচ্ছা, ভাইরাল হ্যাপাটাইটিস হলো ভাইরাস ঘটিত লিভারের প্রদাহজনিত রোগ। একটু বুঝাই, নাম শুনে বুঝতেছো ভাইরাল, তাহলে ভাইরাল মানে হচ্ছে এটা ভাইরাসের কারণে হয়, এটা ওই ভাইরাল না, ভাইরাসের কারণে হয়। হ্যাপাটাইটিস এই শব্দটা দুইটা শব্দ থেকে আসছে, হ্যাপাটো প্লাস আইটিস, হ্যাপাটো প্লাস আইটিস। তুমি সবসময় জানো যে মেডিকেল সায়েন্সে হ্যাপাটো মানেই হচ্ছে লিভার, তাহলে হ্যাপাটো মানেই হচ্ছে লিভার, আর আইটিস মানে হচ্ছে প্রদাহ। তার মানে এটা হচ্ছে লিভারের প্রদাহজনিত রোগ। কিসের জন্য হয়েছে? ভাইরাসের জন্য হয়েছে। তার মানে ভাইরাস ঘটিত লিভারের প্রদাহজনিত রোগ কি আমরা বলি হচ্ছে ভাইরাল হ্যাপাটাইটিস। ঠিক আছে, বুঝতে পারছো? আর এই প্রদাহকে ইংলিশে কি বলা হয়? এই প্রদাহকে ইংলিশে হচ্ছে ইনফ্ল্যামেশন বলা হয়, ইনফ্ল্যামেশন। এটার বাংলা হচ্ছে প্রদাহ। আর মনে রাখবা মেডিকেল সায়েন্সে যে কোনো রোগ প্রদাহ থাকলেই মনে করবা তার নামের লাস্টে আইটিস থাকবে, আইটিস। তাহলে হ্যাপাটাইটিস, আর হ্যাপাটো মানে লিভার, তাহলে লিভারের প্রদাহ, হ্যাপাটাইটিস। কিসের জন্য হয়েছে? ভাইরাসের জন্য হয়েছে, এই জন্য ভাইরাল হ্যাপাটাইটিস। ঠিক আছে, ওকে। এখন আসা হচ্ছে প্রদাহ কি, এটা অনেকে বুঝো না তোমরা, আমি হালকা পাতলা বলি। অনেক সময় দেখো না যে আমাদের হাতে পায়ে কোন একটা জায়গা দেখবা হঠাৎ করে ফুলে যায়, ফুলে গেছে, লাল হয়ে গেছে, ব্যথা পাইতেছি, এটাই আসলে প্রদাহ। তার মানে প্রদাহ হচ্ছে কোন একটা জায়গা ফুলে গেলে, লাল হয়ে গেলে, এই জিনিসটাকে আমরা কি বলতেছি? প্রদাহ বলতেছি। ঠিক আছে, আচ্ছা, এবার আসা হচ্ছে এটা কিভাবে ছড়ায়। তাহলে ভাইরাল হ্যাপাটাইটিস এই জিনিসটা আসলে কিভাবে ছড়ায় আমরা এখন একটু দেখার চেষ্টা করি যে হ্যাপাটাইটিস এ এবং হ্যাপাটাইটিস মানে, আচ্ছা, ভাইরাল হ্যাপাটাইটিস হচ্ছে তোমার 5 ধরনের ভাইরাস আছে। হ্যাপাটাইটিস যে ভাইরাসটা সেটা আসলে 5 ধরনের, হ্যাপাটাইটিস এ, হ্যাপাটাইটিস বি, সি, ডি, ই পর্যন্ত, মানে এ থেকে ই পর্যন্ত। এই 5টার মধ্যে একটু মনে রাখবা প্রথমটার শেষেরটা, অর্থাৎ হ্যাপাটাইটিস এ ভাইরাস আর হ্যাপাটাইটিস ই ভাইরাস, এই দুইটা ভাইরাস হচ্ছে পানিবাহিত। তার মানে তুমি যদি বাসি পচা খাবার খাও বা দূষিত পানি পান করো, তাহলে হচ্ছে হ্যাপাটাইটিস এ এবং হ্যাপাটাইটিস ই ভাইরাসটা হচ্ছে তোমার ছড়াইতে পারে। বুঝতে পারছো? তাহলে 5 ধরনের ভাইরাস আছে, এ, বি, সি, ডি, ই। এর মধ্যে প্রথমটা আর শেষেরটা, এই দুইটা হচ্ছে তোমার পানিবাহিত, মানে এগুলো হচ্ছে দূষিত পানি পান করলে বা পচা খাবার খাইলে হচ্ছে এগুলো ছড়াইতে পারে। আর বাকি সবগুলা অর্থাৎ বি, সি, ডি, এই সবগুলো হচ্ছে রক্তের মাধ্যমে ছড়ায়। রক্তের মাধ্যমে ছড়ায় বলতে ধরো কোনো একটা মানুষের
থেকে তুমি রক্ত নিছো, এখন সেই মানুষটার মনে করো হ্যাপাটাইটিস বি ভাইরাস ছিল, তাহলে সেটা যদি রক্তের মাধ্যমে তুমি নাও, তোমার শরীরে হচ্ছে হ্যাপাটাইটিস বি ভাইরাসের জীবাণু প্রবেশ করবে। তাহলে বুঝতে পারছো, এ আর ই এই দুইটা দূষিত পানি মানে পানির মাধ্যমে ছড়ায়, আর বিসিডি মাঝখানের তিনটা হচ্ছে রক্তের মাধ্যমে ছড়ায়, খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন আসা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে কমন হ্যাপাটাইটিস ভাইরাস হচ্ছে হ্যাপাটাইটিস বি ভাইরাস, এটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে বাংলাদেশের সবচেয়ে কমন হ্যাপাটাইটিস ভাইরাস হচ্ছে হ্যাপাটাইটিস বি ভাইরাস। তার মানে বাংলাদেশে যত হ্যাপাটাইটিসের রোগ হয় তাদের অধিকাংশই হচ্ছে হ্যাপাটাইটিস বি ভাইরাসের আক্রমণে হচ্ছে ঘটে থাকে, ঠিক আছে। কিন্তু সবচেয়ে মারাত্মক হচ্ছে হ্যাপাটাইটিস সি ভাইরাস, বুঝছো? তাহলে এই 5টা ভাইরাসের মধ্যে বাংলাদেশে সবচেয়ে কমন হচ্ছে হ্যাপাটাইটিস বি ভাইরাস, কিন্তু এই 5টার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি করে হচ্ছে হ্যাপাটাইটিস সি ভাইরাস। এই হ্যাপাটাইটিস সি ভাইরাসকে এই জন্য হচ্ছে তুষের আগুন বা নীরব ঘাতক বলা হয়। আচ্ছা, তুষের আগুন বা নীরব ঘাতক জিনিসটা কি? হ্যাপাটাইটিস সি ভাইরাসকে বলা হয়। কেন বলা হয়? চলো একটা চমৎকার একটা ব্যাখ্যা আছে। গ্রামে গঞ্জে তোমরা তুষ দেখছো? তুষ হচ্ছে তোমার যেটা গ্রামে গঞ্জে তোমার জ্বালানি হিসেবে ইউজ করা হয়। গ্রামে মনে করো মাটির চুলা, এখন তো আসলে গ্রামে অনেক মনে করো আধুনিকতার ছোঁয়া লাগছে, এখন আর মাটির চুলা হচ্ছে খুব কম জায়গাতেই আছে। কিন্তু যদি মাটির চুলা যাদের আছে বা যারা ছোটবেলায় দেখছো, তারা এই জিনিসটা ভালো মতো বুঝবা যে মাটির চুলাতে লাকড়ির মাধ্যমে হচ্ছে আগুন জ্বালানো হয়। আগুন জ্বালানোর পরে সেই আগুনটাকে হচ্ছে আরো দাউ দাউ করে ছড়ায় দেওয়ার জন্য তুষ ইউজ করা হয়, গ্রামে তুষ ইউজ করা হয়। তো গ্রামে কি করা হয়, এই তুষগুলার একটা স্তূপের মতো হচ্ছে বানিয়ে রাখা হয় মাটির উপরে, মনে করে একটা জায়গায় অনেকগুলো তুষকে হচ্ছে একসাথে জমা করে রাখে, জড়ো করে রাখে, সেখান থেকে পরবর্তীতে তুষ ছিটায় হচ্ছে আগুন ধরানো হয় মাটির চুলাতে আর কি, ঠিক আছে। তো এটা হচ্ছে তুষ আর কি। তো এই তুষের একটা বৈশিষ্ট্য হচ্ছে এই যে গ্রামে গঞ্জে যে তোমার মাটির মানে মাটির উপরে যে তুষের একটা এরকম স্তূপ করে রাখা হয়েছে, সেই তুষে যদি কোনো কারণে ভিতরের দিকে ধরো তুষের একবারে ভিতরের দিকে মনে করো কোনো কারণে আগুন ধরছে, তুমি বাইরে থেকে কিছুই বুঝবা না, তুমি বাইরে থেকে লিটারালি কিছুই বুঝবা না, তোমার কাছে মনে হবে তুষটা তো সব ঠিকই আছে। কিন্তু যখন আগুন ধরতে ধরতে পুরা সবগুলা জায়গাতে আগুন ধরে যাবে, তখন তুমি বুঝতে পারবা। কিন্তু যখন তুমি বুঝতে পারবা, ইটস টু লেট, কিছুই করার থাকবে না, তুমি তুষটাকে বাঁচাইতে পারবা না, দেখবা পুরো সব জায়গায় আগুন ছড়ায় গেছে। মানে সোজা কথা, ধরো এরকম আমি একটা তুষের একটা স্তূপ বানায় রাখছি, এরকম ধরো মাটির মধ্যে তুষের স্তূপ বানায় রাখছি, একবারে ভিতরে মনে করে আগুন ধরছে, তুমি বাইরে থেকে ফার্স্টে কিছুই বুঝবা না। যখন তুমি বুঝবা ততক্ষণে দেখবা যে আগুনটা ছড়ায় হচ্ছে সব জায়গায় চলে আসছে, তোমার এখন আর কিছুই করার নাই, তুমি খালি চেয়ে চেয়ে দেখতেছো। এই হ্যাপাটাইটিস সি ভাইরাসটা হচ্ছে ঠিক সেম। কারো যদি হ্যাপাটাইটিস সি ভাইরাস হয়, সে দিব্যি সুস্থ। মনে করো কাউকে হ্যাপাটাইটিস সি ভাইরাস আক্রমণ করছে, সে দিব্যি সুস্থ, তার কোনো লক্ষণ নাই, কিছু নাই, সে একবারে সুস্থ মানুষের মতো দৌড়াদৌড়ি করতেছে, খেলাধুলা করতেছে, ক্লাস করতেছে, পড়ালেখা করতেছে, কোনো প্রবলেম নাই। যেই দিন তার প্রবলেমটা ধরা পড়বে, ডাক্তারের কাছে নিবা, টেস্ট করবা, ডাক্তার বলবে আপনার ছেলের লিভার তো পুরো নষ্টই হয়ে গেছে। মানে যেদিন ধরা পড়বে এই দিনই দেখা যাবে যে তোমার লিভার আসলে নাই হয়ে গেছে, নষ্ট হয়ে একবারে শেষ অবস্থা, কিছুই আর করার থাকে না, চেয়ে চেয়ে দেখা ছাড়া। এই জন্য এটাকে হচ্ছে নীরব ঘাতক বা তুষের আগুন বলা হয়। যে একটা তুষের আগুন যেরকম প্রথমে বোঝা যায় না, যখন বুঝবা তখন দেখবা যে পুরো আগুন ছড়ায় গেছে। সেমভাবে হ্যাপাটাইটিস সি ভাইরাস যদি কাউকে আক্রমণ করে, ফার্স্টে কিছুই বুঝবা না, একবারে সুস্থ, যখন বুঝবা দেখবা তোমার লিভার নাই, তাকে আর বাঁচানোই যাচ্ছে না। এই জন্য এটাকে হচ্ছে নীরব ঘাতক বা তুষের আগুনের সাথে তুলনা করা হয়েছে, ঠিক আছে। যাই হোক, তাহলে এই হ্যাপাটাইটিস বি ভাইরাস এবং সি ভাইরাস, এই দুইটা ভাইরাসের কারণেই আলটিমেটলি হচ্ছে লিভার সিরোসিস, লিভার ক্যান্সার থেকে শুরু করে অনেক সময় অনেক ধরনের মারাত্মক রোগ হয়ে থাকে, ঠিক আছে। তাহলে আমরা এগুলো একটু পারলাম। এখন আসো এই যে হ্যাপাটাইটিস ভাইরাসের হচ্ছে তোমার বৈশিষ্ট্য। হ্যাপাটাইটিস ভাইরাসের একটু বৈশিষ্ট্য যে বলছিলাম 5 ধরনের, এই ছকটা একটু একবার রিডিং দিবা, খুব ইম্পর্টেন্ট। তার মধ্যে আমি বলে দিই, হ্যাপাটাইটিস এ আর হ্যাপাটাইটিস ই, প্রথমটা শেষেরটা কিসের মাধ্যমে ছড়ায়? দূষিত পানির মাধ্যমে ছড়ায়। আর মাঝখানের 3টা কিভাবে ছড়ায়? মাঝখানের 3টা হচ্ছে রক্তের মাধ্যমে ছড়ায়। এর মধ্যে এখন আরেকটা জিনিস মনে রাখবা, এই যে 5 প্রকারের যে হ্যাপাটাইটিস ভাইরাস আছে, এই 5 প্রকারের হ্যাপাটাইটিস ভাইরাসের মধ্যে বি ভাইরাসটা মনে রাখবা, বিডি। বিডি মানে কি? বাংলাদেশ। এই বিডি মানে বাংলাদেশ না, বিতে হচ্ছে হ্যাপাটাইটিস বি ভাইরাস, ডিতে হচ্ছে ডিএনএ। তাহলে একমাত্র মনে রাখবে এই 5টা ভাইরাসের মধ্যে একমাত্র হ্যাপাটাইটিস বি ভাইরাসটা হচ্ছে ডিএনএ ভাইরাস। দেখো এই 5টার মধ্যে একমাত্র হ্যাপাটাইটিস বি ভাইরাসটা হচ্ছে ডিএনএ ভাইরাস, যেটা 5 স্টার আসবেই। বাকি সবগুলো হ্যাপাটাইটিস ভাইরাস হচ্ছে আরএনএ ভাইরাস। বুঝতে পারছো? তাহলে মনে রাখবা কেমনে? বিডি দিয়ে, বিতে হ্যাপাটাইটিস বি, ডিতে ডিএনএ। তাহলে একমাত্র হ্যাপাটাইটিস বি ভাইরাসটা হচ্ছে ডিএনএ ভাইরাস, বাকি সবগুলো হ্যাপাটাইটিস ভাইরাস হচ্ছে আরএনএ ভাইরাস। খুবই 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 ইম্পর্টেন্ট কিন্তু এমসিকিউটা, ঠিক আছে। ওকে, এবার আসো হ্যাপাটাইটিস ডি ভাইরাস, যেটা সেটা একটু অসম্পূর্ণ ভাইরাস। হ্যাপাটাইটিস ডি ভাইরাসটা হচ্ছে অসম্পূর্ণ ভাইরাস। এটা সবসময় যদি কোনো মানুষকে হ্যাপাটাইটিস বি ভাইরাস আক্রমণ করে, একটা মজার জিনিস বলি, এই যে কোনো মানুষকে ধরো, এটা একটা মানুষ,
তাকে ধরো হ্যাপাটাইটিস বি ভাইরাস আক্রমণ করছে, যেই মানুষকে হ্যাপাটাইটিস বি ভাইরাস আক্রমণ করছে সেইখানেই দেখা যায় ডি ভাইরাসও সেটাকে আক্রমণ করছে। তার মানে এই ডি ভাইরাস সে একা কাউকে আক্রমণ করতে পারে না, ও একা পারে না। যখন কাউরে হ্যাপাটাইটিস বি ভাইরাস আক্রমণ করছে তার সাথে দেখা যায় যে ডি ভাইরাসটাও তাকে আক্রমণ করছে, কিন্তু সে একা কখনো একটা মানুষকে নর্মালি আক্রমণ করে না ডি ভাইরাসটা। এই জন্য ডি ভাইরাসটা হচ্ছে একটা অসম্পূর্ণ ভাইরাস। এটা অসম্পূর্ণ ভাইরাস, মানে এটার সংক্রমণ ক্ষমতাটা ওই রকম মারাত্মক না। এ একমাত্র তখনই সংক্রমণ করতে পারে, একমাত্র তখনই সংক্রমণ বা কাউকে আক্রমণ করতে পারে যখন অলরেডি তাকে হচ্ছে তোমার বি ভাইরাস আক্রমণ করছে। এই জন্য আমরা যারা ডক্টর আছি, বুঝছো, তারা প্রায় যখন হ্যাপাটাইটিস বি ভাইরাসের পেশেন্ট আছে, মানে রোগী আসে আমাদের কাছে, আমরা তাদেরকে টেস্ট করতে দিলে দেখা যায় যে বি এর সাথে ডি ভাইরাস আমরা পাই, ম্যাক্সিমাম সময় আমরা ডি ভাইরাসটাও পাই। অর্থাৎ বি ভাইরাসের সাথেই ডি ভাইরাস হচ্ছে আক্রমণ করে, কিন্তু ডি ভাইরাস একা আমরা কখনো আক্রমণ করতে দেখি নাই, খুবই রেয়ার। ঠিক আছে, এই জন্য ডি ভাইরাসটাকে অসম্পূর্ণ ভাইরাস বলে। এবং এই ডি ভাইরাসটা অসম্পূর্ণ ভাইরাস, এবং এই জন্য বিজ্ঞানীদের ধারণা যে যেহেতু এটা অসম্পূর্ণ ভাইরাস এবং এটা আরএনএ দ্বারা গঠিত, এই জন্য বিজ্ঞানীদের ধারণা যে ডি ভাইরাসটা হচ্ছে এক ধরনের ভিরয়েড। মনে আছে আমরা প্রথম ক্লাসে কিন্তু সুন্দর করে পড়াইছিলাম ভিরয়েড কি, মনে আছে? বলছিলাম না যে ভিরয়েড কি, বলো তো? ভিরয়েড হচ্ছে যে অসম্পূর্ণ ভাইরাস যেখানে হচ্ছে শুধু আরএনএ থাকে, সেটাই কিন্তু ভিরয়েড ছিল, মনে করে দেখো। এই জন্য বিজ্ঞানীদের ধারণা যে হ্যাপাটাইটিস ডি ভাইরাসটা একটা ভিরয়েড। মনে পড়ছে? দেখছো, এই বেসিকগুলো একটু মাথায় রাখবা, আর কিছু পড়ার দরকার নেই। এখানে সুক্তিকাল আছে, একটু রিডিং দিতে পারো, এগুলো আর আসে নাই। এই 2-3টা তথ্যই আসলে এখান থেকে বেশি ইম্পর্টেন্ট। এখন আসো হ্যাপাটাইটিস হইলে মানুষের কি হয়, রোগের লক্ষণ, একটা মানুষের মধ্যে কি কি লক্ষণ প্রকাশ পাবে। তাহলে একটা জিনিস তো বুঝতেছো যে হ্যাপাটাইটিস মানে হচ্ছে ভাইরাল হ্যাপাটাইটিস মানে হচ্ছে ভাইরাসের কারণে লিভারের প্রদাহ হইলে বা লিভার বা যকৃতের প্রদাহ হইলে সেটাকে হচ্ছে হ্যাপাটাইটিস বলা হচ্ছে। আচ্ছা, তার মানে যকৃতের মধ্যে অনেকগুলা কি হবে, যকৃতের জায়গায় জায়গায় কি হবে, গোল হয়ে যাবে, ফুলে যাবে, ব্যথা করবে, এই জিনিসটা হচ্ছে আসবে। তাহলে এগুলো হইলে আলটিমেটলি কি হয়, এগুলো হইলে আলটিমেটলি হচ্ছে ফার্স্টে মাথা ব্যথা হয়, অল্প জ্বর আসে, ক্ষুধামন্দা হয়। ক্ষুধামন্দা বলতে তোমার রুচি চলে যাবে, তুমি খাবা না, খাদ্যে অরুচি, যে বমি বমি ভাব, লিভারে কোনো প্রবলেম হইলে অলওয়েজ মাথায় রাখবা বমি বমি ভাব হয়, সারাক্ষণ দেখবা বমি বমি ভাব লেগে আছে, দুর্বল বোধ করতেছে, পাতলা পায়খানা হইতেছে, তারপরে হাড়ের জয়েন্টে হচ্ছে ব্যথা হচ্ছে, এগুলো হচ্ছে রোগের লক্ষণ। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট আরেকটা লক্ষণ হচ্ছে সমস্ত শরীর হচ্ছে হলুদ বর্ণ ধারণ করে। তার মানে সেই লোকটার মধ্যে জন্ডিসের বৈশিষ্ট্য পাওয়া যাবে, কারণ আমরা জানি যে সমস্ত শরীর যদি হলুদ হয়ে যায় সেটার আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় কি বলি, জন্ডিস বলি। তার মানে তার মধ্যে জন্ডিসের বৈশিষ্ট্যগুলো দেখা যাবে, অর্থাৎ সমস্ত শরীর হলুদ হয়ে যাবে, এমনকি প্রস্রাবও হলুদ হয়ে যেতে পারে, প্রস্রাবের কালারটাও হলুদ হয়ে যেতে পারে। আচ্ছা বলো তো কেন হলুদ হয়ে যেতে পারে? এটা একটা চমৎকার ব্যাখ্যা আছে, বলো। এটা ধরো আমাদের লিভার, এটা একটু বলি, হ্যাঁ, ধরো এটা আমাদের লিভার, কথার কথা, এটা যদি আমাদের লিভার হয় তাহলে আমাদের লিভারটা, তুমি চিন্তা করো, আমাদের লিভারের কিন্তু একটা ইম্পর্টেন্ট কাজ আছে। আমাদের লিভার কিন্তু লোহিত রক্তকণিকাকে হচ্ছে ভেঙে ফেলে, এটা আমরা পরিপাক্ব শোষণ চ্যাপ্টারে পড়বো। এটা কিন্তু হচ্ছে কাকে ভাঙতেছে, লোহিত রক্তকণিকাকে হচ্ছে ভাঙতেছে। তো আমাদের লিভারগুলা লোহিত রক্তকণিকাকে ভেঙে সেখান থেকে আলটিমেটলি হচ্ছে বিলিরুবিন পরিণত হয়। এটা আমরা পরিপাক্ব শোষণের ডিটেলস পড়বো। খালি মনে রাখো আমাদের লিভারের মধ্যে যে ম্যাক্রোফেজ আছে সেগুলো লোহিত রক্তকণিকাকে ভেঙে এগুলোর ফার্স্টে হচ্ছে বিলিভার্ডিন নামক এক ধরনের পদার্থে কনভার্ট করে, বিলিভার্ডিন, পরে সেগুলোকে হচ্ছে বিলিরুবিনে কনভার্ট করে, বিলিভার্ডিনকে পরবর্তীতে হচ্ছে বিলিরুবিনে কনভার্ট করে সেগুলোকে হচ্ছে তোমার মূত্রের মাধ্যমে মানে কিডনি দিয়ে হচ্ছে বের করে দেয়, এরকম একটা ব্যাপার আছে। কিন্তু সমস্যাটা হচ্ছে হ্যাপাটাইটিস হইলে যেটা হয় যে ধরো তোমার লিভারের মধ্যে প্রবলেম হয়েছে, তোমার লিভারের মধ্যে কোনো প্রবলেম হয়েছে, তাহলে এখন লিভার যে বিলিরুবিন তৈরি করতেছে, অর্থাৎ লোহিত রক্তকণিকাকে ভেঙে সে যে বিলিরুবিন তৈরি করতেছে, সেই বিলিরুবিনগুলো পরবর্তীতে ঠিকমতো আর মূত্রের সাথে বেরোতে পারে না। বিলিরুবিনগুলো ঠিকমতো মূত্রের সাথে বেরোতে না পারলে এগুলো শরীরের বিভিন্ন জায়গায় গিয়ে জমা হয়। আর এই বিলিরুবিন এটা হচ্ছে হলুদ কালার, এটাই হচ্ছে হলুদ কালার। সো এই জিনিসটা যদি ঠিকমতো বের না হয়ে শরীরের বিভিন্ন জায়গায় জমা হয়, তখন আমাদেরকে দেখলে কি মনে হবে, তার হাত পা চোখ টোক মুখ টুক হলুদ মনে হবে। এটারই চিকিৎসা বিজ্ঞানে আমরা নাম দিছি হচ্ছে জন্ডিস। তার মানে বুঝতে পারছো, জন্ডিসের কোনো একটা রোগীর ক্ষেত্রে তাহলে কি বেড়ে যায়, তার বিলিরুবিনটা অনেক বেড়ে যায়।
কেন বেড়ে যায়? কারণ আলটিমেটলি হচ্ছে লিভারটা তার এখন ঠিকমতো কাজ করতেছে না, লিভারে প্রবলেম, হেপাটাইটিস হয়েছে, লিভার কাজ না করতে পারার কারণে বিলিরুবিন যেটা তৈরি হয়েছে সেটা ঠিকমতো এখন লিভার দিয়ে মনে করো বের হতে পারতেছে না। বের না হইতে পারার কারণে অতিরিক্ত বিলিরুবিন তখন শরীরের বিভিন্ন জায়গায় যে জমা হয়, আর বিলিরুবিনের কালার হচ্ছে হলুদ, এই জন্য আমরা বাইরে থেকে হলুদ মনে করি, এটারই আমরা জন্ডিস বলছি। তার মানে জন্ডিস হলে কোনো একটা ব্যক্তির কি হয়ে যায়? বিলিরুবিন বেড়ে যায়, বিলিরুবিনের পরিমাণটা অনেক বেড়ে যায়। ঠিক আছে, একটা নতুন জিনিস শিখে ফেললাম, বেসিক কিন্তু এইগুলা। এই যে দেখো, এই যে এটাই হচ্ছে জন্ডিস। দেখো চোখের সাদা অংশটা দেখো হলুদ হয়ে গেছে, ফিল করো। যদি আমি জানি তোমরা জন্ডিসের রোগী তোমরা দেখছো, তোমাদের অনেকেরই হয়তো ছোটবেলায় নিজেদেরই অনেকের জন্ডিস হয়েছে বা আশেপাশে হয়েছে দেখছো, তারপর একটু ফিল করো যে দেখো এই যে দেখো এই মানুষটা দেখো চোখের সাদা অংশটা দেখো হলুদ হলুদ হয়ে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে জন্ডিস। ওকে, তাহলে পারা যাবে। এখন আসো তাহলে এগুলো তো আমরা বলছি হেপাটাইটিস বি। আচ্ছা, হেপাটাইটিস বি এবং সি এর কারণে মানে লিভার সিরোসিসও হইতে পারে। একটা রোগের নাম হচ্ছে লিভার সিরোসিস। অনেকের এখানে একটা প্রশ্ন থাকে, ভাই লিভার সিরোসিস কি? আচ্ছা, লিভার সিরোসিস হচ্ছে এই যে ছবিটা ফিল করো, কারণ বায়োলজি বা মেডিকেল সায়েন্সে আসলে সব কিছু ফিল করতে পারলে তোমাদের কাছে জিনিসটা সহজ হবে। বায়োলজি আসলে ফিল করা, নিজের চোখে দেখে আসলে শিখার জিনিস, এটা জীববিজ্ঞান। তুমি একটা জীব সম্পর্কে জানতে চাচ্ছ, জীবটারে তুমি জীবনে চোখেই দেখলা না। একটা অঙ্গ সম্পর্কে জানতে চাচ্ছ, অঙ্গটাকে তুমি চোখেই দেখলা না কখনো, তাহলে তো হবে না। এটা হচ্ছে একটা মানুষের লিভার, বা এটাকে বাংলায় বলা হয় যকৃৎ। লিভারের বাংলা হচ্ছে যকৃৎ, আর এটাকেই মেডিকেল সায়েন্সে হচ্ছে হ্যাপাটি বলা হয়। হ্যাপাটো, হ্যাপাটো মানে লিভার মেডিকেল সায়েন্সে। যাই হোক, তাহলে যকৃৎ বা হ্যাপাটিক বা আমরা ইংলিশে লিভার বলি। যাই হোক, তো দেখো এটা হচ্ছে একটা নর্মাল লিভার। দেখো সেই নর্মাল লিভারে অনেক সময় বি ভাইরাস বা সি ভাইরাস আক্রমণ করলে এই লিভারের মধ্যে এরকম অসংখ্য গোল্লা 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 আঙ্গুরের দানার মতো বা মার্বেলের মতো এরকম দাগ দাগ হয়ে যায়, এবং এইগুলা শক্ত শক্ত দাগ দাগ হয়ে যায়। এইটারে তোমার বলা হয় লিভার সিরোসিস। এই লিভার সিরোসিস হচ্ছে লিভার ক্যান্সারের আগের অবস্থা, অর্থাৎ এটা ক্যান্সারের আগের অবস্থা। কারো যদি লিভার সিরোসিস হয়ে যায় এটা কিন্তু খুব মারাত্মক রোগ, তার মানে তার ক্যান্সারের আগের অবস্থা। লিভার ক্যান্সারের আগের অবস্থায় হচ্ছে এই লিভার সিরোসিস। এটা হলেই ডাক্তাররা দেখবা, যদি এই অবস্থায় কেউ ডাক্তারের কাছে যায়, সে দেখবা তাকে অনেক সতর্কতার সাথে ট্রিটমেন্ট করতে হয় এবং তাকে হচ্ছে ক্যান্সারের জন্য কাউন্সেলিং করতে হয়, বলতে হয় যে আপনার ক্যান্সার হওয়ার চান্স অনেক বেশি, কারণ লিভার সিরোসিস হচ্ছে ক্যান্সারের ঠিক আগের অবস্থাটারে আসলে বলা হয়। ঠিক আছে, তাহলে দেখছো এটা একটা হেলদি লিভার, মানে স্বাভাবিক সুস্থ লিভার। দেখো এখানে যদি কোনো কারণে লিভার সিরোসিস হয়, দেখছো এর সারফেসটা দেখো, এটা কত মসৃণ। দেখো দেখেই মনে হচ্ছে এটা কত মসৃণ একটা জিনিস। আর দেখো এটা দেখেই মনে হচ্ছে দেখো গোল্লা 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 কেমন জানি অসুস্থ লাগতেছে দেখতেই, এরকম হয়ে যায়, শক্ত হয়ে যায় এই জিনিসগুলো। এটা হচ্ছে লিভার সিরোসিস, যেটা ক্যান্সারের আগের অবস্থা, একটু জেনে রাখলা। এখন আসো হচ্ছে হ্যাপাটাইটিস বি ভাইরাস, মানে হ্যাপাটাইটিস রোগ হইলে এটা কিভাবে আমরা ডক্টররা শনাক্ত করি, খুবই ইম্পর্টেন্ট, এটা আসবে। তাহলে কিভাবে আমরা রোগ নির্ণয় করি এবং এটাকে প্রতিরোধ কেমনে করতে পারি। আচ্ছা, এটাকে রোগ নির্ণয় করার জন্য একটা চমৎকার জিনিস হচ্ছে, অলরেডি বলছিলাম যে বিলিরুবিন বেড়ে যাবে। তাহলে রক্তে হচ্ছে বিলিরুবিনের পরিমাণ এবং এসজিপিটি, এসজিপিটির হচ্ছে একটা ফুল মিনিং আছে, একটা বলে দেই। এটা একটা এনজাইমের নাম। এনজাইমটার আগে নামটা দেখো, সেরাম গ্লুটামিক পাইরুভিক ট্রান্সঅ্যামিনেজ। তোমাদের নাম মনে রাখলেও সমস্যা নাই। তাহলে সেরাম গ্লুটামিক পাইরুভিক ট্রান্সঅ্যামিনেজ একটা এনজাইম আছে, এটা নাম মনে রাখলেও সমস্যা নেই। তোমরা যখন মেডিকেলে পড়বা অটোমেটিক তোমাদের এগুলো মুখস্থ হয়ে যাবে। তাহলে সেরাম গ্লুটামিক পাইরুভিক ট্রান্সঅ্যামিনেজ এই এনজাইমটা, এবং হচ্ছে ওই যে একটু আগে বলছিলাম যে রক্তে বিলিরুবিন, তাহলে রক্তে বিলিরুবিনের পরিমাণ এবং হচ্ছে এসজিপিটি, এটাকে সংক্ষেপে এসজিপিটি বলো এই এনজাইমটাকে, সেরাম গ্লুটামিক পাইরুভিক ট্রান্সঅ্যামিনেজ। এই এনজাইমটাকে সংক্ষেপে এসজিপিটি বলে। তাহলে এই হ্যাপাটাইটিস হইলে রক্ত, যে বলছিলাম যে বিলিরুবিনের পরিমাণ বেড়ে যাবে এবং সাথে হচ্ছে এসজিপিটি, এই দুইটা এনজাইমের পরিমাণ হচ্ছে বৃদ্ধি পাবে। সো আমরা ডাক্তাররা কি করি, দুইটা কাজ করি। একটা ব্লাড টেস্ট দিই, ঠিক আছে, দুইটা ব্লাড টেস্ট দিই অ্যাকচুয়ালি আমি তোমাকে বলি। একটা টেস্টেই হচ্ছে বিলিরুবিন আর হচ্ছে এনজাইমের পরিমাণটা দেখার জন্য, কারণ এগুলোর একটা নর্মাল রেঞ্জ আছে, মানে স্বাভাবিক অবস্থায় রক্তে হচ্ছে বিলিরুবিনের মনে করে একটা নর্মাল রেঞ্জ আছে, বা এনজাইমটার হচ্ছে একটা নর্মাল রেঞ্জ আছে। সো আমরা যদি সাসপেক্ট করি, সন্দেহ করি যে এই রোগীটার হচ্ছে তোমার হ্যাপাটাইটিস বি হয়েছে, আমরা তাকে ব্লাড টেস্ট করতে দিই, এই দুইটা জিনিস বের করতে বলি। সো আমরা যখন টেস্টের পরে আমরা রিপোর্ট দেখে আমরা বুঝতে পারি যে আচ্ছা তার স্বাভাবিকের চেয়ে তার অনেক বেশি আসছে, তার মানে হ্যাঁ আমরা বলতে পারবো যে তার হ্যাপাটাইটিস হয়েছে। সাথে আরেকটা টেস্ট করতে দিই, এটাও একটা ব্লাড টেস্ট, সেটা হচ্ছে রক্তের মধ্যে হ্যাপাটাইটিস বি ভাইরাস দিয়ে যদি আক্রমণ হয়, যেহেতু এইমাত্র বললাম যে বাংলাদেশে সবচেয়ে কমন হচ্ছে হ্যাপাটাইটিস বি ভাইরাস, তাহলে যেহেতু রক্তের মধ্যে যদি কোনো কারণে হ্যাপাটাইটিস বি ভাইরাস দিয়ে আক্রমণ হয়, তাহলে রক্তের মধ্যে HBsAg, এটাও একটা টেস্ট ডাক্তাররা দেয়, এই HBsAg টেস্টটা আমরা করে ফেলি।
ঠিক আছে, আমি নিজে এটা অনেক রোগীকে করতে দিছি। আমি তো এখন হসপিটালে কাজ করি না, ডক্টর, তো আমি নিজে অনেক রোগীর এগুলো করতে দিছি। HBsAg, HBs এর ফুল মিনিং হচ্ছে হ্যাপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন। এই জিনিসটা কি আমি একটু ব্যাখ্যা করি তোমাদেরকে। ধরো এটা একটা হ্যাপাটাইটিস ভাইরাস, ধরো এটা একটা ভাইরাস, কি ভাইরাস? হ্যাপাটাইটিস বি ভাইরাস এটা। তাহলে হ্যাপাটাইটিস বি ভাইরাসের যেটা সারফেস, সারফেস মানে কি? তার পৃষ্ঠতল। সারফেসের বাংলা হচ্ছে পৃষ্ঠতল। তাহলে এই ভাইরাসের যে পৃষ্ঠতল, সেই পৃষ্ঠতলে হচ্ছে এক ধরনের অ্যান্টিজেন থাকে। এই ভাইরাসের যে পৃষ্ঠটা, এই যে পৃষ্ঠতল, যেটা পৃষ্ঠতলকে ইংলিশে হচ্ছে সারফেস বলে। তাহলে এই যে এখানে যেই জিনিসটা আমি দাগাচ্ছি, এটা হচ্ছে একটা পৃষ্ঠতল, বা এটাকে ইংলিশে বলা হয় সারফেস। তাহলে এই সারফেসের মধ্যে এক ধরনের অ্যান্টিজেন থাকে, অ্যান্টিজেন থাকে। সো কোনো মানুষকে যদি হ্যাপাটাইটিস বি ভাইরাস যদি আক্রমণ করে, তাহলে হ্যাপাটাইটিস বি ভাইরাসের পৃষ্ঠতল বা সারফেসে যে অ্যান্টিজেন থাকে, সেই অ্যান্টিজেনটা সেই মানুষের রক্তে হচ্ছে বেশি হয়। ধরো তোমাকে হ্যাপাটাইটিস বি ভাইরাস আক্রমণ করছে, তাহলে তোমার রক্তের মধ্যে হ্যাপাটাইটিস বি ভাইরাসের সারফেসের মধ্যে যে অ্যান্টিজেনটা থাকে, সেই অ্যান্টিজেনটা অনেক বেশি পরিমাণে হচ্ছে তোমার রক্তের মধ্যে পাওয়া যাবে। সো সেইটা আমরা যদি ডক্টররা দেখি, তাহলে বলতে পারবো যে হ্যাঁ, ও রক্তের মধ্যে তো হ্যাপাটাইটিস বি ভাইরাসের সারফেস অ্যান্টিজেনটা অনেক বেশি। তাহলে এটা কেমনে বেশি হলো? নিশ্চয়ই ওরে হ্যাপাটাইটিস বি ভাইরাস হচ্ছে আক্রমণ করছে। বুঝতে পারছো? এইভাবে হচ্ছে আমরা রোগ নির্ণয় করি। তার মানে আক্রান্ত ব্যক্তির দেহে হ্যাপাটাইটিস বি ভাইরাসের যে সারফেস অ্যান্টিজেন আছে, সেটা রক্তের মধ্যে অনেক বেশি পরিমাণে পাওয়া যায়। তোমরা ব্লাড টেস্ট করার সময় রক্তের HBs সারফেস অ্যান্টিজেন টেস্ট করি, এটাও যদি অনেক বেশি পাই, সাথে এগুলো যদি বেশি পাই, আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে তার কি হয়েছে, তার হলো হ্যাপাটাইটিস বি ভাইরাসের কারণে তার হ্যাপাটাইটিস রোগ হয়েছে। ব্যাস। তাহলে এই দুইটা টেস্ট আর কি একটু সুন্দর করে পড়বা। এখন আসো এটার প্রতিরোধ কি। আচ্ছা আমাকে বলো, প্রতিরোধ এটাকে ইংলিশে বলা হয় প্রিভেনশন। প্রতিরোধকে ইংলিশে বলা হয় প্রিভেনশন। একটু ইংলিশ টার্মগুলো শিখে রাখো, কাজে লাগবে। তাহলে প্রিভেনশন মানে কি? প্রতিরোধ। প্রতিরোধের একটা ভালো বাংলা আছে, প্রতিরোধের একটা মিনিং হচ্ছে রোগ হওয়ার আগেই তুমি সেটাকে আটকানোর চেষ্টা করতেছো। প্রতিরোধ মানে ধরো তোমার 1 মাস পরে এইচএসসি পরীক্ষা, কথার কথা, তোমাদের তো এইচএসসি পরীক্ষা না, আচ্ছা তোমাদের ধরো 1 বছর পরে এইচএসসি পরীক্ষা। তুমি চিন্তা করতেছো যে 1 বছর পরে এইচএসসি পরীক্ষা, যদি আমাকে ফেল প্রতিরোধ করতে হয়, আমাকে যদি ফেল ঠেকাইতে হয় আগে থেকে, মানে তুমি আগে থেকেই সিদ্ধান্ত নিছো যে আমাকে এখন ফেল ঠেকাইতে হইলে আমি কি করতে পারি, তাহলে আমার এই 1 বছর অনেক পড়াশোনা করতে হবে। তাহলে এই যে একটা জিনিস হওয়ার আগেই সেটাকে আটকানোর জন্য যে তুমি যে প্ল্যানিং করতেছো, এটাকে বলা হয় প্রতিরোধ। আর প্রতিকার কি? প্রতিকার হচ্ছে ধরো তুমি এইচএসসি দিলা, দিয়ে ফেল করছো, মানে তুমি এখন ফেল করে ফেলছো, এখন সেখান থেকে তুমি কেমনে বের হয়ে আসবা, সেটা হচ্ছে প্রতিকার। তাহলে প্রতিকার মানে হচ্ছে তুমি অলরেডি ফেল করে ফেলছো, এখন কেমনে বাসার মাইট থেকে বাঁচবা, কিভাবে হচ্ছে মানুষের মাইট টাইট থেকে বাঁচতে পারবা, বা বাসায় আব্বা আম্মার পিটনি থেকে কিভাবে বাঁচবা, সেটা নিয়ে তুমি এখন চিন্তা করতেছো। তাহলে এটা হচ্ছে প্রতিকার, মানে হয়ে গেছে অলরেডি, ফেল হয়ে গেছে, এখন তুমি কেমনে এটা থেকে বের হয়ে আসবে এটা চিন্তা করতেছো, এটা হচ্ছে প্রতিকার। ঠিক আছে? তার মানে একটা রোগের প্রতিকার হচ্ছে রোগ হয়ে গেছে, তারপরে কিভাবে তুমি সুস্থ হইতে পারো, এটা হচ্ছে প্রতিকার। আর প্রতিরোধ হচ্ছে রোগ হয় নাই কিন্তু হওয়ার আগেই তুমি আগে থেকেই মানে কিভাবে সেখান থেকে বেঁচে থাকতে পারো সেই চিন্তা করতেছো, সেটা হচ্ছে প্রতিরোধ। তাহলে হ্যাপাটাইটিস বি ভাইরাসের সবচেয়ে প্রতিরোধটা হচ্ছে এখানে একটা পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন নিতে হয়, যার ডোজ হচ্ছে 4টা। তাহলে এখানে একটা হ্যাপাটাইটিস বি ভাইরাসের প্রতিরোধের জন্য সবচেয়ে বেস্ট উপায় হচ্ছে পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন, যেখানে 4টা ডোজ আছে। আমি একটু এখন বলে দিই। 4টা ডোজের মধ্যে প্রথম 3টা ডোজ 1 মাস পর পর নিতে হয়, আর 4 নম্বর ডোজটা, প্রথম ডোজটা তুমি যেই দিন নিছো তার ঠিক 1 বছর পরে নিতে হয়, আর 5 বছর পর একটা বুস্টার ডোজ নিতে হয়। আমি তোমাদেরকে বলে দিই, খুব সহজ হবে। দেখো, ধরো তুমি হ্যাপাটাইটিস বি ভাইরাসের জন্য তুমি এখন ভ্যাকসিন নিতে চাও। তাহলে ধরো তুমি আজকে কয় তারিখ? আজকে হচ্ছে 12 তারিখ জুলাই মাসের। তুমি আজকে 12 তারিখে হচ্ছে তুমি একটা ভ্যাকসিন নিলা। আমি বুঝাচ্ছি কিভাবে ভ্যাকসিনটা নিবা। আজকে 12 তারিখে একটা ভ্যাকসিন নিলা, তাহলে তুমি ঠিক 1 মাস পরে, অর্থাৎ অগাস্ট মাসের 12 তারিখে আরেকটা ভ্যাকসিন নিবা, তার ঠিক 1 মাস পরে অর্থাৎ সেপ্টেম্বর মাসের 12 তারিখে তুমি একটা ভ্যাকসিন নিবা। তাহলে তুমি প্রথম 3টা ভ্যাকসিন কিন্তু 1 মাস পর পর নিলা। যে আজকে প্রথম ভ্যাকসিন নিলা, তাহলে দ্বিতীয় ভ্যাকসিনটা নিলা তুমি আজকে থেকে ঠিক 1 মাস পরে, মানে অগাস্ট মাসের 12 তারিখে। তারপরের ভ্যাকসিনটা নিলা হচ্ছে তুমি সেপ্টেম্বর মাসের 12 তারিখে নিলা। নেওয়ার পর 4 নম্বর ভ্যাকসিনটা নিবা তুমি প্রথম ভ্যাকসিনটা যেদিন নিছো তার ঠিক 1 বছর পর। ধরো তুমি প্রথম ভ্যাকসিনটা নিছো 2023 সালের জুলাইয়ের 12 তারিখে, আজকের দিনে, তাহলে তোমাকে 4 নম্বর ভ্যাকসিনটা নিতে হবে 2024 সালের জুলাইয়ের হচ্ছে 12 তারিখে। ঠিক আছে? এটা হচ্ছে কাহিনী। আর এর 5 বছর পরে তুমি বুস্টার ডোজ দিয়ে সেই জিনিসটাকে আরো শক্তিশালী করবে আর কি। 5 বছর পরে ধরো তুমি 2029 জুলাই মাসে যে তুমি একটা বুস্টার ডোজ নিবা, এটা হচ্ছে নিয়ম মোটামুটি। তাহলে কি বুঝাইতে পারছি যে আজকে তুমি একটা ভ্যাকসিন নিছো জুলাইয়ের 12 তারিখে, তাহলে দ্বিতীয় ভ্যাকসিনটা নিবা হচ্ছে
অগাস্টের 12 তারিখে, তৃতীয় ভ্যাকসিনটা নিবা হচ্ছে সেপ্টেম্বরের 12 তারিখে, 4 নম্বর ভ্যাকসিনটা নিবা ঠিক 1 বছর পর, অর্থাৎ 2024 সালের জুলাইয়ের 12 তারিখে শেষ। এটা হচ্ছে মেইন ডোজ। আর তার 5 বছর পরে তোমার মন চাইলে তুমি আরেকটু প্রতিরোধ করে তোলার জন্য বুস্টার ডোজ নিতে পারো। এখন এই বুস্টার ডোজটা আসলে সবার জন্য অনেক সময় বাধ্যতামূলক না, কিন্তু আমরা যারা মেডিকেল সায়েন্সে আছি, ডক্টর বা নার্স যারা, তারা তো প্রতিনিয়ত আমরা কি করতেছি, এই হ্যাপাটাইটিস বি ভাইরাসের রোগী হ্যান্ডেল করতেছি। এই জন্য আমাদের জন্য বুস্টার ডোজ নেওয়া বা এটা নেওয়া অনেক বাধ্যতামূলক। কারণ আমরা দেখা যায় প্রতিনিয়ত হ্যান্ডেল করার কারণে অনেক সময় হতে পারে যে অসাবধানতা বশত, ধরো আমি একটা হ্যাপাটাইটিস বি ভাইরাসের একটা পেশেন্ট দেখতেছি, তাকে ইনজেকশন দিতে যে হঠাৎ করে ধরো অসাবধানতা বশত সেই ইনজেকশনটা আমার হাতে মনে করো লেগে যেতে পারে, বা আমার আঙ্গুলে মনে করি ইনজেকশনের একটা খোঁচা লেগে গেল, তাহলে সেই খোঁচা লেগে যাওয়ার কারণেই কিন্তু যে রক্তের মাধ্যমে ছড়ায়, তাহলে জীবাণুটা কিন্তু আমার শরীরে চলে আসতে পারে। এই জন্য আমরা যারা হেলথ সেক্টরে যারা আছি তারা আসলে বুস্টার ডোজটা নেই, বাট সাধারণ মানুষও চাইলে এটা নিতে পারে আর কি। ঠিক আছে, এই হচ্ছে তোমার ভ্যাকসিনের অবস্থা। ক্লিয়ার? ওকে, এবং আমি সবসময় তোমাদেরকে বলবো যারা এখনো ভ্যাকসিন নাও নাই তারা অতি সত্বর হচ্ছে নিকটবর্তী হচ্ছে ডাক্তারের কাছে যে তুমি ভ্যাকসিনটা নিয়ে ফেলো, কারণ হ্যাপাটাইটিস বি ভাইরাসের প্রতিরোধটা অনেক সহজ, যে ভ্যাকসিন নিবা আল্লাহর রহমতে রোগ হবে না। কিন্তু যদি কোনো কারণে কারো একবার রোগ হয়ে যায়, যদি কোনো কারণে কারো একবার হ্যাপাটাইটিস রোগ হয়ে যায়, তাকে বাঁচানোটা খুব টাফ। কারণ ওই যে বলছি প্রতিকার, একবার রোগ হয়ে গেছে তাহলে তার লিভারটা নষ্ট হয়ে যায়, আর লিভার নষ্ট হলে তখন সেটার একমাত্র চিকিৎসা হচ্ছে লিভার ট্রান্সপ্লান্ট, অর্থাৎ যকৃৎ প্রতিস্থাপন করতে হবে। এখন এই যকৃৎ প্রতিস্থাপনটা খুবই ব্যয়বহুল একটা চিকিৎসা, প্লাস সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, তোমাকে যকৃৎ কে দিবে? ধরো তোমার যকৃৎ নষ্ট হয়ে গেছে, তোমার এখন লিভার ট্রান্সপ্লান্ট করতে হবে, তোমারে ফার্স্ট অফ অল একটা ডোনার খুঁজতে হবে যে তোমাকে তার লিভারের কিছু অংশ তোমারে দিবে। যে দিবে সেও কিন্তু একটা রিস্কের মধ্যে পড়বে, তাহলে কেউ কি নিজের জীবন রিস্ক করে তোমারে তার লিভারের অংশ দিবে না। এটা হচ্ছে ফার্স্ট কথা। সেকেন্ড কথাটা হচ্ছে ব্লাড গ্রুপ মিলতে হবে, তোমার রক্তের সাথে তার রক্তের ব্লাড গ্রুপ মিলতে হবে, তাকে দেওয়ার মতো মানসিকতা থাকতে হবে, সে দিতে চায়, সে নিজের রিস্ক হওয়ার পরও সে তোমাকে বাঁচাইতে চায়, এরকম মানুষ খুঁজতে হবে। এরকম মানুষই তো তুমি পাবা না, সবচেয়ে বড় কথা যেটা। যদি কোনো কারণে পেয়েও যাও, তারপরে এই অপারেশনের খরচ হচ্ছে বাংলাদেশি টাকায় এখন পর্যন্ত খুবই ব্যয়বহুল চিকিৎসা, 50 থেকে 60 লাখ টাকা। বুঝতেই পারতেছে, এটা কিন্তু খুবই মনে করো একটা বুঝতেই পারতেছে। এই জন্য আসলে এটার প্রতিকারের চিন্তা না করে আমরা গরিব কান্ট্রি, আমাদের জন্য আসলে প্রতিরোধের চিন্তা করাটাই আসলে সবচেয়ে বেস্ট সলিউশন। এই জন্য যারা হচ্ছে হ্যাপাটাইটিসের কোনো ভ্যাকসিন নাও নাই, আমি সবসময় সাজেস্ট করবো তুমি ডাক্তারের কাছে যে হ্যাপাটাইটিসের হচ্ছে ভ্যাকসিন নাও। ফার্স্ট উনি তোমাকে কিছু টেস্ট দিবে, টেস্ট দিয়ে দেখবে যে তোমার শরীরে আগে থেকেই জীবাণুটা আছে কিনা। কারণ আগে থেকে যদি কারো শরীরে হ্যাপাটাইটিস বি ভাইরাসটা থাকে তাহলে তারে আর ভ্যাকসিন দিয়ে লাভ নাই। সেই জন্য দেখবে আগে একটা টেস্ট দিবে, টেস্টের রিপোর্ট যদি ভালো আসে তখন তোমাকে হচ্ছে ভ্যাকসিন দিবে। ঠিক আছে, আমি এটা অনেক আগেই নিছি। আমি যখন কলেজে ছিলাম আমি তখন এগুলার ভ্যাকসিন নিছিলাম, কলেজ বলতে নটরডেমে থাকতে আমি এগুলার ভ্যাকসিন নিছিলাম। ঠিক আছে, এখন বুস্টার ডোজ নিছি। সো তোমরা হচ্ছে নিয়ে ফেলো, এটা কিন্তু খুবই ইফেক্টিভ কাজ করবে কিন্তু। ঠিক আছে, এবং নেওয়া উচিত, কারণ হ্যাপাটাইটিস বি ভাইরাসটা বাংলাদেশে অনেক কমন। সো এই জন্য নেওয়া উচিত, কারণ আমরা হাসপাতালে অনেক রোগী পাইছি যারা এরকম হ্যাপাটাইটিস বি ভাইরাসের রোগী। ঠিক আছে, ঢাকা মেডিকেল অনেক রোগী দেখছি আমি নিজে। তো এই জিনিসগুলো কিন্তু ঝামেলা। ওকে, তাহলে বুঝতে পারছো তাহলে ভ্যাকসিন কিভাবে নিতে হয়, আই হোপ বুঝতে পারছো। কখন কখন নিবা এটা পরীক্ষায় আসতে পারে। আচ্ছা, এখন আসো ডেঙ্গু ভাইরাস, যেটা আমার হয়েছে আর কি 2-3 দিন আগে। আচ্ছা, যাই হোক, তাহলে ডেঙ্গু ভাইরাস হচ্ছে এটা একটা ফ্লাভি ভাইরাস বা হচ্ছে ডেঙ্গি ভাইরাস। এটা একটা আরএনএ ভাইরাস। আচ্ছা, এটার 4টা সেরোটাইপ আছে। সেরোটাইপ বলতেই যে 4টা হচ্ছে তোমার এই যে করোনা ভাইরাসের সময় আমরা পড়ছিলাম না যে 4টা স্ট্রেইন আছে, ওই রকম আর কি ডেঙ্গু ভাইরাসের এই ধরনের 4টা টাইপের ডেঙ্গু ভাইরাস আছে। তাহলে এটা এক ধরনের ফ্লাভি ভাইরাস। এখন এই ডেঙ্গু ভাইরাস এই রোগের বাহককে, এই রোগের বাহক হচ্ছে এডিস জাতীয় মশা। এর মধ্যে এডিস অ্যাজেপ্টি আর হচ্ছে এডিস অ্যালবোপিক্টাস, এই 2 ধরনের মশকই ডেঙ্গু ভাইরাসটাকে হচ্ছে বহন করে আমাদের শরীরে নিয়ে আসে। আচ্ছা, মনে রাখবা মশকই কিন্তু মশা না। দুনিয়াতে দেখছো আসলে পুরুষ মানুষটা আসলে সব দিক থেকেই ভালো। পুরুষ এডিস মশা যারা, তারা কখনো মানুষকে কামড়ায় না, তারা হচ্ছে ফলমূল খেয়ে বেঁচে থাকে। কিন্তু স্ত্রী মশা এগুলা ডিম পাড়তে হয়, এদের ডিম পাড়ার জন্য এদের হচ্ছে উষ্ণ রক্ত দরকার। এবং মানুষের রক্ত বলো তো, আমাদের রক্ত কি ধরনের রক্ত? প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস চ্যাপ্টারে কিন্তু পড়ার কথা। মানুষের রক্ত হচ্ছে উষ্ণ রক্ত, এই জন্য ওদের স্ত্রী এডিস মশার ডিম পাড়ার জন্য উষ্ণ রক্ত দরকার, এই জন্য ওরা হচ্ছে আমাদের রক্ত খায়। এই জন্য মশকি, নট মশা, মশকির কারণে হচ্ছে রোগগুলা ছড়াইতেছে। পুরুষ মশার কিন্তু কোনো দোষ নেই, দেখছো? তার মানে পুরুষ জাতিগুলা কিন্তু আসলে ভালোই, ওরা কারো ক্ষতি করতে চায় না। যাই হোক, তাহলে মশকি।
ঠিক আছে। তাহলে এডিস মশকিগুলো ওদের ডিম পাড়ার জন্য উষ্ণ রক্ত দরকার, এই জন্য ওরা হচ্ছে মানুষের রক্ত পান করে। ঠিক আছে। তাহলে এডিস জাতীয় মশা, এর মধ্যে 2 প্রকারের এডিস মশা আছে, এডিস অ্যাজেপ্টি, একটা হচ্ছে এডিস অ্যালবোপিক্টাস। এই 2 ধরনের মশকির কামড়ে ডেঙ্গু রোগ হচ্ছে ছড়ায়া যায়। আচ্ছা, ভালো কথা। এখন আসো রোগের লক্ষণ। তাহলে ফার্স্টে আসো সাধারণ ডেঙ্গু জ্বর। তাহলে সাধারণ ডেঙ্গু জ্বর হলে কি হবে? জ্বর হচ্ছে তোমার মোটামুটি 103 থেকে 105 ডিগ্রি ফারেনহাইটের মধ্যে থাকবে, এবং নর্মালি কাউকে ডেঙ্গু মশা কামড়ানোর 2 থেকে 7 দিন পরেই হচ্ছে এই ধরনের জ্বর দেখা যায়। আর ডেঙ্গু জ্বরের সবচেয়ে ক্লাসিক লক্ষণ হচ্ছে মেরুদণ্ডের ব্যথা পাওয়া যায়। এই রোগ হইলে মানে সবচেয়ে ক্লাসিক্যাল যে প্রেজেন্টেশন, মানে সবচেয়ে কমন প্রেজেন্টেশন হচ্ছে মেরুদণ্ডে ব্যথা সহ মাংসপেশি, কোমরে, জয়েন্টে হচ্ছে ব্যথা পায়। এই জন্য এই ধরনের রোগকে হচ্ছে হাড় ভাঙ্গা জ্বরও বলা হয়। হাড় ভাঙ্গা জ্বর কেন? কারণ তোমার কাছে মনে হবে তোমার হাড্ডি ভেঙে গেলে যেরকম ব্যথা পাওয়ার কথা, তোমার কাছে মনে হবে যেরকম কোনো একটা ব্যথা হচ্ছে আর কি। যদিও আমার এই বছর খুব একটা হয় নাই, আমি একটু পরে বলবো কেন এরকম হয় নাই, কারণ আছে। তাহলে বুঝতে পারছো? তাহলে এটার ক্লাসিক্যাল লক্ষণ হচ্ছে মেরুদণ্ড ব্যথা সহ তুমি কোমরে ব্যথা পাবা, মানে তোমার মনে হবে তোমার মেরুদণ্ডটা মনে হয় ভেঙে গেছে, বা তোমার বিভিন্ন হাড্ডির জয়েন্টে ব্যথা হবে, মনে হবে যে সেই জয়েন্টটায় মনে করো কেউ হাতুড়ি দিয়ে বাড়ি দিয়েছে, ভেঙে গেছে, এরকম একটা ব্যথা। এই জন্য এটাকে হচ্ছে হাড় ভাঙ্গা জ্বরও বলা হয়। এটা হচ্ছে সাধারণ ডেঙ্গু জ্বর। এখন ধরো অনেক মানুষ সাধারণ ডেঙ্গু জ্বর সে চিকিৎসা করাইলো না, সে ভাবলো আচ্ছা জ্বরই তো আসছে, সমস্যা কি, সে মনে করে আন্দাজে ওষুধ খাইতেছে। বা অনেকে হচ্ছে ফার্মাসিতে যায়, ফার্মাসিওয়ালারা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ডাক্তার, এটা কি বিশ্বাস করো? অবশ্যই। অনেকে দেখবা যে ডক্টর একটা ওষুধ লিখে দিছে, তার সেই ওষুধের উপর কোনো আস্থা নাই, কিন্তু তাকে ফার্মাসিওয়ালা বলছে আপনি এটা খান ভালো হয়ে যাবেন, দেখবে সে তারই ওষুধ খাচ্ছে। ডাক্তারের প্রেসক্রিপশনের আর কোনো মূল্য থাকে না। ওই সেন্সে বলছে যে বাংলাদেশের সবচেয়ে বড় ডাক্তার হচ্ছে ফার্মাসিওয়ালা। ঠিক আছে। তো ধরো ফার্মাসিওয়ালার কাছ থেকে উল্টাপাল্টা সে ওষুধ খাইছে, খায় সে ভাবতেছে আর আমার তো জ্বর মর ভালোই হয়ে গেছে, কিন্তু দেখা গেলো যে সে তো আসলে প্রপার তার ট্রিটমেন্ট হয় নাই। তো দেখা গেলো কি হবে, কিছুদিন পরে সেটা হচ্ছে সাধারণ ডেঙ্গু জ্বর থেকে সেটা আস্তে আস্তে হেমোরেজিক ডেঙ্গু জ্বরে হচ্ছে কনভার্ট হবে। কিসে কনভার্ট হবে? হেমোরেজিক ডেঙ্গু জ্বরে হচ্ছে তোমার কনভার্ট হবে। এই হেমোরেজিক ডেঙ্গু জ্বরটা কি, চলো এটা আমরা একটু দেখি। এই হেমোরেজিক এই শব্দটা 2টা শব্দ থেকে আসছে, একটু বুঝো। এই শব্দটা 2টা শব্দ থেকে আসছে। হেমো শব্দটা আসছে হিম থেকে। আমি সবসময় বলছি না যে মেডিকেলের ভাষায় হিম মানে হচ্ছে রক্ত, মেডিকেলের ভাষায় হিম মানে হচ্ছে রক্ত। রেজিক শব্দটা আসছে রেজিয়া থেকে, রেজিয়া মানে ক্ষরণ হওয়া, রেজিয়া মানে ক্ষরণ হওয়া। তার মানে হেমোরেজিক শব্দটার মানে হচ্ছে রক্তক্ষরণ হওয়া। অর্থাৎ সাধারণ ডেঙ্গু জ্বর যদি কেউ ট্রিটমেন্ট না করে তাহলে তার রক্তের যে অনুচক্রিকা আছে সেই অনুচক্রিকা হচ্ছে অনেক কমে যায়। আর আমরা কিন্তু জানি রক্তের অনুচক্রিকার কাজ কি, সে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। সো সাধারণ ডেঙ্গু জ্বর যদি কেউ ট্রিটমেন্ট না করে তাহলে তার রক্তের অনুচক্রিকার সংখ্যা অনেক কমে যায়। অনুচক্রিকার সংখ্যা অনেক কমে গেলে এতই কমে যায় যে তার শরীরে হচ্ছে সে আর রক্ত জমাট বাঁধতে পারে না, ফলে তখন রক্তক্ষরণ হওয়া শুরু করে। তার নাক, মুখ, দাঁত থেকে হচ্ছে রক্ত পড়তে শুরু করে, অটোমেটিক, কোনো ব্যথা পায় নাই, সে এমনিতেই রক্ত পড়তে শুরু করে। এটাকে তখন বলা হয় হেমোরেজিক ডেঙ্গু জ্বর, মানে তার এখান থেকে রক্তক্ষরণ হচ্ছে। বুঝছো? তাহলে এই যে দেখো, রোগীর নাক, মুখ, দাঁতের মাড়ি এবং ত্বকের নিচে রক্তক্ষরণ দেখা দেয়। কেন হয়? কারণ ওই যে সাধারণ ডেঙ্গু জ্বরের ঠিকমতো ট্রিটমেন্ট না করলে তোমার হচ্ছে অনুচক্রিকার সংখ্যা অনেক কমে যায়। আর রক্ত অনুচক্রিকার সংখ্যা অনেক কমে গেলে তখন রক্ত জমাট বাঁধতে পারে না, রক্তক্ষরণ শুরু হয় অটোমেটিক। ঠিক আছে। আর এই অনুচক্রিকাকে ইংলিশে কি বলা হয়? প্লেটিলেট বলে। প্লেটিলেট হচ্ছে অনুচক্রিকাকে ইংলিশে প্লেটিলেট বলে। ঠিক আছে। এখন ধরো কারো হেমোরেজিক ডেঙ্গু জ্বর হয়েছে, নাক মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে। সেই নাক মুখ দিয়ে রক্ত বের হইলে তোমার রক্ত কি, আমাদের সবার শরীরে কিন্তু একটা নির্দিষ্ট অ্যামাউন্টের হচ্ছে রক্ত আছে। এখন ধরো তোমার নাক মুখ দিয়ে অনবরত রক্ত বেরোচ্ছে, তাহলে একটা সময় কি হবে, তোমার শরীরে রক্তের ঘাটতি হবে। তাহলে তোমার শরীরে যখন রক্তের ঘাটতি হবে তখন তোমার শরীরের যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আছে যাদের রক্ত দরকার তারা কিন্তু ঠিকমতো আর রক্তটা পাচ্ছে না। চিন্তা করো, তোমার দাঁত মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, তাহলে তোমার শরীরে কি রক্তের ঘাটতি হবে, ফলে তোমার শরীরের যে গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ আছে সেই অঙ্গ প্রত্যঙ্গগুলো হচ্ছে তখন পর্যাপ্ত রক্ত পাবে না। রক্ত তো সব বের হয়ে যাচ্ছে, পর্যাপ্ত রক্ত পাবে না। তাহলে আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলা যদি পর্যাপ্ত রক্ত না পায় সেটাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বা মেডিকেল সায়েন্সে হচ্ছে শক বলে। তাহলে মেডিকেল সায়েন্সের শক মানে হচ্ছে কারেন্টের শক না, মেডিকেল সায়েন্সের শক মানে হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গগুলা যদি কোনো কারণে পর্যাপ্ত রক্ত সরবরাহ না পায় সেই কন্ডিশনটাকে বলা হয় শক। সো হেমোরেজিক ডেঙ্গু জ্বর হলে রক্ত বের হয়ে যাচ্ছে, তাহলে তোমার শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গগুলো পর্যাপ্ত রক্ত সাপ্লাই পাচ্ছে না। তো পর্যাপ্ত রক্ত সাপ্লাই না পেলে আমরা ডাক্তাররা বলি যে রোগী হচ্ছে শকে চলে গেছে, শক।
এই শকটা খুবই মারাত্মক, কারণ তোমার শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ হচ্ছে রক্ত পাচ্ছে না, শকে চলে গেছে, এটার নাম দিচ্ছে হচ্ছে ডেঙ্গু শক সিনড্রোম। এবং এই শক হইলে আলটিমেটলি কি হবে, তোমার শরীরের কিডনি রক্ত সাপ্লাই পাচ্ছে না, কিডনি নষ্ট হয়ে যাবে, তোমার হার্ট ঠিকমতো রক্ত সাপ্লাই পাচ্ছে না, হার্ট অ্যাটাকের তুমি রিস্কে পড়ে যাবে, তোমার ব্রেন ঠিকমতো রক্ত সাপ্লাই পাচ্ছে না, তোমার ব্রেন ডেড হয়ে যাবে, মানে লোকটা মারা যাবে সহজ কথায়। বুঝতেই পারতেছো, তোমার শরীরে কিডনি যদি রক্ত না পায়, কিডনি নষ্ট হয়ে গেছে, ব্রেন রক্ত পায় নাই, তোমার ব্রেনের কোষ মরে গেছে, মানে তোমার ব্রেন ডেড, মস্তিষ্ক নাই, হার্ট ঠিক মতো রক্ত পাচ্ছে না, হার্ট কাজ করতে পারতেছে না, হার্ট নষ্ট হয়ে গেছে, তাহলে কারো কোনো মানুষের ব্রেন নষ্ট হয়ে গেছে, কিডনি নষ্ট হয়ে গেছে, হার্ট নষ্ট হয়ে গেছে, ওই মানুষটা কি আর বাঁচবে না। এটা হচ্ছে হইতে পারে পরিণতি আর কি, ঠিক আছে? ওকে, তাহলে এই জিনিসটা আমরা বুঝতে পারছি। এখন আসো বাংলাদেশে কেন এখন একটু উল্টাপাল্টা হচ্ছে, তাহলে দেখছো যে এটাকে আমরা একটু জাস্ট মানে একটু সুন্দর করে হচ্ছে প্রেজেন্টেশন করছি আর কি, ঠিক আছে? আচ্ছা, আজান দিচ্ছে, আমরা একটু আজানের পরে হচ্ছে ব্রেক নেই, ঠিক আছে? আজানের পরে আমরা হচ্ছে 1 মিনিটের একটা ব্রেক নিই, আজানটা শেষ হোক। ওকে। ওকে, জায়েদ শাহরিয়ার, সেরোটাইপ কি ভাইয়া? সেরোটাইপ হচ্ছে ওই যে স্ট্রেইন আর কি। করোনার সময় মনে আছে যে করোনার বিভিন্ন স্ট্রেইন আবিষ্কার হয়েছে, যে একটা একটু একরকম আর একটা আরেক রকম। এই সেরোটাইপ হচ্ছে এরকম একটা স্ট্রেইনের মতো, ঠিক আছে? ওকে, ঠিক আছে। রিজু রয়, আচ্ছা, টেস্ট পেপার, আচ্ছা। মরিয়ম খাতুন, ভাইয়া সিকিউ এর জন্য টেস্ট পেপার, আচ্ছা। সিকিউ এর জন্য আমার কাছে মনে হয় তোমরা সৃজনশীলের জন্য তোমরা সবসময় যেই কাজটা করবা, তোমরা অল টাইম হচ্ছে সৃজনশীলের জন্য তোমরা সবসময় টেস্ট পেপারটা সলভ করো। গাইডের থেকে টেস্ট পেপারটাই আমার কাছে ভালো। পুরাতন টেস্ট পেপার কালেক্ট করবা, ঠিক আছে? পুরাতনটাই কালেক্ট করো, জাস্ট প্রশ্নটা তাহলে বুঝতে পারবা। কারণ গাইডে দেখবা প্রচুর প্রয়োজনীয় অপ্রয়োজনীয় প্রচুর প্রশ্ন দেওয়া আছে, কিন্তু টেস্ট পেপারে দেখবা যে জাস্ট মানে এইচএসসিতে কী কী আসছে, বিভিন্ন বড় বড় কলেজগুলোতে কী কী আসছে, মোটামুটি সেগুলোই কিন্তু টেস্ট পেপারে থাকে, যেটা হচ্ছে তোমার ভালো। একটা টেস্ট পেপার নিবা, আর তুমি টেস্ট পেপারের হচ্ছে সলভটা সাথে রাখবা সবসময়, আমি বলি, কারণ সলভটা থাকলে ওটা দেখে দেখে অনেক সময় নিজেই অনেক কিছু কিন্তু সলভ করে ফেলা যায়। আর যেগুলো পারবা না সেগুলো হচ্ছে আমাদের যারা মেন্টর আছে বা আমি আছি ক্লাসে, যদি আমি সময় হয় আমি দেখায় দিব, না হলে আমাদের যারা মেন্টর আছে তুমি বলে দিলে তারাও তোমাকে হেল্প করবে, বা তোমাদের ফ্রেন্ডরা হচ্ছে হেল্প করবে, ঠিক আছে? আচ্ছা, একজন জিজ্ঞেস করছো যে ভাইয়া কি বলে জিকে ইংলিশ কিভাবে পড়বো এখন থেকে? আচ্ছা, মেডিকেলের জন্য যাদের টার্গেট জিকে ইংলিশটা, তারা হচ্ছে জিকেটা খুব মানে খুব অল্প কথায় বলি, 4-5টা টপিক আছে, খুব বেশি এখন পড়ার দরকার নেই। অনেকে দেখবে অনেকে পড়ে উড়ে ফেলবে, অনেক কিছু করে ফেলবে,
অনেক জায়গায় এদিক সেদিক হবে, কিন্তু বেসিক হচ্ছে 4-5টা চ্যাপ্টার তুমি যদি পড়ো তুমি মোটামুটি ধরে রাখো যে তোমার মেডিকেলের জন্য ডান। এখন কথা হচ্ছে এই যে দেখো আমরা 2 দিন আগে মেডিবস এক্সাম নিয়েছি, তাই না? এখন আমরা আমাদের পরীক্ষার প্রশ্নগুলা কঠিন করার জন্য আমরা ইচ্ছা করি জিকে ইংলিশটা একটু মানে অনেক বেশি কঠিন করি, এটা আমি নিজেই স্বীকার করতেছি। বা অন্যান্য যত জায়গায় ধরো তুমি পরীক্ষা দিছো সব জায়গাতেই দেখবা যে জিকে ইংলিশটা নর্মালের থেকে অনেক কঠিন করে, এটা ইচ্ছা করে আমরা করি আর কি, কারণ 100 100 পাইলে কেমন দেখায় না জিনিসটা, তো এই জন্য আমরা একটু কঠিন করি। বাট বেসিকটা হচ্ছে জিকে ইংলিশ পড়ার জন্য জাস্ট পাকিস্তান আমলের গুলা ভালো মতো পড়বা। পাকিস্তান আমল বলতে 47 থেকে 71 পর্যন্ত ঘটনাগুলা খুব ভালো মতো পড়বা। 71-এর মুক্তিযুদ্ধটা অনেক ডিটেলসে পড়বা, পাকিস্তান আমলটা অনেক ডিটেলসে পড়বা, বাংলাদেশের সংবিধানের যে ধরো হিস্টোরি আছে, সংবিধানের ইতিহাসগুলা সেগুলো একটু দেখবা। আর সাথে হচ্ছে তোমরা মানে এখন যেগুলো করতে পারো, সাথে হচ্ছে বাংলাদেশের স্থাপত্য স্থপতি, যে সাবাস বাংলাদেশ, এই ভাস্কর্যের স্থপতিকে, এটা কোথায় অবস্থিত, এরকম দেখবা কিছু প্রশ্ন আসে, এইগুলো হচ্ছে পড়বা। এই 4-5টা টপিক যদি পড়ে রাখো এনাফ, যথেষ্ট থেকে বেশি। তারপরে এইচএসসির আগে বা মেডিকেল অ্যাডমিশনের আগে তোমরা হচ্ছে এর পাশাপাশি গত 10 বছরের জিকে প্রশ্ন, মেডিকেলের প্রশ্ন, বিসিএস এর প্রশ্ন, তারপর হচ্ছে বিভিন্ন ভার্সিটির জিকে প্রশ্নগুলো সলভ করতে পারো। এইটুকু যদি করতে পারো আমি তোমাকে বলবো যে তুমি প্রশ্ন যেভাবেই হোক ইনশাল্লাহ জিকেতে তুমি 10 থেকে 7-8 কমন পাবা। আর 10-এ 10 কমন পাইতে পারো যদি প্রশ্ন একটু ইজি হয়, যেমন এই যে এই বছর 22-এ জিকে প্রশ্নটা একটু ইজি হয়েছে, এই জন্য 22-এ দেখা গেছে আল্লাহর রহমতে আমরা যা পড়াইছি 10-এ 10ই হচ্ছে সব কমন আসছে। অনেক সময় 10টা আসলে কমন পাওয়াটা একটু এদিক সেদিক হয়, তুমি 9টা কমন পাবা, ঠিক আছে? আর আমাদের হচ্ছে মেডিকেল কোর্স আছে হয়তো তোমাদের 24-এর জন্য, তো এখন আসলে কোর্স সামনে আসবে, সেখানে যদি ভর্তি হও সেখানে আমরা হচ্ছে জিকে ইংলিশের এরকম একটা চমৎকার নোট বানাইছি, 4-5টা বই মিলায় হচ্ছে নোট বানাইছি, সেই নোটটা তোমাদেরকে দিলে ইনশাল্লাহ ওইখান থেকে তুমি অলমোস্ট সবই কমন পাবা, ঠিক আছে? এটা হচ্ছে কাহিনী। বাট আপাতত তুমি তোমার মতো করে এগুলো পড়ে রাখতে পারো। আর ইংলিশের জন্য হচ্ছে গত 10-15 বছরের মেডিকেল প্রশ্ন, বিসিএস এর হচ্ছে শুধু ইংলিশ গ্রামারের অংশটা, আর হচ্ছে ভার্সিটির হচ্ছে ইংলিশ গ্রামারের অংশটা, এগুলো একটু এখন সলভ করতে থাকো, এটাই যথেষ্ট। এগুলো সলভ করতে যে তুমি যদি দেখো যে তুমি ভয়েস চেঞ্জ তুমি পারতেছো না, তাহলে ভয়েস চেঞ্জটা তুমি ওই যে 9-10-এর যে কোনো বই থেকে একটু পড়বা ভালো মতো। আমি কি বুঝাইতে পারছি? ধরো এগুলো সলভ করতে যে তুমি দেখলে তুমি ন্যারেশনটা ভুলে গেছো, তাহলে তুমি ন্যারেশনটা 9-10-এর একটা বই বের করে একটু ন্যারেশন অংশটা একটু সুন্দর করে রুলসগুলো দেখলে একটু প্র্যাকটিস করলা, তাহলে দেখবে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। বা ধরো এগুলো সলভ করতে যে তুমি দেখলা যে পার্টস অফ স্পিচ তুমি ঠিক মতো বুঝতেছো না, তাহলে একটা বই থেকে পার্টস অফ স্পিচটা একটু বেসিক পড়ে নিলা 9-10-এর গ্রামার বই থেকে, এটা করতে পারো ইংলিশে, ঠিক আছে? কিন্তু দিন শেষে আসলে তোমাকে প্রচুর প্রশ্ন সলভ করতে হবে। ইংলিশে ভালো করতে গেলে তোমাকে প্রচুর প্রশ্ন সলভ করার আসলে কোনো বিকল্প নাই, ঠিক আছে? অনেকেই তোমাকে বলবে সিনোনিমস অ্যান্টোনিমসের কথা বলবে, কিন্তু আমার কথা হচ্ছে ভাই যার ইংলিশ নর্মাল গ্রামারে যার প্রবলেম, যার ইংলিশ নর্মাল ভয়েস চেঞ্জ, ন্যারেশন, ট্রান্সলেশন বা পার্টস অফ স্পিচ যে ঠিক মতো বুঝে না, তার জন্য এখন সিনোনিমস অ্যান্টোনিমস পড়ার দরকার নাই। তার জন্য ফার্স্ট টার্গেট হচ্ছে আগে সেগুলা ক্লিয়ার করা। যার বেসিক ক্লিয়ার, যে গ্রামার ভালো পারে, তার জন্য হচ্ছে সিনোনিমস অ্যান্টোনিমস। কারণ সিনোনিমস অ্যান্টোনিমস হচ্ছে পরীক্ষায় আসবে সর্বোচ্চ একটা, 2টাও আসে না, একটাই আসে। একটা প্রশ্ন তুমি পারার জন্য তুমি 200, 500, 1000 তুমি নতুন শব্দ মুখস্থ করতেছো, এটা বেসিক কিছু না। সেই জায়গায় তুমি গ্রামারটা ভালো করো। তোমার যদি গ্রামারের প্রবলেম থাকে তুমি গ্রামারের উপরে গুরুত্ব দাও। তুমি যেই সময়ে 500, 1000 শব্দ শিখবা, ওই সময়টা তুমি যদি গ্রামারকে দাও, ভয়েস চেঞ্জ, ন্যারেশন, ট্রান্সলেশন, পার্টস অফ স্পিচ, প্রিপোজিশন যদি ভালো মতো দেখো, ওই একই সময়ের মধ্যে তুমি মোটামুটি 10 থেকে 12 খুব চমৎকার প্রিপারেশন হয়ে যাবে তোমার 15-র মধ্যে। তো এটা একটু বুদ্ধিমানের কাজ না, যে আমি যেই সময়টা 1 মার্কসের জন্য দিচ্ছি তার বদলে আমি ওই সময়টা হচ্ছে 10-12-র জন্য যদি দেই, তাহলে আমার জন্য তো এটা বেটার। তারপরে যদি তোমার হাতে আরও সময় থাকে তখন তুমি মনে করো 1 মার্কসের জন্য তুমি সিনোনিমস অ্যান্টোনিমস ইচ্ছা মতো সলভ করতে পারো, ঠিক আছে? এটা আমি সবসময় সাজেশন দিই এটা। আর সিনোনিমস অ্যান্টোনিমস অনেক সময় হয় কি যে খুব পড়লেও কমন আসে না। ধরো আমি আজকে মেডিকেলের প্রশ্ন করব, যেটা করছি আমি মেডিবসে যেটা করছি, আমি একটা ইংলিশ মুভির একটা অংশ, ঠিক আছে, ওটা দেখা একটা মুভি আছে দেখবে ইংলিশে, শশাঙ্ক রিডামশন নামে একটা মুভি আছে। আমি রিসেন্টলি একটা মুভি দেখতেছিলাম, ওই শশাঙ্ক রিডামশন মুভি দেখে আমি 2টা শব্দ আমার ভালো লাগছে, আমি 2টা শব্দ হচ্ছে মেডিবসে দিয়ে দিছি। এবার বুঝতে পারছো? এরকমই করে টিচাররা, যে সিনোনিমস অ্যান্টোনিমস তো হচ্ছে একটা শব্দের অর্থ, এটা র্যান্ডমলি দেয়। আমি ধরো এই 2 দিন আগে একটা শশাঙ্ক রিডামশন একটা মুভি আছে, 1990 সালের দিকে মুভি, কাহিনীটা খুবই সুন্দর, তোমরা চাইলে দেখতে পারো, ঠিক আছে? শশাঙ্ক রিডামশন একটা মুভি, নাম শুনছো কিনা জানি না। এটা একটা মানুষ হচ্ছে তোমার মানে নিরপরাধ একটা মানুষকে হচ্ছে জেলে দিয়ে দেয়, পরে সেখান থেকে সে কিভাবে জেল থেকে ছাড়া পায়, প্লাস অনেক বাস্তব কিছু শিক্ষা আছে, ভালোই লাগছে আমার কাছে। তো ওই মুভির একটা 2টা ওয়ার্ড আমি তোমার দিয়ে দিছি, তাই করছি, আমি নিজে এটা করছি। সো তুমি চিন্তা করো যারা প্রশ্ন করে তারাও এরকমই র্যান্ডম যে কোনো তার মন চাইছে সেইখান থেকে একটা ওয়ার্ড ঢুকায় দিছে, কই থেকে যে সে দিবে এটা তুমি জীবনও জানবা না, ঠিক আছে? তো এই জন্য এগুলো আসলে কমন পাওয়াটা খুব টাফ।
এই জন্য মানে সিনোনিমস অ্যান্টোনিমসের জন্য আমি বলবো যেগুলো এত চিন্তা করার কিছু নেই ভাই, একটা আসবে, একটা প্রশ্ন না পারলে তোমার আসলে যায় আসে না, তুমি বাকি 12-13 পারফেক্ট করো, এটা তোমার লাভ আছে, ঠিক আছে। এটা হচ্ছে জিকে ইংলিশের জন্য সাজেশন আর কি, যারা করতে চাও। আর আমাদের কোর্সে যখন ভর্তি হবা ইনশাল্লাহ, মেডিকেল কোর্স যখন আসবে, ওইটা ভর্তি হলে তোমার আর এগুলো নিয়ে চিন্তাও করতে হবে না। সেখানে আমরা আরও এক্সক্লুসিভ গাইডলাইন দিই, আরও অনেক কিছু বলি আমরা ওইখানে ক্লাসগুলোতে, ঠিক আছে, যেটা আমরা এবার 23 ব্যাচকে বলতেছি মেডিকেল কোর্সে। ওকে, তাহলে ডেঙ্গু জ্বর এটা 3টা হইতে পারে, যে সাধারণ ডেঙ্গু জ্বর ঠিকমতো ট্রিটমেন্ট না করলে সেটা হেমোরেজিক ডেঙ্গু জ্বরে কনভার্ট হইতে পারে, সেটা ঠিকমতো ট্রিটমেন্ট না করলে বা কিছু না হইলে পরবর্তীতে এটা শকে চলে যেতে পারে, অর্থাৎ শরীরের বিভিন্ন যে অঙ্গ প্রত্যঙ্গ আছে সেখানে পর্যাপ্ত তোমার অক্সিজেনের ঘাটতি হতে পারে, মানে রক্তের ঘাটতি হতে পারে, ঠিক আছে। ওকে, এখন আসা হচ্ছে ডেঙ্গু হচ্ছে আমরা ডাক্তাররা কিভাবে রোগ নির্ণয় করি। চলো, আমরা ডাক্তাররা রোগ নির্ণয় করে হচ্ছে তোমার 2টা টেস্টের মাধ্যমে, এটাও ব্লাড টেস্টের মাধ্যমে করা হয়, 2টা টেস্টের মাধ্যমে। একটা হচ্ছে আমরা রক্তে অনুচক্রিকার সংখ্যা বা প্লাটিলেটের মাত্রা দেখে হচ্ছে ট্রিটমেন্ট করি। একজন সুস্থ মানুষের দেহে রক্তে অনুচক্রিকার সংখ্যা হচ্ছে তোমার 1.5 লাখ থেকে 4 লাখ। একটু বলে দিই, একজন সুস্থ মানুষের ক্ষেত্রে প্রতি ঘন মিলিমিটার রক্তে অনুচক্রিকার সংখ্যা হচ্ছে 1.5 লাখ থেকে 4 লাখ পর্যন্ত হতে পারে। একজন সুস্থ মানুষের ক্ষেত্রে প্রতি ঘন মিলিমিটার রক্তে অনুচক্রিকার সংখ্যা 1.5 লাখ থেকে 4 লাখ। এখন যদি কোনো কারণে কারো ডেঙ্গু হয়, তাহলে তার অনুচক্রিকার সংখ্যা 1.5 লাখেরও অনেক নিচে নেমে যাবে, বুঝতেই পারতেছো। তাহলে 1.5 লাখেরও অনেক নিচে নেমে গেলে আমরা যদি ব্লাড টেস্ট করে দেখি যে কারো অনুচক্রিকার সংখ্যা বা প্লাটিলেটের সংখ্যা হচ্ছে 1.5 লাখের অনেক নিচে নেমে গেছে, প্লাস তাকে NS1, এটা একটু লিখে রাখো, NS1 অ্যান্টিজেন টেস্ট দেই, NS1 টেস্ট বলি আমরা, NS1 অ্যান্টিজেন টেস্ট দেই, সাথে হচ্ছে IgG টেস্ট দেই, IgG এবং হচ্ছে IgM টেস্ট দেই, ঠিক আছে। এটা একটু লিখে রাখতে পারো, ঠিক আছে। NS1 এবং IgG এবং IgM এই টেস্টগুলো আমরা তাদেরকে করতে দেই। তাহলে ব্লাড টেস্টে কি করতেছি, একটা হচ্ছে অনুচক্রিকার সংখ্যা দেখতেছি, যদি কোনো কারণে অনুচক্রিকার সংখ্যা 1.5 লাখেরও নিচে নেমে আসে, তাহলে আমরা বলতে পারি যে হ্যাঁ, তার ডেঙ্গু হওয়ার একটা চান্স আছে। এটা নিশ্চিত হওয়ার জন্য বর্তমানে আমরা ডক্টররা হচ্ছে NS1 টেস্ট করতে দিই, NS1, ঠিক আছে, NS1 অ্যান্টিজেন টেস্ট করতে দিই, সাথে IgG এবং IgM টেস্ট করতে দিই। এগুলো দেখে আমরা হচ্ছে রোগ নির্ণয় করি, ঠিক আছে। ওকে, আর এখন তুমি বলতে পারো ভাইয়া IgG এটা জিনিসটা কি? IG জিনিসটা হচ্ছে, এই যে দেখো, IG মানে হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন, IG মানে হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন, তাহলে IgG মানে হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন G, IgM মানে হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন M। এগুলো হচ্ছে এক ধরনের অ্যান্টিবডি, আমাদের শরীরের এক ধরনের অ্যান্টিবডি। এগুলা সম্পর্কে আমরা হচ্ছে ওই প্রতিরক্ষা একটা চ্যাপ্টার আছে না, যেটা তোমাদের শর্ট সিলেবাসে নাই আসলে, প্রতিরক্ষা যে চ্যাপ্টারটা, সেই প্রতিরক্ষা চ্যাপ্টারে এটা আছে। আমরা এটা শর্ট সিলেবাসের বাইরের যখন চ্যাপ্টার পড়াবো তখন এগুলা ডিটেলসে বলবো। তো আপাতত এইটুকু জেনে রাখো যে ইমিউনোগ্লোবিউলিন, IG মানে ইমিউনোগ্লোবিউলিন, তাহলে ইমিউনোগ্লোবিউলিন G, একটা হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন M। তাহলে এই 2টা টেস্ট করতে দিই, সাথে NS1 টেস্ট করতে দিই, আর হচ্ছে অনুচক্রিকার সংখ্যা দেখে আমরা হচ্ছে রোগ নির্ণয় করি, ঠিক আছে। এবার আসো চিকিৎসা হচ্ছে সবচেয়ে সিম্পল, মানে লক্ষণ অনুযায়ী হচ্ছে আমরা ট্রিটমেন্ট করি। ধরো কারো জ্বর হয়েছে, তাহলে জ্বর কমানোর জন্য তাকে আমরা প্যারাসিটামল দিই, কিন্তু তাকে কখনো অ্যাসপিরিন জাতীয় ওষুধ দিই না। অ্যাসপিরিন দিয়েও অনেক সময় জ্বর কমে, কিন্তু ডেঙ্গু রোগীকে যদি অ্যাসপিরিন দেওয়া হয়, অ্যাসপিরিন হচ্ছে এটা রক্তক্ষরণের একটা প্রবণতা আছে। তোমরা কিন্তু জানো যে প্রত্যেকটা ওষুধেরই কি আছে, সাইড ইফেক্ট আছে, এটা তোমরা শুনছো যে প্রত্যেকটা ওষুধেরই কিন্তু কম বেশি কি আছে, সাইড ইফেক্ট আছে। তো অ্যাসপিরিন জাতীয় ওষুধ এটা জ্বর কমায়, কিন্তু এটার একটা সাইড ইফেক্ট হচ্ছে এটা রক্তক্ষরণের প্রবণতা বাড়ায়। সো যার ডেঙ্গু জ্বর, তার এমনিতেই ভেউ অনুচক্রিকা কম, এমনিতেই তার রক্তক্ষরণ হচ্ছে বা হওয়ার একটা চান্স আছে, সেখানে যদি আমি অ্যাসপিরিন জাতীয় ওষুধ দিই তাহলে রক্তক্ষরণটা আরও বেড়ে যাবে, বেড়ে যেয়ে সে আর মৃত্যু পর্যন্ত হইতে পারে। এই জন্য অ্যাসপিরিন হচ্ছে আমরা কখনো ডেঙ্গু হইলে দিই না। আমরা তখন তাহলে জ্বর কমানোর জন্য কী দেই, ওই যে প্যারাসিটামল দিচ্ছি। ব্যথার জন্য হচ্ছে বেশি ব্যথা হলে, যদি জয়েন্টে যদি খুব বেশি ব্যথা হয়, রোগী থাকতে পারতেছে না, তাহলে পেইন কিলার হচ্ছে দিচ্ছি তাকে, সাথে হচ্ছে তোমার তাকে পর্যাপ্ত পরিমাণে তরল দিচ্ছি। আর যদি দেখি যে তার অনুচক্রিকার সংখ্যা অনেক কমে গেছে, তাহলে তাকে আমরা বাইরে থেকে রক্ত দিচ্ছি, কারণ অনুচক্রিকার সংখ্যা কমে গেছে, তাহলে এখন তারা ব্লাড দিতে হবে, রক্ত দেওয়া লাগবে তারে, এইগুলো দিচ্ছি আর কি, ঠিক আছে। এগুলো হচ্ছে নর্মালি ট্রিটমেন্ট। এখন আসো, আমি একটু আগে বলছিলাম যে আমাদের কেন এখন বাংলাদেশে আসলে প্রেক্ষাপটে আসলে বইয়ের যে কথাগুলো খুব ভালো, কথাগুলো ঠিক আছে, কিন্তু এই কথাগুলো এখন আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে প্রযোজ্য না। কারণ আমরা রিসেন্টলি আমরা ডক্টররা দেখতেছি যে বাংলাদেশে এখন যে ডেঙ্গু হয়, সেই ডেঙ্গুগুলোর সাথে বইয়ের কোনো ডেঙ্গুর আসলে কোনো মিল নাই, ঠিক আছে।
বাংলাদেশের যে ডেঙ্গু রোগগুলা হচ্ছে এর সাথে এখন বর্তমানে বইয়ের ডেঙ্গু রোগের আসলে কোনো মিল নাই। বইয়ে কি লেখা আছে সুন্দর কথা যে প্রথমে তোমার ডেঙ্গু জ্বর হবে 2 থেকে 7 দিন, ঠিকমতো ট্রিটমেন্ট না করলে এটা মারাত্মক রোগ ধারণ করতে পারে, তখন সেখানে হেমোরেজিক ডেঙ্গু হতে পারে বা শকে চলে যেতে পারে। কিন্তু আমরা বর্তমানে দেখতেছি লাস্ট 2-3 ইয়ার্স ধরে বা তারও আগে থেকে যে ডেঙ্গু হইলে এখন কেন জানি একদিনের মধ্যেই মানুষ শকে চলে যাচ্ছে, 2 দিনের মধ্যেই মানুষের মনে করো হেমোরেজিক ডেঙ্গু জ্বর হচ্ছে, যেটার সাথে আসলে বইয়ের কোনো মিল নাই। মানে বইয়ে একটা লেখা আছে কিন্তু এখন হচ্ছে আরেকটা। এই জন্য আমি তোমাদেরকে বলছিলাম যে বর্তমানে বাংলাদেশের ডেঙ্গু পরিস্থিতিটা একটু খারাপ, আর আমাদের জনবল কম, হাসপাতালে সিট কম, রোগী বেশি, এত রোগীকে আসলে সিট দেওয়া সম্ভব হচ্ছে না। আবার দেখা যায় যে ডেঙ্গুর উল্টাপাল্টা ঠিক নাই, আর দেখা যায় ঢাকা শহরে তো বুঝোই বিশেষ করে ঠিকমতো মশা মারা হচ্ছে না, ওই ওষুধ ঠিকমতো দেওয়া হয় না সিটি কর্পোরেশন থেকে। তো সব মিলে দেখা যায় ডেঙ্গু মানে মশা অনেক বেশি, ডেঙ্গু রোগ অনেক বেশি হয়, আর উল্টাপাল্টা কারো দেখা যায় যে 8 দিন জ্বর থেকে সে সুস্থ হয়ে গেছে, কেউ দেখা যায় যে তোমার 1 দিনের মধ্যে সে শকে চলে গেছে। মানে এটা বইয়ের সাথেও মিলতেছে না। সো আমরা ডক্টররা ট্রিটমেন্ট করার সময় আমরা এখন অনেক কনফিউজড থাকি, কারণ এই জিনিসটা বইয়ের সাথে মিলতেছে না। কারণ স্বাভাবিক, আমরাও তো দিন শেষে কি আমরা পড়াশোনা করে সে অনুযায়ী তো আসলে আমরা ট্রিটমেন্ট দিই। তো আমরা দেখতেছি যে কি রে ভাই, এর তো এটা এখন হওয়ার কথা না, তার এটা হয়ে বসে আছে। এই জিনিসটা হচ্ছে খুব সমস্যা, মারাত্মক। তো আল্লাহর রহমতে আমার কপাল খুবই ভালো যে আমার ক্ষেত্রে এরকম কিছু হয় নাই আসলে। এই জন্য ডেঙ্গুটা কিন্তু এখন অনেক সিরিয়াস আর কি, বলা যায় না, ঠিক আছে, কার ভাগ্যে কি আছে আসলে বলা যাচ্ছে না, কার ক্ষেত্রে কিরকম হয়। যে একদিনের মধ্যে আমি দেখতেছি যে শকে চলে গেছে, ওই যে ডেঙ্গু শক সিনড্রোম হয়ে গেছে, যেটা নর্মালি কখনোই হওয়ার কথা না। শকে যায় হচ্ছে আমাদের বইয়ে লেখা আছে মেডিকেল সায়েন্সে 8-10 দিন পরে, সে প্রথম দিনই সে শকে চলে যাচ্ছে। এটা কেমনে পসিবল? ঠিক আছে, এই জিনিসগুলো উল্টাপাল্টা হচ্ছে বাংলাদেশে। এই জন্য আমার মনে হয় যে নতুন করে আবার একটু রিসার্চ করতে হবে ডেঙ্গুর ব্যাপারে, আবার নতুন করে আসলে রিসার্চ করা দরকার, এবং অলরেডি হাসপাতালে রিসার্চ হচ্ছে। আমরা ঢাকা মেডিকেলে হচ্ছে রিসার্চও করতেছে এর উপরে। রিসার্চ করতেছে বলতে আমরা ফিল্ড লেভেলে যারা ডক্টর আছি তারা হচ্ছে এই জিনিসগুলোর একটু তথ্য রাখতেছি, যে অমুক রোগী ধরো 20 বছর বয়স, তার এই জিনিসটা হয়েছে, এরকম করে আমরা একটা রিসার্চ করতেছি যাতে নতুন করে কিছু তথ্য বের করা যায় যে কেন এরকম হচ্ছে। ঠিক আছে, তো এটা হয়েছে ঘটনা, তাহলে একটু পড়বা। আচ্ছা, এবার আসো ডেঙ্গু ভাইরাস, এগুলো আর দেখার দরকার নাই। আচ্ছা, এবার আসো হচ্ছে আচ্ছা ডেঙ্গু হইলে আরেকটা জিনিস হয়, অনেক সময় র্যাশ হয়, হাতে পায়ে হচ্ছে র্যাশ হয়, একটা টার্ম আছে র্যাশ। র্যাশ মানে হচ্ছে হাতে পায়ে হচ্ছে লাল লাল হয়ে যায়। দেখো এই ছবিটা, দেখো এই ছবিটা ফিল করো তাহলে বুঝতে পারবা। দেখো হাতে পায়ে হচ্ছে পুরো লাল লাল হয়ে গেছে, দেখছো লাল 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 হচ্ছে কি হয়ে গেছে হাত পা, এটাকে হচ্ছে র্যাশ বলে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটাকে র্যাশ বলে, লাল 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 হয়ে যায় হাত পা। ঠিক আছে, এবার আসো জিকা ভাইরাস। জিকা ভাইরাসও হচ্ছে তোমার ডেঙ্গুর একটা ছোট ভাই। ঠিক আছে, এটা হচ্ছে এক ধরনের ফ্ল্যাভি ভাইরাস। ওই ডেঙ্গু হচ্ছে এক ধরনের ফ্ল্যাভি ভাইরাস, জিকা ভাইরাসও হচ্ছে এক ধরনের ফ্ল্যাভি ভাইরাস। তাহলে এই ভাইরাসের আক্রমণে ওই যে অনেকটা ডেঙ্গুর মতোই, সামান্য জ্বর হবে, র্যাশ হবে। ওই যে র্যাশ মানে ওই যে লাল লাল দাগ, এই যে দেখো র্যাশ, দেখছো এই যে র্যাশ, হাত পাটা দেখো লাল 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 দাগ দাগ হয়ে গেছে র্যাশ। তাহলে জিকা ভাইরাসের আক্রমণও হচ্ছে র্যাশ হবে, জ্বর হবে, জয়েন্টে জয়েন্টে ব্যথা হবে, চোখ লাল হবে, মোটামুটি সবকিছু ডেঙ্গুর মতোই। ঠিক আছে, নর্মাল ডেঙ্গু হলে যা হয় সেটার মতোই। কিন্তু জিকা ভাইরাসের একটা আবার মারাত্মক সমস্যা আছে। যদি কোনো কারণে প্রেগনেন্ট মাদার মানে গর্ভবতী নারীদের ক্ষেত্রে যদি কোনো কারণে জিকা ভাইরাসের সংক্রমণ হয়, তাহলে গর্ভবতী নারীদের হচ্ছে যে নবজাতক শিশু, তাদেরও জিকা ভাইরাসের কারণে তাদের মস্তিষ্ক ছোট হয়ে যেতে পারে। এটা খুবই ইম্পর্টেন্ট। এটাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় হচ্ছে মাইক্রোসেফালি বলে। মাইক্রো শব্দের মানে হচ্ছে ছোট, আমরা জানি। সেফালি শব্দটা আসছে সেফালন থেকে, সেফালি শব্দটা আসছে সেফালন থেকে। সেফালনের বাংলা হচ্ছে মস্তিষ্ক। তার মানে জিকা ভাইরাস যদি কোনো একটা প্রেগনেন্ট মহিলাদের যদি হয়, মানে গর্ভবতী নারীদের যদি জিকা ভাইরাস হয়, দেখা যায় সেই গর্ভবতী নারীর যে বাচ্চা জন্ম দিচ্ছে, সেই বাচ্চাটা জন্মগতভাবেই তার অপরিণত বা ছোট মস্তিষ্ক নিয়ে এসে জন্মাচ্ছে। তাহলে ছোটকে ইংলিশে বলা হয় মাইক্রো, আর সেফালি শব্দটা আসছে সেফালন থেকে। সেফালন মানে মস্তিষ্ক, ছোট মস্তিষ্ক বা ছোট মাথা নিয়ে জন্মাচ্ছে। এটাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় মাইক্রোসেফালি। এটা কিন্তু খুবই মারাত্মক। কেন মারাত্মক? একটা বাচ্চা জন্মের সময় তার অপরিণত মস্তিষ্ক, তার মস্তিষ্ক সে অপরিণত অবস্থায় আসতেছে, তার মানে তার ব্রেন ঠিকমতো কাজ করবে না। এই বাচ্চাটা সারা জীবন দেখবে যে আইকিউ কম থাকবে, অথবা সেই বাচ্চাটা হচ্ছে একটা বুদ্ধি প্রতিবন্ধী হিসেবে সারা জীবন তাকে থাকতে হবে। মানে সে কখনো সুস্থ বাচ্চার মতো আর কাজকর্ম করতে পারবে না, ওকে বুদ্ধি প্রতিবন্ধী হিসেবে সারাটা জীবন পার করতে হবে। তাহলে এটা একটা মারাত্মক একটা জিনিস না, যে সে বাচ্চাটা পুরো জীবনটা ধ্বংস হয়ে যাচ্ছে, সে সুস্থ বাচ্চা হয়ে জন্ম নিতে পারতেছে না। কারণ ব্রেইনে যদি তোমার, ধরো একটা সিম্পল জিনিস, তোমার জন্মের সময় তোমার ব্রেন যদি ঠিক মতো গঠিত না হয়, তুমি যদি অল্প ব্রেন নিয়ে যদি জন্মাও,
তাহলে তুমি কি ঠিকমতো কাজকর্ম করতে পারবা না। এই বাচ্চাদের ক্ষেত্রে এরকম হচ্ছে। এই ত্রুটিটাকে তোমার বলা হয় মাইক্রোসেফালি বলা হয়। তো এটা বাংলাদেশেও জিকা ভাইরাস এখনো খুব একটা ছড়ায় নাই, কিন্তু এটা সাউথ আমেরিকার দেশগুলোতে, ব্রাজিল, আর্জেন্টিনাতে এগুলো জিকা ভাইরাসের রিসেন্টলি একটি বেশ মানে ছড়ায় গেছিলো আর কি। ঠিক আছে, ওকে, তাহলে একটু মাথায় রাখবা। তাহলে জিকা ভাইরাস হইলে এই যে দেখো, এই যে এটা ফিল করো, দেখো মাইক্রোসেফালি। তাহলে মাইক্রোসেফালি শব্দটা হচ্ছে তোমরা একটু ফিল করো, দেখো জিনিসটা হচ্ছে তোমরা একটু ফিল করো। দেখো এটা হচ্ছে একটা বাচ্চা, দেখো এই বাচ্চাটার মাথা মিনিমাম এইটুকু হওয়া উচিত ছিল, মোটামুটি এইটুকু হওয়া উচিত ছিল, বাট দেখো তার মাথাটা কত ছোট হয়েছে, এইটুকু হয়েছে। হওয়ার কথা ছিল মিনিমাম এইটুকু। দেখো বয়সের তুলনায় বা বডির অন্যান্য অংশের তুলনায় দেখো তার মাথাটা ছোট হয়েছে। এটারই বলা হয় মাইক্রোসেফালি। মাইক্রো মানে ছোট, সেফালি মানে মস্তিষ্ক, ছোট মস্তিষ্ক নিয়ে জন্মাইছে, অপরিণত মস্তিষ্ক নিয়ে জন্মাইছে। ঠিক আছে, এটা আর কি। ওকে, তাহলে ফিল করো জিনিসটা, যদিও দুঃখজনক আসলে একটা বাচ্চার ক্ষেত্রে এগুলো জন্ম নেওয়াটা আসলে দুঃখজনক। তো যাই হোক, এটা হচ্ছে সবচেয়ে মারাত্মক পরিণতি জিকা ভাইরাসে। ওকে, এবার আসা হচ্ছে বার্ড ফ্লু এবং হচ্ছে সোয়াইন ফ্লু। ঠিক আছে, এটা হচ্ছে এই বার্ড ফ্লু এবং সোয়াইন ফ্লু এই দুইটাই হচ্ছে তোমার ইনফ্লুয়েঞ্জা ভাইরাসই, বাট ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের অনেকগুলো সাব টাইপ আছে। ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের অনেকগুলো টাইপ আছে। ওই যেটা আগে বললাম না যে ডেঙ্গুর যেমন ধরো তোমার 4টা সেরো টাইপ আছে, ওই রকম ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের হচ্ছে অনেকগুলো হচ্ছে এরকম সেরো টাইপ আছে। তো সেই অনেকগুলো সেরো টাইপের মধ্যে একটা সেরো টাইপ হচ্ছে মনে রাখবা H5N1। এখন H5N1 এগুলোর ফুল মিনিং তুমি চাইলে জানতে পারো, হিম অ্যাগগ্লুটিনিন টাইপ 5 নিউরামিনিডেস টাইপ 1। না জানলেও সমস্যা নাই, এগুলা মেডিকেলে উঠলে পড়বা। যাই হোক, H5N1 এটার ফুল মিনিং হচ্ছে হিম অ্যাগগ্লুটিনিন টাইপ 1 নিউরামিনিডেস টাইপ। ঠিক আছে, টাইপ 1, সরি ওটা টাইপ 5 টাইপ 1। যাই হোক, তো এই H5N1 ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের একটা টাইপ। এটার কারণে হচ্ছে তোমার হাঁস মুরগিতে বার্ড ফ্লু নামক হচ্ছে মারাত্মক রোগ হয়। ঠিক আছে, আর ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের আরেকটা টাইপ হচ্ছে H1N1, যেটাকে তোমার বলা হয় হিম অ্যাগগ্লুটিনিন টাইপ 1 নিউরামিনিডেস টাইপ 1। এই H1N1 এটার কারণে হচ্ছে সোয়াইন ফ্লু হয়। এই ভাইরাসটা প্রথম হচ্ছে শুকরে হয়েছে, কিন্তু ওই যে অনেক মানুষ আছে না, মানে মুসলিমরা তো শুকর খায় না, কিন্তু অন্য ধর্মের যারা আছে খ্রিস্টানরা, বিশেষ করে বিদেশের কান্ট্রিগুলোতে, ঠিক আছে, ইউরোপ আমেরিকা বা হচ্ছে তোমার ধরো চায়নাতে হচ্ছে ওরা শুকর খায়। তো শুকরের মাধ্যমে হচ্ছে এই রোগটা মানুষের মধ্যে চলে আসছে। তো শুকরকে ইংলিশে কি বলে? সোয়াইন বলে। সোয়াইন মানে হচ্ছে শুকর, তো এখান থেকে এটারে বলা হয় সোয়াইন ফ্লু নাম দিছে। বুঝতে পারছো? তাহলে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের অনেকগুলো সাব টাইপের মধ্যে একটা সাব টাইপ হচ্ছে H1N1। তাহলে মনে রাখবা, এই H1N1 এর কারণে সোয়াইন ফ্লু হয়, আর H5N1 এর কারণে বার্ড ফ্লু হয়। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবা, কিন্তু এমসিকিউতে অনেক প্যাচ লাগে। তাহলে H5N1 এর কারণে হচ্ছে বার্ড ফ্লু, আর H1N1 এর কারণে সোয়াইন ফ্লু হয়। ঠিক আছে, ওকে। এবার আসা হচ্ছে চিকুনগুনিয়া। বলছিলাম যে চিকুনগুনিয়া হচ্ছে তোমার কি? চিকুনগুনিয়া হচ্ছে তোমার ইসের ছোট ভাই, ডেঙ্গুর ছোট ভাই। ঠিক আছে, তাহলে এটাও অনেকটা ডেঙ্গুর মতোই। দেখো এটা একটা আরএনএ ভাইরাস, ডেঙ্গুর মতোই। এবং দেখো এই ভাইরাসের বাহক হচ্ছে, দেখছো এই যে এডিস অ্যাজেপ্টি, এডিস অ্যালবোপিক্টাস। তার মানে এডিস মশার কারণে চিকুনগুনিয়াও হতে পারে। বলছিলাম যে ডেঙ্গুর ছোট ভাই, লক্ষণও অনেকটা হচ্ছে ডেঙ্গুর মতোই। দেখো উচ্চ জ্বর, জয়েন্টে ব্যথা, এই যে শরীরে র্যাশ ওঠা, মাথা ব্যথা, দুর্বলতা, সব কিছুই সেম। খালি চিকুনগুনিয়ার সাথে ডেঙ্গুর একটা পার্থক্য হচ্ছে, চিকুনগুনিয়াতে হচ্ছে তোমার জয়েন্টে যে ব্যথা হয়, হাড্ডির জয়েন্টগুলোতে প্রচণ্ড ব্যথা হয়। মানে ডেঙ্গু হইলে এত ব্যথা পাওয়া যায় না, তো চিকুনগুনিয়া হলে হাড্ডির জয়েন্টে প্রচণ্ড বেশি ব্যথা হয়। মানে এত ব্যথা যে তুমি বিছানা থেকে উঠতেই পারবে না, 2-3 দিন, 3-4-5 দিন তুমি বিছানা থেকে উঠতেই পারবে না, এবং অনেক কষ্ট হবে। কিন্তু এটার একটা সুখবরও আছে, যে ডেঙ্গুর মতো এটা একবারে মনে করো যে হেমোরেজিক ডেঙ্গু বা ডেঙ্গু শক সিনড্রোম এটা হয় না। এটা ওই ব্যথায় থাকবে, তুমি 1 মাস অনেক কষ্ট করবা, 1 মাস বা 1 সপ্তাহ 2 সপ্তাহ অনেক কষ্ট করার পর তারপরে তুমি সুস্থ হয়ে যাবে একটা সময়। চিকিৎসা না করালেও তুমি একটা সময় সুস্থ হয়ে যাবা। এটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এইটাই। বাট তুমি সে 1-2 সপ্তাহ অনেক কষ্ট পাবা, মানে তোমার মনে হবে তোমার জয়েন্টগুলো ভাঙ্গা ফেলাইছে হাতুড়ি দিয়ে বাড়ি মারতে মারতে, এরকম একটা অবস্থা হবে। ঠিক আছে, তো এই জিনিসটা আমি কাছের থেকে দেখছিলাম। আমার 2-3 বছর আগে একটা স্টুডেন্ট ছিল, আমি তখনও অনলাইনে আসি নাই, করোনার আগে 18-র দিকে আমি একটা স্টুডেন্ট পড়াইতাম। তো ওর এরকম চিকুনগুনিয়া হয়েছিল। পর 1 মাস আর আমি স্টুডেন্টের পড়াই নাই, মানে ওর সুস্থ হইতে প্রায় 1 মাসের মতো লাগছে। তো তারপর ওকে আমি জিজ্ঞেস করছিলাম যে তোমার কি ধরনের অনুভূতি আর কি, কারণ এটা আসলে যার হয় সে ভালো বোঝে। ও তখন আমার এটাই বলছে যে ভাই আমার মনে হয়েছে যে আমার প্রত্যেকটা জয়েন্ট মনে হয় হাতুড়ি দিয়ে কেউ বাড়ি দিয়ে হচ্ছে ভাঙ্গা দিছে, এরকম আর কি, খুব কষ্ট হয়েছে। ভাই যে কি যে ব্যথা, রাত্রে ঘুমাইতে পারে না ও, মনে করো সারাদিন শুয়ে আছে, তাও আর কোনো ঘুম আসে না ব্যথার জন্য। প্লাস মনে করো যে উঠতে বসতেই পারতো না, খুব কষ্ট হয়েছিল ওর 1 মাস।
ঠিক আছে, এই হয়েছে অবস্থা। যাই হোক, তাহলে এগুলো একটু মাথায় রাখবা। এবার আসো হচ্ছে পেঁপের রিং স্পট রোগ বা মোজাইক রোগ। আচ্ছা, পেঁপের রিং স্পট রোগ, রিং মানে কি? রিং মানে হচ্ছে আংটি। আংটি দেখছো? আংটি দেখতে কি এরকম গোল গোল না? আংটি দেখতে হচ্ছে এরকম গোল গোল, তাহলে একটা রিং দেখতে হচ্ছে এরকম গোল গোল রিং। স্পট মানে কি? স্পট মানে হচ্ছে দাগ। তার মানে পেঁপের গায়ে, তার মানে পেঁপের গায়ে হচ্ছে এরকম গোল 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 রিংয়ের মতো দাগ। এই রোগটাকে বলা হয় রিং স্পট রোগ বা মোজাইক রোগ। দেখো এই যে এটা একটা পেঁপে, দেখো সেই পেঁপের গায়ে দেখো রিংয়ের মতো হচ্ছে স্পট, দেখছো? রিংয়ের মতো গোল 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 হচ্ছে তুমি স্পট পাচ্ছ। তাহলে রিংয়ের মতো হচ্ছে গোল 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 হচ্ছে তুমি কি পাচ্ছ? স্পট পাচ্ছ। ঠিক আছে, রিংয়ের মতো গোল গোল স্পট পাচ্ছ, এটাই হচ্ছে তোমার পেঁপের কি ধরনের রোগ? পেঁপের হচ্ছে তোমার রিং স্পট রোগ, গোল 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 দাগ বিশিষ্ট রোগগুলা পেঁপের হচ্ছে রিং স্পট রোগ বা মোজাইক রোগ। ওকে ফাইন, তাহলে এই জিনিসগুলো হচ্ছে আমরা অলরেডি বুঝতে পারছি। তাহলে দেখো, তাহলে পেঁপের সবচেয়ে ক্ষতিকারক রোগ হলো ভাইরাস ঘটিত এই যে রিং স্পট রোগ, রিংয়ের মতো গোল গোল দাগ। বিজ্ঞানী জেনসন এটা আবিষ্কার করছেন এবং এই রোগের নাম দেন হচ্ছে রিং স্পট। স্পট মানে হচ্ছে দাগ, রিং মানে হচ্ছে রিংয়ের মতো। তাহলে এই রোগের কারণ কি? এই রোগের কারণ হচ্ছে তোমার পাপায়া। আচ্ছা, পেঁপেকে বুঝছো? পেঁপের বৈজ্ঞানিক নাম হচ্ছে পাপায়া। ঠিক আছে, পাপায়া, এটা একটু হাস্যকর একটা নাম। পাপায়া হচ্ছে বৈজ্ঞানিক নাম। তাহলে পেঁপে রিং স্পট রোগের জন্য দায়ী ভাইরাসটার নাম দেওয়া হয়েছে পাপায়া রিং স্পট ভাইরাস, বা এটাকে সংক্ষেপে পিআরএসভি বলা হয়। পাপায়া রিং স্পট ভাইরাস, বা এটাকে সংক্ষেপে কি বলা হয়? পিআরএসভি বলা হয়। তাহলে পাপায়া রিং স্পট ভাইরাস বা পিআরএসভি ভাইরাস। ঠিক আছে, ওকে, তাহলে এটা একটু পড়বা। তাহলে এই ভাইরাসের দুইটা স্টেরোটাইপ আছে। স্টেরোটাইপ বলতে ওই দুই ধরনের, মানে সেরোটাইপ আর কি, দুই ধরনের আছে, পি টাইপ এবং ডাব্লিউ টাইপ আছে। ঠিক আছে, এই রোগ হচ্ছে তোমার এক ধরনের মাছির মাধ্যমে ছড়ায়। সেই মাছিটাকে বলা হয় অ্যাপিড। অ্যাপিড হচ্ছে এক ধরনের মাছি, এই মাছির মাধ্যমে হচ্ছে এই পেঁপের হচ্ছে রিং স্পট রোগটা হচ্ছে তোমার ছড়ায়। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এক ধরনের মাছি, অ্যাপিড হচ্ছে এক ধরনের মাছি, এর মাধ্যমে রিং স্পটের ভাইরাসটা হচ্ছে ছড়ায় যায়। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে একটু পড়বা। আর পেঁপের রিং স্পট রোগের কারণে হচ্ছে তোমার এর ফলন, একটু এমসিকিউ লিখে রাখো। পেঁপের রিং স্পট বা মোজাইক রোগের কারণে পেঁপের ফলন 90% পর্যন্ত কমে যেতে পারে। তাহলে পেঁপের রিং স্পট রোগের কারণে পেঁপের ফলন হচ্ছে 90% পর্যন্ত কমে যেতে পারে। 90% পর্যন্ত হচ্ছে কমে যেতে পারে যদি কোনো কারণে পেঁপের রিং স্পট রোগ হয়। ঠিক আছে, এই রোগের হচ্ছে তোমার প্রতিকার হচ্ছে গাছ পুড়ায় ফেলতে হবে, এটা হচ্ছে মেইন জিনিস। আর হচ্ছে কীটনাশক হচ্ছে করতে হবে, বুঝতে পারছো? তাহলে এটা একটু মাথায় রাখবা যে 90% পর্যন্ত হচ্ছে ফলন কমে যেতে পারে। এই রোগ যদি কোনো পেঁপে গাছের হয়, তার সবচেয়ে বেস্ট ট্রিটমেন্ট হচ্ছে এই গাছটা পুড়ায় ফেলবা। আচ্ছা, কেন গাছটা পুড়ায় ফেলবা? কারণ হচ্ছে সেই গাছ থেকে, ধরো তোমার পেঁপের বাগান আছে, ধরো তুমি বাণিজ্যিকভাবে পেঁপে চাষ করো, তোমার বাগানের মধ্যে ধরো 100টা পেঁপে গাছ আছে, এর মধ্যে যদি একটা পেঁপে গাছে তুমি যদি এরকম রোগ দেখো, সেই গাছটাকে তুমি যদি রেখে দাও, দুই চার দিনের মধ্যে দেখবা তোমার বাগানের 100টা গাছই রিং স্পট রোগ হয়ে একবারে পেঁপে নাই হয়ে গেছে, গাছও মরে গেছে, পেঁপে নাই হয়ে গেছে। তাহলে তোমার একবারে লস হলো না? তাহলে সেই লস থেকে বাঁচার জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে যেই গাছটা হবে সেই গাছটা একবারে আগুনে পুড়ায় ফেললে ওই গাছের মধ্যে যে ভাইরাস আছে সব কিছু আসলে চলে যাবে। এটা আসলে করা হয় আর কি। ঠিক আছে, ওকে, নয়তো এটা ছড়া যেতে পারে। এটা মোটামুটি পেঁপে গাছের জন্য বেশ মারাত্মক একটা রোগ আর কি। ঠিক আছে, তো এই জিনিসটা হচ্ছে কাহিনী। সাথে হচ্ছে পর্যাপ্ত পরিমাণে কীটনাশক প্রয়োগ করা যেতে পারে, বাট ওটা খুব একটা ইফেক্টিভ না। ওকে, তাহলে এই জিনিসটা হচ্ছে মাথায় রাখবা। আর জেনেটিক্সে হচ্ছে বর্তমানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং একটা টেকনোলজি আছে যেটা আমরা পড়বো জীব প্রযুক্তি চ্যাপ্টারে। তো জীব প্রযুক্তি চ্যাপ্টারে আমরা দেখবো যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং টেকনোলজির মাধ্যমে বর্তমানে হচ্ছে রিং স্পট ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারে এই ধরনের হচ্ছে পেঁপে আবিষ্কার করা হয়েছে। অর্থাৎ জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রযুক্তিকে কাজে লাগিয়ে এই রিং স্পট ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারে এইরকম হচ্ছে তোমার কি করা হয়েছে, এরকম তোমার হচ্ছে গাছ উদ্ভাবন করা হয়েছে। তাহলে সেই ধরনের গাছগুলো তুমি লাগাইতে পারো চাইলে। ঠিক আছে, এটা হচ্ছে কাহিনী। এবার আসো নিপা ভাইরাস। নিপা ভাইরাস হচ্ছে তোমার প্যারামিক্সোভিরিডে, এগুলো জাস্ট 1-2 লাইন করে পড়বা। নিপা ভাইরাস হচ্ছে তোমার প্যারামিক্সোভিরিডে গোত্রের হচ্ছে একটা আরএনএ ভাইরাস। এটা হচ্ছে ভাইরাসের একটা গোত্রের নাম, মিক্সো ভাইরাস, প্যারামিক্সো ভাইরাস, দুই ধরনের ভাইরাসের গোত্র আছে। তাহলে প্যারামিক্সোভিরিডে গোত্রের হচ্ছে একটা আরএনএ ভাইরাস হচ্ছে নিপা ভাইরাস। এই নিপা ভাইরাস হচ্ছে বাদুরের মাধ্যমে ছড়ায়। তাহলে নিপা ভাইরাসের বাহক হচ্ছে বাদুর।
আচ্ছা, বাহক মানে কি? বাহক মানে হচ্ছে যে হচ্ছে তোমার এই রোগটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়ায় দেয়। তাহলে নিপা ভাইরাসটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়ায় দেয় হচ্ছে বাদুড়, এই জন্য বাদুড় হচ্ছে বাহক। আর এটা হচ্ছে কাঁচা খেজুরের রসের মাধ্যমে হচ্ছে এই রোগটা হচ্ছে ছড়ায়। ঠিক আছে, ধরো এটা কিভাবে ছড়ায়, ধরো শীতকালে কিন্তু অনেকেই খেজুরের রস খায়। তো যেটা হয় যে মনে করো নিপা ভাইরাস বহনকারী কোন একটা খেজুর, মনে করো নিপা ভাইরাস বহনকারী মনে করো কোনো একটা বাদুড় ধরো শীতকালে হচ্ছে একটা গাছ থেকে মনে করো খেজুর খাইছে, তাহলে সেই বাদুড়ের যে খেজুর খাওয়ার সময় বাদুড়ের কি আছে, লালা, তাহলে সেই বাদুড়ের লালাটা মনে করো সেই খেজুরের রসের সাথে মিশে গেছে। ঠিক আছে, মিশে গেছে। এখন মনে করো গ্রামে গঞ্জে তো দেখা যায় যে খেজুর গাছ থেকে সরাসরি খেজুর রস সংগ্রহ করা হয়। তো সেই খেজুর রসের মধ্যে যদি সেই বাদুড়ের লালা থেকে থাকে এবং সেই লালার মধ্যে যদি কোনো কারণে নিপা ভাইরাসের জীবাণু থেকে থাকে, তাহলে সেই খেজুরের রস যদি আরেকজন পান করে তার হচ্ছে নিপা ভাইরাস হওয়ার চান্সটা হচ্ছে অনেক বেশি। আর নিপা ভাইরাস কিন্তু এটা একটা মারাত্মক ভাইরাস। এটা হইলে মানুষের মস্তিষ্ককে আক্রমণ করে, এটা ব্রেনকে আক্রমণ করে, মানুষ কিন্তু মারা যায়। প্রত্যেক বছরই দেখবা যে শীতকালে যদি পেপার পত্রিকা যদি কেউ পড়ো বা ফেসবুকেও যদি কেউ বিভিন্ন পত্রিকার নিউজগুলো যদি রেগুলার পড়ো, দেখবে এরকম মাঝে মাঝে পেপারে নিউজ পাবা যে কাঁচা খেজুরের রস খেয়ে নিপা ভাইরাসের কারণে হচ্ছে অমুক এলাকায় 2 জনের মৃত্যু, অমুক এলাকায় 4 জনের মৃত্যু। এরকম প্রত্যেক বছরই বাংলাদেশে শীতকালে এরকম দেখা যায়, 2, 4, 5 জন হচ্ছে এভাবে মারা যায় প্রত্যেক বছরই। এটা দেখবা পেপার পড়লে, রেগুলার পেপার পড়লে তুমি এগুলা পাবা। সো এটা কিন্তু এক মারাত্মক একটা রোগ। তো এই জন্য আসলে এখন সত্যি কথা, আসলে কাঁচা খেজুরের রস আসলে না খাওয়াই ভালো। যদি আমাকে জেনুইনলি বলো, আমি একটা কথাই বলবো যে কাঁচা খেজুরের রস এখন না খাওয়াই ভালো। এখন তুমি বলতে পারো ভাইয়া তাই বলে খেজুরের রস খাওয়া ছেড়ে দিব? এখন জিনিসটা হচ্ছে যে আমাদের যারা এরকম গ্রামে গঞ্জে রস উৎপাদন করে তারা তো কোনো মনে করো যে এখানে কোনো ধরনের স্ক্রিনিং করা হয় না যে রসের মধ্যে জীবাণু আছে কিনা, এগুলো কোনো টেস্টও করা হয় না। আবার সেই গাছে কখনো বাদুড় বসছে কিনা এটা কি তুমি জানো? তুমি কি সারাদিন করে গাছটারে দেখছো যে গাছের মধ্যে কোনো বাদুড় বসছে কিনা? এটা শিওর না। যদিও হ্যাঁ, এটা হওয়ার চান্স অনেক কম, কিন্তু যদি হয় তখন এটা কিন্তু খুব মারাত্মক একটা রোগ আর কি। ঠিক আছে, এটা একটু খেয়াল রাখতে হবে। এবার আসো জিকা ভাইরাস, অলরেডি তো পড়ায় ফেলছি, তাহলে এগুলো একটু আসো রিং স্পটই। এবার আসো ভাইরাসের উপকারিতা। ভাইরাস সারা জীবন যে অপকার করতেছে কথাটা হচ্ছে ভুল। বেচারা হচ্ছে অপকারের পাশাপাশি আমাদের কিছু কিছু উপকার করছে। আসলে সে কি কি উপকার করছে চলো আমরা একটু দেখি। উপকার যেগুলো সে করছে, সে হচ্ছে বসন্ত, পোলিও, প্লেগ, জলাতঙ্ক রোগের হচ্ছে প্রতিষেধক টিকা হচ্ছে ভাইরাস থেকে তৈরি করা হয়। ভাইরাস হতে জন্ডিস রোগের টিকা তৈরি করা হয়, একটু রিডিং দিবা। তারপরে কলেরা, টাইফয়েড, আমাশয় ইত্যাদি রোগের ওষুধ তৈরিতে হচ্ছে তোমার ব্যাকটেরিয়াফাজ ভাইরাস ব্যবহার করা, একটু রিডিং দিবা। আসলে এটা তো বোঝানোর আসলে কিছু নাই। বর্তমানে হচ্ছে বহুল আলোচিত জেনেটিক প্রকৌশলে ভাইরাসকে হচ্ছে বাহক হিসেবে বা ভেক্টর হিসেবে ইউজ করা হয়। তারপর কিছু কিছু ক্ষতিকারক ব্যাকটেরিয়া নিয়ন্ত্রণ করতে ভাইরাসকে ব্যবহার করা হয়। তাহলে এগুলো একটু রিডিং দিবা, খুব সহজেই পারবা। তারপরে কতিপয় ক্ষতিকারক কীটপতঙ্গ দমনেও ভাইরাসের ভূমিকা উল্লেখ করার মতো যুক্তরাষ্ট্রে হচ্ছে একটা ভাইরাস ইউজ করা হয়, নিউক্লিয়ার পলিহাইড্রোসিস ভাইরাস বা এনপিভি, নিউক্লিয়ার পলিহাইড্রোসিস ভাইরাস। এটাকে কীটপতঙ্গ নাশক হিসেবে হচ্ছে তোমার প্রয়োগ করা হয়। তাহলে নিউক্লিয়ার পলিহাইড্রোসিস ভাইরাসকে হচ্ছে তোমার কীটপতঙ্গ নাশক হিসেবে হচ্ছে যুক্তরাষ্ট্রে ইউজ করা হয়। তারপরে ফাজ ভাইরাস হচ্ছে তোমার ব্যাকটেরিয়াকে ধ্বংস করে অনেক সময় ব্যাকটেরিয়াজনিত রোগের হাত থেকে মানুষকে রক্ষা করে। আবার অস্ট্রেলিয়া তুই যে পড়াইছিলাম যে মিক্সো ভাইরাসের কারণে খরগোশের সংখ্যা হচ্ছে কমানো হয়েছে, কারণ অস্ট্রেলিয়াতে খরগোশ হচ্ছে এত বেশি হয়ে গেছে যে মানুষের থেকে খরগোশ বেশি। তো তখন সেই খরগোশগুলা কি করছে, ফসলের হচ্ছে অনেক ক্ষতি করছে, ফসল খেয়ে ফেলছে। এই জন্য খরগোশের সংখ্যা কমানোর জন্য মিক্সো ভাইরাসকে ইউজ করছে। ঠিক আছে, খরগোশের বংশ মানে নির্বংশ করে দেওয়ার জন্য। একটা কথা আছে না, বাংলা সিনেমায় বলতো না যে তোর বংশ আমি আজকে নির্বংশ করে দিব, ওই রকম আর কি। যে খরগোশের মধ্যেই ভাইরাসটা ছড়ায় দিছে, ফলে অনেক খরগোশ হচ্ছে আস্তে আস্তে মারা যায়, মানে খরগোশের সংখ্যা কমে গেছে আর কি। ঠিক আছে, এটা করা হয়েছে মিক্সো ভাইরাসের কারণে। আর একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, টিউলিপ ফুল। ঠিক আছে, টিউলিপ ফুলের একটা জিনিস আমি একটু বলি, এটা একটা ইন্টারেস্টিং একটা জিনিস, লাল টিউলিপ ফুল। ঠিক আছে, টিউলিপ ফুল যেটা ফুলটা হচ্ছে লাল, বুঝছো? ধরো এরকম একটা টিউলিপ ফুলের মনে করে একটা পাপড়ি, তো এটা হচ্ছে লাল, পুরাটা হচ্ছে লাল। ঠিক আছে, আমি একটু এখন আঁকি। ধরো এটা একটা টিউলিপ ফুল, এই টিউলিপ ফুলের ধরো পুরা পাপড়িটা হচ্ছে লাল। তো এই লাল টিউলিপ ফুলে মাঝে মাঝে ভাইরাসের আক্রমণের কারণে এই লাল টিউলিপ ফুলের এই লালের মাঝখানে সাদা সাদা হচ্ছে তোমার দাগ পড়ে। লালের মাঝখানে হচ্ছে এখানে সাদা সাদা দাগ পড়ার কারণে উল্টা আরও সেই টিউলিপ ফুলের সৌন্দর্য বেড়ে যায়। তার মানে নর্মাল যে টিউলিপ ফুল সেটা হচ্ছে পুরাটা হচ্ছে লাল,
কিন্তু সেখানে যদি কোনো কারণে ভাইরাস আক্রমণ করে, লালের মাঝে হচ্ছে এরকম সাদা সাদা হচ্ছে ছোপ ছোপ দাগ পড়ার কারণে মানে ওটা দেখতে আরও সুন্দর হয়, টিউলিপ ফুলটা দেখতে আরও ভালো লাগে, ফলে এই টিউলিপ ফুলটাকে দাম বেড়ে যায়। এই ধরনের টিউলিপ ফুলকে তোমার বলা হয় ব্রোকেন টিউলিপ, ব্রোকেন টিউলিপ ফুল বলা হয়। বুঝতে পারছো? তাহলে এই জিনিসটা একটু মাথায় রাখবা যে তাহলে টিউলিপ ফুল, এখানে হচ্ছে লাল লাল টিউলিপ ফুলের মধ্যে ভাইরাস আক্রমণের কারণে মাঝে মাঝে সাদা সাদা হচ্ছে দাগ পড়ার কারণে সেই টিউলিপ ফুলটা দেখতে অনেক সুন্দর হয়ে যায়। এই ধরনের টিউলিপ ফুলকে আমরা হচ্ছে ব্রোকেন টিউলিপ বলি, যার ফলে হচ্ছে সৌন্দর্য অনেক বেড়ে যায়, ফলে এটার দামও বেড়ে যায়, সেই ফুলের দামটা। এটা হচ্ছে উপকারী আর কি দিকটা, যে ধরো তুমি টিউলিপ ফুলের চাষ করতেছো, তোমার টিউলিপ ফুলে ধরো হচ্ছে ভাইরাস আক্রমণ করছে, তুমি আরো খুশি। সারা জীবন শুনছো কি এটা নিয়ে একটা মিম বানানো যায়, কিন্তু চাইলে তোমরা মিম বানাইতে পারো, যে সুব্রতা 2.0 ওরা হচ্ছে একটা মিম বানাইতে পারো এরকম, যে লাল টিউলিপ ফুল মানে অন্য সমস্ত জায়গায় ভাইরাস আক্রমণ করছে, কৃষক মনে করো মাথায় হাত, হায় হায় আমার ফসলের কি হবে। আর মনে করো টিউলিপ চাষি, সে অত্যন্ত খুশি, ইয়েস এটাই তো চাইছিলাম, ঠিক আছে, কারণ সে খুব খুশি, কারণ তার এখানে ভাইরাস আক্রমণ করা মানে তার টিউলিপ ফুল আরো সুন্দর হবে, সে আরো বেশি দামে বিক্রি করতে চাবে। এটা নিয়ে তোমরা একটা আইডিয়া দিয়ে একটা মিম বানাইতে পারো, ঠিক আছে, যাই হোক এটা শিক্ষণীয় মিম আর কি, এডুকেশনাল মিম। তাহলে এটা একটু মাথায় রাখবা যে তখন টিউলিপ ফুলের সৌন্দর্য বেড়ে যায়, ঠিক আছে, তাহলে এগুলো পারবা। তাহলে এবার আমাদের ভাইরাস মোটামুটি হচ্ছে শেষ, এই ছকটা একটু দেখতে পারো চাইলে, এটা আমরা আগে বানাইছিলাম। এখন আসা হচ্ছে ইতিহাস পাতিহাস, না, এখান থেকে আমরা প্রথমে চলে আসি, আমরা হচ্ছে একটু ব্যাকটেরিয়াতে চলে যাই। তাহলে আমাদের ভাইরাসটা শেষ, আজকে আমরা তো বলছিলাম যে আমরা ব্যাকটেরিয়া শুরু করবো ভাইরাস শেষ করে। ভাইরাসটা আসলে সবচেয়ে বড় অণুজীবের মধ্যে সবচেয়ে বড় অংশ হচ্ছে ভাইরাস, তো ভাইরাসটা শেষ করে আমরা হচ্ছে ব্যাকটেরিয়াতে হচ্ছে তোমার শুরু করবো আর কি, ঠিক আছে, ওকে, ঠিক আছে। এটা একটা আইডিয়া আর কি, একটা মিম আইডিয়া, তো তোমরা চাইলে এটা একটু শেয়ার করতে পারো, ঠিক আছে, আজকে বানায় ফেলতে পারো যদি কারো এক্সট্রা টাইম থাকে, শিক্ষণীয় মিম, ঠিক আছে। তোমরা তো অনেকে হুদাই মিম বানাও, হুদাই মিম শেয়ার করে, থেকে নিজের একটা পড়াশোনার মিম বানাও, দেখবে অনেক পড়াশোনার মনে থাকবে, পড়াশোনাটা ইন্টারেস্টিং মনে হবে, এটা করতে পারো কিন্তু চাইলে। জাস্ট নট অনলি এটা, আমি তো তোমাদেরকে একটা আইডিয়া দিলাম, এরকম যখন তোমরা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি যাই পড়ো না কেন, পড়ার সময় যদি দেখো যে অনেকক্ষণ পড়ছো, তোমার মাঝখানে একটু বোরিং লাগতেছে, তুমি এমনিতেই মনে করো একটু এখন টাইম ওয়েস্ট করতে চাও, একটা এডুকেশনাল মিম বানাও, দেখবা ভালো লাগবে, পড়াশোনাটাকে তখন ইন্টারেস্টিং মনে হবে, তোমার কাছে মনে হবে যে না পড়াশোনাটা ততটা বোরিংও না আসলে, চাইলে এখান থেকেও কিছু ক্রিয়েটিভ ওয়েতে কিছু মজা করা যায়, দেখবা তোমাদের পড়াশোনাটা তখন আর অত বোরিং লাগবে না, ভালোই লাগবে মাঝে মাঝে, যে একটা জিনিস পড়ছো, তোমার কাছে খুব হাসি পাইছে একটা জিনিস দেখে, একটা মিম বানায় ফেলো, পড়াশোনা রিলেটেড মিম, ঠিক আছে, তাহলে কিন্তু দেখবা যে জিনিসটা ইন্টারেস্টিং হয়। যেহেতু এখন তোমরা একটা মিমের যুগ, সবাই মিম শেয়ার করি আমরা, বা অনেকে মিম দেখি আমরা, তো নিজের একটা বানাও এরকম সুন্দর সুন্দর মিমগুলো, ঠিক আছে, ওকে ওকে। ফ্লাভি কি? আচ্ছা, ফ্লাভি হচ্ছে ভাইরাসের একটা গোত্র আছে, চমৎকার, জহিরুল ইসলাম, ফ্লাভি ভিরিডেই গোত্রের একটা আরএনএ ভাইরাস, ঠিক আছে, ওকে। এই তো তোমরাই তো অনেক কিছু জানো, তাহলে এই তো চমৎকার একটা অ্যান্সার, হ্যাঁ এক্স্যাক্টলি এটাই, ফ্লাভি ভিরিডেই এরকম একটা ভাইরাসের গোত্র আছে এই নামের। এই গোত্রের যে ভাইরাসগুলো আছে এগুলোকে সাধারণ নামে ফ্লাভি ভাইরাস বলা হয়, বুঝতে পারছো, এরকম অনেক, যেমন এই যে মিক্সোভিরিডেই, এটা একটা গোত্রের নাম, প্যারামিক্সোভিরিডেই, এটা একটা গোত্রের নাম, এই গোত্রের মধ্যে অনেকগুলো ভাইরাস আছে, এরকম ফ্লাভি ভিরিডেই নামে একটা ভাইরাসের গোত্র আছে, এই গোত্রের ভাইরাসগুলোরে ফ্লাভি ভাইরাস বলা হয়, ওকে। তাহলে আমরা অনেকটুকু পড়ে ফেলছি, এখন আসো আমরা একটু ব্যাকটেরিয়া সম্পর্কে হচ্ছে একটু জানি। ব্যাকটেরিয়া একটু দেখাই, ব্যাকটেরিয়া ইতিহাস পাতিহাস একটু পড়াই, হ্যাঁ পাতিহাস ইতিহাস না। আচ্ছা, ব্যাকটেরিয়া হচ্ছে 360 কোটি বছর পূর্বে আর্কিওজোইক মহাযুগে হচ্ছে ব্যাকটেরিয়া উৎপত্তি লাভ করছে, এটা একটু ভালো মতো পড়বা। 360 কোটি বছর পূর্বে আর্কিওজোইক মহাযুগে, আচ্ছা শাহজাদি, আচ্ছা শাহজাদি না, শিরায় রক্ত, ঠিক আছে, হ্যাঁ একজন বলছে জোস আইডিয়া, আচ্ছা তাহলে তো খুবই ভালো। যাই হোক, তাহলে একটু মাথায় রাখো, তাহলে 360 কোটি বছর পূর্বে আর্কিওজোইক মহাযুগে হচ্ছে ব্যাকটেরিয়ার উৎপত্তি হয়েছে। চলো আমরা এখন একটু ব্যাকটেরিয়ার একটু হিস্ট্রি দেখি, ঠিক আছে। তাহলে 360 কোটি বছর পূর্বে আর্কিওজোইক মহাযুগে হচ্ছে ব্যাকটেরিয়া উৎপত্তি লাভ করছে। আচ্ছা, পৃথিবীতে এরকম অনেকগুলো মহাযুগ ছিল, তোমরা জানো যে পৃথিবীর যদি একটু বৈজ্ঞানিকভাবে যদি দৃষ্টিকোণ থেকে যদি পড়ো, তাহলে দেখবা যে পৃথিবীর বিজ্ঞানের অনেকগুলো যুগে ভাগ করছে, বরফ যুগ, আইস এজ বলা হয় সেটাকে ইংলিশে, এটা নিয়ে দেখবো অনেক মুভি আছে, অ্যানিমেটেড অনেক মুভি আছে, বরফ যুগ, তারপরে হচ্ছে ডাইনোসরদের যুগ,
সরীসৃপদের যুগ, এরকম পৃথিবীতে অনেকগুলো যুগে ভাগ করছে। এরকম একটা যুগ ছিল হচ্ছে 360 কোটি বছর পূর্বে, আর্কিওজোইক নামে একটা মহাযুগ ছিল। তো বিজ্ঞানীদের ধারণা এই 360 কোটি বছর পূর্বের আর্কিওজোইক মহাযুগে হচ্ছে তোমার ব্যাকটেরিয়া হচ্ছে উৎপত্তি লাভ করছে। ঠিক আছে, ওকে। এখন আসো, এই ব্যাকটেরিয়া এই শব্দটা আসছে গ্রিক শব্দ ব্যাকটেরিয়ন থেকে। ব্যাকটেরিয়ন শব্দের মানে হচ্ছে লিটল রড। তাহলে ব্যাকটেরিয়া শব্দটা আসছে, আগে একটু ইতিহাসটাও একটু বলি। ব্যাকটেরিয়া শব্দটা আসছে একটা গ্রিক শব্দ ব্যাকটেরিয়ন, ব্যাকটেরিয়ন থেকে। ব্যাকটেরিয়ন শব্দটার মানে হচ্ছে লিটল রড, মানে ছোট দণ্ডের মতো, অর্থাৎ ব্যাকটেরিয়াটা ছোট দণ্ডের মতো, মানে মাইক্রোস্কোপের নিচে ব্যাকটেরিয়াকে দেখতে অনেকটা দণ্ডের মতো মনে হবে, এরকম একটা ছোট্ট ছোট্ট দণ্ডের মতো দেখতে ব্যাকটেরিয়া। ঠিক আছে, অনেকটা এরকম। তাহলে ছোট ছোট দণ্ডের মতো দেখতে বলে ব্যাকটেরিয়ন থেকে এটা নাম দিছে হচ্ছে ব্যাকটেরিয়া। এখন হল্যান্ডের একজন বিজ্ঞানী আছে বা ডাচ বিজ্ঞানী অ্যান্টনি ভন লিউয়েনহুক, তার নিজের আবিষ্কৃত অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে বৃষ্টির পানিতে হচ্ছে তিনি প্রথম ব্যাকটেরিয়ার হচ্ছে উপস্থিতি পর্যবেক্ষণ করেন, এবং তিনি এদেরকে প্রথম নাম দেন হচ্ছেন অ্যানিম্যালকিউল বা ক্ষুদ্র প্রাণী। পরবর্তীতে হচ্ছে তোমার জার্মান বিজ্ঞানী এরেনবার্গ 1829 খ্রিস্টাব্দে এই ক্ষুদ্র জীবদের হচ্ছে নামকরণ করেন হচ্ছে ব্যাকটেরিয়া। তো পরবর্তীতে হচ্ছে লুই পাস্তুর নামক একজন ফরাসি বিজ্ঞানী ব্যাপক গবেষণা করে ব্যাকটেরিয়ার উপর একটা থিওরি প্রতিষ্ঠা করেন, ব্যাকটেরিয়ার থিওরি বা ব্যাকটেরিয়ার তত্ত্ব হচ্ছে প্রতিষ্ঠা করেন। এই কারণে লুই পাস্তুরকে হচ্ছে আধুনিক ব্যাকটেরিওলজির হচ্ছে জনক বলা হয়। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো হচ্ছে একটু মাথায় রাখবা। পরবর্তীতে হচ্ছে একজন জার্মান বিজ্ঞানী রবার্ট কচ। ঠিক আছে, তিনি একজন হচ্ছে জার্মান ডাক্তার আর কি, বিজ্ঞানী বা ডাক্তার যাই বলো, রবার্ট কচ। তিনি হচ্ছে যক্ষা রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়া মাইকোব্যাকটেরিয়াম হচ্ছে টিউবারকুলোসিস হচ্ছে আবিষ্কার করেন। এই কারণে তিনি 1905 সালে নোবেল পুরস্কার পান। তাহলে এখানে বেশ কিছু ইতিহাস আছে। তাহলে কি বুঝছো? আমি একবার বলে দিছি, সহজ, মানে 1675 সাল। আচ্ছা, আমি সবসময় একটা কথা বলি, সাল কিন্তু আসলে ইম্পর্টেন্ট না, কিন্তু আমরা যখন একটা জিনিসের হিস্ট্রি পড়াবো সেটা বোঝানোর জন্য সাল ইম্পর্টেন্ট। কিন্তু অনেক পোলাপাইন আছে, ভাইয়া মেডিকেলে কি সাল আসে, তার মানে এই সালগুলো মুখস্থ করতে হবে না। তোমরা একটু বুদ্ধি খাটাও। জিকে বাদে, সহজ কথায় বলে দিই, জিকে বাদে মানে জেনারেল নলেজ বাদে সাল কখনোই ইম্পর্টেন্ট না। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি বা ইংলিশে সাল জীবনও আসবে না, একমাত্র জিকেতে আসতে পারে, যে বাংলাদেশ কবে স্বাধীন হয়েছে। ঠিক আছে, এইগুলো তো অবশ্যই জিকের জন্য তো সাল ইম্পর্টেন্ট, জিকে বাদে আর কোনো জায়গাতেই সাল ইম্পর্টেন্ট না, এটা মাথায় রাখবা। ঠিক আছে, তাহলে জাস্ট পড়ানোর জন্য বলতেছি, একটু সিরিয়াল বোঝানোর জন্য। তাহলে 1675 সালে হল্যান্ডের একজন বিজ্ঞানী ছিল অ্যান্টনি ভন লিউয়েনহুক। তিনি, তার একটা চশমার দোকান ছিল। তো তিনি চশমার দোকানে বিভিন্ন ধরনের হচ্ছে লেন্স নিয়ে কাজ করতে করতে তিনি একদিন হচ্ছে আবিষ্কার করে ফেলছে, মানে চশমার দোকানে লেন্স নিয়ে কাজ করতে করতে তিনি একদিন অ্যাক্সিডেন্টালি বা দুর্ঘটনাবশত তিনি হচ্ছে এরকম একটা অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করে ফেলছে। পরবর্তীতে তিনি হচ্ছে নিজের আবিষ্কৃত অণুবীক্ষণ যন্ত্রের নিচে তিনি হচ্ছে বৃষ্টির পানি, তারপরে হচ্ছে মাটি, মানে আশেপাশে যা পাইছে তিনি সবগুলারে হচ্ছে অণুবীক্ষণ যন্ত্রের নিচে রেখে তিনি খালি দেখতেছে। পর্যবেক্ষণ করতে করতে তিনি হচ্ছে প্রথম এরকম ব্যাকটেরিয়া আবিষ্কার করেন, এবং তিনি এটার নাম দেন হচ্ছে অ্যানিম্যালকিউল নাম দেন। তাহলে ব্যাকটেরিয়া কি আবিষ্কার করেন? অ্যান্টনি ভন লিউয়েনহুক অ্যানিম্যালকিউল নাম দেন। অ্যানিম্যাল মানে হচ্ছে প্রাণী, কিউল মানে হচ্ছে ক্ষুদ্র, কিউল মানে হচ্ছে ক্ষুদ্র, তাহলে অ্যানিম্যালকিউল মানে হচ্ছে ক্ষুদ্র প্রাণী হচ্ছে তিনি নামকরণ করেন, হল্যান্ডের বিজ্ঞানী। তাহলে যেহেতু তিনি প্রথম ব্যাকটেরিয়া আবিষ্কার করেছেন, এই জন্য তাকে হচ্ছে ব্যাকটেরিওলজির হচ্ছে জনক বলা হয়। তাহলে ব্যাকটেরিওলজির জনককে অ্যান্টনি ভন লিউয়েনহুক। বলতো সর্বপ্রথম কোষ পর্যবেক্ষণ করেছেন কে? রবার্ট হুক। কিন্তু সর্বপ্রথম বলতো কোষীয় অঙ্গাণু সহ জীবিত কোষ পর্যবেক্ষণ করেছেন কে? এই অ্যান্টনি ভন লিউয়েনহুক। তোমরা দেখবা কোষ ও কোষের গঠন চ্যাপ্টারে প্রথম পৃষ্ঠায় দেখবা দুইটা এমসিকিউ আছে, যে সর্বপ্রথম কোষ পর্যবেক্ষণ করেন হচ্ছে রবার্ট হুক। কিন্তু রবার্ট হুক আসলে শুধু কোষ প্রাচীর দেখছে, কিন্তু কোষ প্রাচীর ছাড়াও ভিতরে কোষ ঝিল্লি আছে বা কোষীয় অঙ্গাণু আছে। তাহলে কোষ ঝিল্লি এবং কোষীয় অঙ্গাণু সহ সর্বপ্রথম জীবিত কোষ পর্যবেক্ষণ করছে হচ্ছে অ্যান্টনি ভন লিউয়েনহুক, মানে এই লিউয়েনহুকই আর কি। ঠিক আছে, এই জন্য তাকে হচ্ছে ব্যাকটেরিওলজি, যাই হোক, তাকে ব্যাকটেরিওলজির জনক বলা হয়। পরবর্তীতে হচ্ছে একজন জার্মান বিজ্ঞানী ছিলেন এরেনবার্গ, তিনি প্রথম এই জিনিসটার নামকরণ করেন হচ্ছে ব্যাকটেরিয়া। পরবর্তীতে 1869 সালে একজন ফরাসি বিজ্ঞানী লুই পাস্তুর, তিনি ব্যাকটেরিয়ার উপর
ব্যাপক গবেষণা করছে। ব্যাপক গবেষণা করে তিনি ব্যাকটেরিয়ার উপর একটা তত্ত্ব বা একটা থিওরিকে উপস্থাপন করছে, ব্যাকটেরিয়া তত্ত্বকে প্রতিষ্ঠা করছে। এই জন্য যেহেতু তিনি প্রথম বিজ্ঞানসম্মত উপায়ে ব্যাকটেরিয়ার উপরে প্রচুর গবেষণা করে ব্যাকটেরিয়া তত্ত্বকে তিনি প্রতিষ্ঠা করছে, এই জন্য লুই পাস্তুরকে হচ্ছে আধুনিক ব্যাকটেরিওলজির জনক বলা হয়। তাহলে শুধু ব্যাকটেরিওলজির জনক হচ্ছেন লিউয়েনহুক, কিন্তু আধুনিক ব্যাকটেরিওলজির জনক তাহলে কে? লুই পাস্তুর। ঠিক আছে। পরবর্তীতে 1876 সালে একজন জার্মান ডক্টর বা বিজ্ঞানী যাই বলো না কেন, রবার্ট কচ, তিনি হচ্ছে যক্ষা রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়া হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। এটা কিন্তু মুখস্থ করতে হবে, এটা পরীক্ষার কতে আসতে পারে যে যক্ষা রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়ার নাম কি। তাহলে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, এটা আবিষ্কার করেন জার্মান ডাক্তার রবার্ট কচ, এবং এই যক্ষা রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়া আবিষ্কার করার কারণে তাকে 1905 সালে নোবেল পুরস্কার দেওয়া হয়। আর বার্জিল নামক একজন বিজ্ঞানী প্রমাণ করেন হচ্ছে ব্যাকটেরিয়া উদ্ভিদও রোগ সৃষ্টি করে। ব্যাকটেরিয়া যে শুধু প্রাণী দেহে রোগ সৃষ্টি করে তা না, তিনি প্রমাণ করছে যে উদ্ভিদও রোগ সৃষ্টি করে হচ্ছে ব্যাকটেরিয়া। তাহলে এটা হচ্ছে মোটামুটি হচ্ছে ব্যাকটেরিয়ার হচ্ছে ইতিহাস। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো একটু আমাদেরকে মাথায় রাখতে হবে। আচ্ছা, এবার আসো ব্যাকটেরিওলজি কাকে বলে। তাহলে বুঝতেই পারতেছো, ব্যাকটেরিয়া তো ব্যাকটেরিয়া, লজি মানে হচ্ছে কোনো কিছু নিয়ে আলোচনা করা। তাহলে ব্যাকটেরিয়া নিয়ে জীববিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় সেই শাখাটাকে তোমার বলা হয় ব্যাকটেরিওলজি। তাহলে ব্যাকটেরিয়া নিয়ে জীববিজ্ঞানের হচ্ছে তোমার যেই শাখায় আলোচনা করা হয় সেই শাখাটাকে তোমার কি বলা হয়? ব্যাকটেরিওলজি বলা হয়। ওকে, ফাইন। এখন আসা হচ্ছে ব্যাকটেরিয়াকে হচ্ছে আমরা দুইটা সুপার কিংডমে হচ্ছে তোমার ভাগ করতে পারি, দুইটা বা তিনটা, আসলে সরি তিনটা সুপার কিংডমে হচ্ছে আমরা এটাকে মানে ব্যাকটেরিয়াকে দুইটা সুপার কিংডমে ভাগ করতে পারি। আমি একটু বলি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে একটা ইতিহাস আছে। তাহলে পৃথিবীতে যত ব্যাকটেরিয়া আছে, ঠিক আছে, পৃথিবীতে যত ব্যাকটেরিয়া আছে সেই ব্যাকটেরিয়াকে আমরা হচ্ছে দুইটা সুপার কিংডম, ঠিক আছে, ভাগ করতে পারি। একটা হচ্ছে অধিরাজ্য 1, একটা হচ্ছে অধিরাজ্য 2, আর পৃথিবীতে বাকি যত প্রাণী আছে তাদেরকে হচ্ছে আমরা অধিরাজ্য 3 তে ভাগ করতেছি। তাহলে ব্যাকটেরিয়াকে আমরা কি করতেছি? ব্যাকটেরিয়াকে হচ্ছে আমরা দুইটা সুপার কিংডম, এটাকে অনেক সময় ডোমেইনও বলা হয়, ডোমেইন, দুইটা ডোমেইনে ভাগ করতে পারি। ডোমেইনের বাংলা হচ্ছে অধিরাজ্য। এর মধ্যে একটা ডোমেইন হচ্ছে এটার অন্তর্গত সদস্যরা হচ্ছে আর্কি ব্যাকটেরিয়া, এটার অন্তর্গত সদস্য হচ্ছে আর্কি ব্যাকটেরিয়া, আরেকটা ডোমেইনের সদস্য হচ্ছে ইউ ব্যাকটেরিয়া। আর পৃথিবীতে ব্যাকটেরিয়া বাদে বাকি যত প্রাণী আছে তাদেরকে হচ্ছে 3 নম্বর ডোমেইনে ভাগ করা হয়েছে, যেটাকে বলা হয় ইউক্যারিয়া। তাহলে আমি একটু এখন ডিটেলসে সুন্দর করে বলি যে পৃথিবীতে আসলে যত প্রাণী আছে সবগুলা প্রাণীকে 3টা ডোমেইনে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ডোমেইন 1, ডোমেইন 2, ডোমেইন 3। এর মধ্যে ডোমেইন 1 এবং ডোমেইন 2 এই দুইটা হচ্ছে ব্যাকটেরিয়াদের। মানে দেখো, পৃথিবীর সব প্রাণীদেরকে আমি 3টা ডোমেইনে ভাগ করে 2টা ডোমেইনেই দিছি হচ্ছে ব্যাকটেরিয়াদেরকে। তার মানে বুঝো যে ব্যাকটেরিয়ার সংখ্যা আসলে কত বেশি। ধারণা করা হয় মানুষের দেহে যতগুলা কোষ আছে তার প্রায় 10 গুণ বেশি ব্যাকটেরিয়া হচ্ছে মানুষের দেহে বাস করে। তার মানে তুমি বুঝতেছো, ইমাজিন করো যে পৃথিবীতে যত প্রাণী আছে সবগুলারে, প্রাণী বলতে কিন্তু উদ্ভিদ সহ, উদ্ভিদ প্রাণী মিলে পৃথিবীতে যত কিছু আছে মানে যাদের জীবন আছে, সহজ কথা, এই সবগুলারে আমরা হচ্ছে 3টা ডোমেইনে ভাগ করছি। এর মধ্যে আমি 2টা ডোমেইনই দিছি হচ্ছে ব্যাকটেরিয়াদেরকে। তার মানে ব্যাকটেরিয়ার সংখ্যা বাকি প্রাণীদের তুলনায় অনেক 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 বেশি। ধারণা করা হয় মানুষের দেহে যতগুলা কোষ আছে, আমাদের দেহে আমরা সুস্থ অবস্থাতেই আমাদের দেহে যতগুলা কোষ আছে তার 10 গুণ বেশি ব্যাকটেরিয়া আমাদের দেহে বাস করতেছে। বাট হয়তো সেগুলো আমাদের ক্ষতিকারী কোনো ব্যাকটেরিয়া না, বুঝছো? তাহলে মানুষের দেহে টোটাল যতগুলা কোষ আছে, এখন বলো একটা মানব দেহে কতগুলা কোষ আছে? 100 ট্রিলিয়নেরও বেশি, 100 ট্রিলিয়ন বা 10⁻14 সংখ্যকেরও বেশি কোষ আছে। এটা কিন্তু আমরা কোষ বিভাজন চ্যাপ্টারে পড়ছি যে 100 ট্রিলিয়ন বা 10⁻14 এর থেকেও কিন্তু বেশি কি আছে? কোষ আছে মানুষের দেহে। এখন এর মধ্যে ব্যাকটেরিয়া আছে হচ্ছে তার থেকে 10 গুণ, তাও এটা সুস্থ অবস্থাতে। তাহলে এখন তুমি বলতে পারো ভাইয়া তাহলে এত বেশি যদি ব্যাকটেরিয়া থাকে তাহলে আমরা এখন অসুস্থ হচ্ছি না কেন? কারণ সেই ব্যাকটেরিয়াগুলো উপকারী ব্যাকটেরিয়া, এগুলো তোমার ক্ষতি করতেছে না, কিন্তু আছে ব্যাকটেরিয়া, ঠিক আছে? আর ডোমেইন 3-তে হচ্ছে পৃথিবীর বাকি সব প্রাণী এবং উদ্ভিদকে স্থান দেওয়া হয়েছে, বুঝছো? এই হয়েছে কাহিনী। তার মানে ব্যাকটেরিয়ার জন্য আলাদা 2টা ডোমেইন আছে, একটা হচ্ছে আর্কি ব্যাকটেরিয়া আর একটা হচ্ছে ইউ ব্যাকটেরিয়া, ঠিক আছে? আচ্ছা, তো এই জিনিসগুলো আমরা বুঝতে পারছি। এখন আসা হচ্ছে 2 প্রকার ব্যাকটেরিয়ার পার্থক্য। তাহলে এখন আসো আমরা একটু 2 প্রকারের হচ্ছে এখন ব্যাকটেরিয়ার পার্থক্যটা হচ্ছে আমরা এখন একটু দেখার চেষ্টা করব। এর মধ্যে এক প্রকারের ব্যাকটেরিয়া হচ্ছে তোমার আর্কি ব্যাকটেরিয়া, আরেক প্রকারের ব্যাকটেরিয়া হচ্ছে তোমার ইউ ব্যাকটেরিয়া। আচ্ছা, আর্কি শব্দের মানে কি? আচ্ছা,
এটা একটা গ্রিক শব্দ থেকে আসছে। গ্রিক শব্দের মানে হচ্ছে আর্কি শব্দের মানে হচ্ছে আদি। আর্কি শব্দের মানে হচ্ছে আদি, তার মানে এই ব্যাকটেরিয়াটা অনেক প্রাচীন আমলে আসছে, এই জন্য এটাকে আদি ব্যাকটেরিয়া বলে। আর আরেকটা ব্যাকটেরিয়া হচ্ছে এখন বর্তমানে আমরা যেটাকে ব্যাকটেরিয়া বলি সেটা অ্যাকচুয়ালি ইউ ব্যাকটেরিয়া। ইউ মানে কি? এটাও একটা গ্রিক শব্দ। ইউ মানে হচ্ছে প্রকৃত। তাহলে বর্তমানে আমরা ব্যাকটেরিয়া বলতে যাদেরকে বুঝাই সেগুলো হচ্ছে প্রকৃত ব্যাকটেরিয়া। আর আর্কি ব্যাকটেরিয়া হচ্ছে এগুলো ব্যাকটেরিয়ারও অনেক আগে আসছে, এগুলোর আদি ব্যাকটেরিয়া বলে। মানে সহজ কথা হচ্ছে, তাহলে তোমরা কিন্তু বায়োলজিতে জানো, আমি বারবার একটা কথা বলছি যে বায়োলজিতে যত ক্লাসিফিকেশন করা হয়েছে সবসময় কি করা হয়েছে? অনুন্নত থেকে উন্নত, এই সিরিয়ালটা হচ্ছে মেনটেন করা হয়েছে। বায়োলজিতে অলওয়েজ দেখবা যে অনুন্নত থেকে উন্নত এই সিরিয়ালটা কিন্তু মেনটেন করা হয়েছে। তাহলে সেই হিসাবে যদি তুমি চিন্তা করো তাহলে সবচেয়ে অনুন্নত কোনটা? যে সবার আগে যাকে ক্লাসিফিকেশন করা হয়েছে সে হচ্ছে অনুন্নত। তাহলে আর্কি ব্যাকটেরিয়াকে আগে ক্লাসিফিকেশন করা হয়েছে, তার মানে আর্কি ব্যাকটেরিয়া হচ্ছে অনুন্নত। আর আমরা এখন যেই ব্যাকটেরিয়া সম্পর্কে জানি ইউ ব্যাকটেরিয়া, এটা হচ্ছে প্রকৃত ব্যাকটেরিয়া, এটা পরে আসছে, তার মানে এটা হচ্ছে উন্নত। তাহলে এটা অনুন্নত ব্যাকটেরিয়া, এটা আসলে উন্নত ব্যাকটেরিয়া। বুঝছি এইভাবে ক্লাসিফিকেশন করছে। কেন অনুন্নত বলা হচ্ছে? দেখো, আর্কি ব্যাকটেরিয়াতে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর আছে, সেই ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের প্রধান উপাদান হচ্ছে পেপটাইডোগ্লাইকেন। দেখো, একটু দেখো, এই যে দেখো একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছ, এটা একটা কেমিক্যাল স্ট্রাকচার। এটা হচ্ছে গ্লাইকোজামিন এন অ্যাসিটাইল। দেখো একটু দেখতে পাচ্ছ এখানে মনে হয় এন অ্যাসিটাইল গ্লাইকোজামিন আর এন অ্যাসিটাইল গ্লাইকোজামিন আর হচ্ছে এন অ্যাসিটাইল মুরামিক অ্যাসিড। অর্থাৎ তুমি সহজ কথায় মনে রাখো গ্লাইকোজামিন আর হচ্ছে মুরামিক অ্যাসিড। ঠিক আছে, দাঁড়াও আমি একটু তোমারে বলি। গ্লাইকোসামিন আর হচ্ছে আরেকটা স্ট্রাকচার হচ্ছে তোমার মুরামিক অ্যাসিড। তাহলে গ্লাইকোসামিন আর হচ্ছে মুরামিক অ্যাসিড, এই দুইটা স্ট্রাকচার ক্রস লিঙ্কড হয়ে, যেমন দেখো এখানেই কমলা কমলা যে বলগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে তোমার গ্লাইকোজামিন, আর এখানে যে সবুজ যে বলগুলো দেখতে পাচ্ছ এটা হচ্ছে মুরামিক অ্যাসিড। তাহলে এই গ্লাইকোজামিন আর হচ্ছে মুরামিক অ্যাসিড দেখো এগুলা একটার সাথে আরেকটা হচ্ছে লিঙ্ক হয়ে রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে একটার সাথে আরেকটা যুক্ত হয়ে ক্রসিং হয়ে ক্রস লিঙ্ক হয়ে আলটিমেটলি হচ্ছে তারা ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর তৈরি করছে। এই স্ট্রাকচারটাকে তোমার বলা হয় পেপটাইডোগ্লাইকেন। এই পেপটাইডোগ্লাইকেনটা হচ্ছে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের প্রধান উপাদান। তাহলে বুঝছো, একটা ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর হচ্ছে তোমার রাসায়নিকভাবে পেপটাইডোগ্লাইকেন দিয়ে গঠিত, আবার সেই পেপটাইডোগ্লাইকেন রাসায়নিকভাবে দুইটা জিনিস দিয়ে গঠিত, গ্লাইকোজামিন আর হচ্ছে মুরামিক অ্যাসিড। এগুলো হচ্ছে রাসায়নিক যৌগ। এখন আর অত ডিটেলস আর বোঝার দরকার নাই। ধরো এটা হচ্ছে গ্লাইকোজামিন, এটা হচ্ছে মুরামিক অ্যাসিড। এই দুইটা দেখো তোমার হচ্ছে এরকম ক্রস লিঙ্কের মাধ্যমে একটার সাথে আরেকটা এরকম ক্রস কানেকশনের মাধ্যমে যুক্ত হয়ে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের প্রধান উপাদান পেপটাইডোগ্লাইকেন তৈরি করছে। এখন দুঃখের ব্যাপার হচ্ছে আর্কি ব্যাকটেরিয়া, এটা তো অনুন্নত ব্যাকটেরিয়া, এখানে কোনো পেপটাইডোগ্লাইকেন নাই, কিন্তু ইউ ব্যাকটেরিয়াতে হচ্ছে পেপটাইডোগ্লাইকেন আছে, এই জন্য এটা উন্নত। ঠিক আছে, সাথে আরো দু একটা জিনিস দেখো, আর্কি ব্যাকটেরিয়াতে যে লিপিড পাওয়া যায় সেই লিপিডটা হচ্ছে ইথার লিঙ্কড এবং শাখান্বিত। ইউ ব্যাকটেরিয়াতে যে লিপিড পাওয়া যায় সেটা হচ্ছে অ্যাস্টার লিঙ্কড। অ্যাস্টার তো বুঝো, অ্যাস্টার ইথার এগুলো কি বুঝো? এগুলো সব জৈব যৌগ। দেখো ইথার কি? এটা জৈব যৌগে পড়ছো। দুই পাশে হচ্ছে তোমার দুইটা অ্যালকাইল মূলক, মাঝখানে একটা অক্সিজেন থাকলে সেটাকে বলা হয় ইথার। একটু জৈব যৌগের জিনিস আমি একটু বলতেছি, দুই পাশে দুইটা অ্যালকাইল মূলক আর মাঝখানে একটা অক্সিজেন থাকলে এই যৌগটাকে বলা হয় ইথার বলা হয়। তো আর্কি ব্যাকটেরিয়ার লিপিডের মধ্যে এরকম ইথার পাওয়া যায়, সহজ কথা। আর্কি ব্যাকটেরিয়ার লিপিডের মধ্যে এরকম কি পাওয়া যায়? ইথার পাওয়া যায়। ঠিক আছে, ওকে। আর ইউ ব্যাকটেরিয়া, এটার মানে এখানে কি পাওয়া যায়? এখানে হচ্ছে তোমার অ্যাস্টার পাওয়া যায় এটার লিপিডের মধ্যে। অ্যাস্টার কি? এটাও তোমরা জানো যে জৈব যৌগ, যে C+O থাকবে, তার এক পাশে একটা অ্যালকাইল মূলক থাকবে, এখানে আরেকটা অ্যালকাইল মূলক থাকবে, এটা হচ্ছে অ্যাস্টার। পড়ছো এগুলো জৈব যৌগে পড়ার কথা। তো এখানে অ্যাস্টার পাওয়া যায়, এখানে হচ্ছে ইথার পাওয়া যায়। এখানে ইনহিবিটর টিআরএনএ আছে। টিআরএনএ এটা তোমরা সবাই জানো, ট্রান্সফার আরএনএ। কোষের গঠন চ্যাপ্টারে পড়ার কথা, ট্রান্সফার আরএনএ। তাহলে আর্কি ব্যাকটেরিয়ার টিআরএনএটা হচ্ছে মিথিওনিন ধরনের, ইউ ব্যাকটেরিয়া হচ্ছে ফরমাইল মিথিওনিন ধরনের। এগুলো জাস্ট একটু জেনে রাখো, এগুলো এত ডিটেলস দরকার নেই। তারপর এখানে আরএনএ পলিমারেজ এনজাইম, যেটা হচ্ছে তোমার ওই যে ট্রান্সক্রিপশনে কাজে লাগে, পড়াইছিলাম। আর্কি ব্যাকটেরিয়াতে হচ্ছে এরকম একাধিক আছে, ইউ ব্যাকটেরিয়াতে হচ্ছে এক ধরনের আছে। আর্কি ব্যাকটেরিয়াতে হচ্ছে ফটোসিনথেটিক কিছু পিগমেন্ট থাকে। ফটোসিনথেটিক পিগমেন্ট বা শালক সংশ্লেষণকারী হচ্ছে তোমার বর্ণকণিকা থাকে।
ফটোসিনথেটিক পিগমেন্ট। পিগমেন্টের বাংলা হচ্ছে বর্ণকণিকা। পিগমেন্টের বাংলা কি? তাহলে পিগমেন্টের বাংলা হচ্ছে তোমার বর্ণকণিকা। বর্ণকণিকা মানে কালারফুল কিছু। তাহলে ফটোসিনথেটিক মানে কি? সালোক সংশ্লেষণকারী হচ্ছে তোমার পিগমেন্ট। তাহলে ফটোসিনথেটিক মানে হচ্ছে তোমার কি? সালোক সংশ্লেষণকারী। সালোক সংশ্লেষণকারী। সালোক সংশ্লেষণকারী হচ্ছে তোমার পিগমেন্ট বা বর্ণকণিকা। ঠিক আছে, তাহলে এরকম সালোক সংশ্লেষণকারী বর্ণকণিকা হিসেবে আর কি ব্যাকটেরিয়াতে তোমার ব্যাকটেরিও রোডোপসিন থাকে, আর ইউ ব্যাকটেরিয়াতে হচ্ছে তোমার ব্যাকটেরিও ক্লোরোফিল অথবা ক্লোরোফিল এ থাকে আর কি। ঠিক আছে, পিগমেন্টের বাংলা হচ্ছে বর্ণকণিকা। বর্ণকণিকা মানে হচ্ছে এগুলা কালারফুল, কালারফুল কিছু। ধরো এরকম একটা কালারফুল লাল, লাল কিন্তু একটা কালার। তাহলে এরকম একটা কালারফুল কোনো কণাকে আমরা বলবো হচ্ছে পিগমেন্ট বা বর্ণকণিকা। তাহলে এখানে ফটোসিনথেটিক মানে সালোক সংশ্লেষণকারী। তাহলে এখানে সালোক সংশ্লেষণকারী বর্ণকণিকা হিসেবে ব্যাকটেরিয়া রোডোপসিন পাওয়া যায়, ওখানে হচ্ছে ব্যাকটেরিয়াল ক্লোরোফিল এবং ক্লোরোফিল এ পাওয়া যায়। এগুলো হচ্ছে ঘটনা, আমরা এগুলো পারবো। ওকে, এখন আসা হচ্ছে ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য। ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য হচ্ছে আমরা একটু পড়াই, এগুলো একটু ইম্পর্টেন্ট। চলো আমরা একটু দেখি, ইজি জিনিস এগুলো। একটু বৈশিষ্ট্য তো আমরা একটু জাস্ট দ্রুত পড়া যায়, বাট একটু হালকা বুঝবো। ব্যাকটেরিয়া হচ্ছে এককোষী জীব, তবে একসাথে হচ্ছে এরা অনেকগুলো কলোনি করে বা দল বেঁধে থাকতে পারে। বুঝতেই পারতেছো, এককোষী মানে এগুলো নর্মালি এককোষী, বাট একসাথে হচ্ছে অনেকগুলো ব্যাকটেরিয়া এরকম কলোনির মতো। মানুষের যেমন অনেক কলোনি আছে না, যে কলোনি মানে কি? কলোনি মানে হচ্ছে একটা জায়গার মধ্যে অনেকগুলো পরিবার মিলে মনে করে একসাথে বাস করতেছে, এটাকে আমরা একটা কি বলি? কলোনি বলি। এরকম ব্যাকটেরিয়াতে হচ্ছে মনে করে একসাথে অনেকগুলো এককোষী, ব্যাকটেরিয়াতে মনে করে একসাথে হচ্ছে অনেকগুলো এককোষী জীব এরকম মনে করো তোমার কলোনি করে অবস্থান করতেছে, এরকম আর কি ব্যাপারটা। তারপরে ব্যাকটেরিয়া হচ্ছে তোমার আদিকেন্দ্রিক বা প্রাককেন্দ্রিক বা প্রোক্যারিওটিক। প্রো শব্দের মানে হচ্ছে আদি, তাহলে প্রো শব্দের মানে হইল আদি। ক্যারিওটিক শব্দটা হচ্ছে তোমার নিউক্লিয়াস থেকে আসছে, তাহলে প্রোক্যারিওটিক মানে হচ্ছে তোমার আদিকেন্দ্রিক বা প্রাককেন্দ্রিক হচ্ছে তোমার জিনিসটা। তাহলে প্রো শব্দের মানে হচ্ছে আদি, ক্যারিওটিক শব্দটা হচ্ছে তোমার নিউক্লিয়াস থেকে আসছে। ক্যারিওটিক শব্দটা আসছে ক্যারিয়ন থেকে। ক্যারিয়ন হচ্ছে একটা গ্রিক শব্দ, এর মানে হচ্ছে নিউক্লিয়াস। তার মানে প্রোক্যারিওটিক মানে হচ্ছে আদি নিউক্লিয়াস বিশিষ্ট কোষ। আদি নিউক্লিয়াস, আদি নিউক্লিয়াস বিশিষ্ট কোষ। আদি নিউক্লিয়াস বলতে বোঝাচ্ছে যে এদের নিউক্লিয়াসটা সুগঠিত না, এদের নিউক্লিয়াসটা আসলে সুগঠিত না, মানে অপ্রকৃত নিউক্লিয়াস যুক্ত কোষ আর কি। এই জন্য এটাকে আদিকেন্দ্রিক বা প্রাককেন্দ্রিক বা প্রোক্যারিওটিক বলা হয়। আচ্ছা, এবার আসো একটু আমরা প্রোক্যারিওটিকের একটু বৈশিষ্ট্য দেখি। ধরো এটা একটা ব্যাকটেরিয়া, তাহলে ধরো এর, আচ্ছা আমাকে ফার্স্টে তুমি বলো নর্মালি একটা নিউক্লিয়াসের কয়টা অংশ থাকে দেখি তোমরা একটু। নর্মাল একটা নিউক্লিয়াসের নর্মালি হচ্ছে 4টা অংশ থাকে। আমি একটু দেখাই, এটা হচ্ছে মনে করো একটা নিউক্লিয়াস। ঠিক আছে, তাহলে নর্মালি একটা নিউক্লিয়াসের হচ্ছে, তুমি একটু বুঝো তাহলে একবার ইজি, 4টা অংশ থাকে। একটা হচ্ছে নিউক্লিয়ার এনভেলপ থাকে, এনভেলপ মানে হচ্ছে আবরণ। তাহলে নর্মালি একটা নিউক্লিয়াসের হচ্ছে তোমার 4টা আবরণ থাকে। নিউক্লিয়ার এনভেলপ থাকে, নিউক্লিয়ার এনভেলপ। তাহলে নর্মালি একটা নিউক্লিয়াসের হচ্ছে তোমার কি থাকে? 4টা আবরণ থাকে, সেটা হচ্ছে নিউক্লিয়ার এনভেলপ থাকে ফার্স্ট কথা। সেকেন্ড জিনিসটা হচ্ছে নিউক্লিওপ্লাজম থাকে, নিউক্লিওপ্লাজম। তাহলে নিউক্লিওপ্লাজম, নিউক্লিওপ্লাজম থাকতেছে, নিউক্লিয়ার এনভেলপ থাকতেছে, আর এই নিউক্লিওপ্লাজমটাই হচ্ছে তোমার জমাট বেঁধে যায়। এই নিউক্লিওপ্লাজমটাই তোমার আলটিমেটলি হচ্ছে জমাট বেঁধে তোমার হচ্ছে নিউক্লিওলাস তৈরি করে। এই নিউক্লিওপ্লাজমটাই তোমার জমাট বেঁধে কি তৈরি করে? নিউক্লিওলাস তৈরি করে। আর সাথেই যে সুতার মতো হচ্ছে তোমার নিউক্লিয়ার রেটিকুলাম থাকে, নিউক্লিয়ার রেটিকুলাম থাকে। এই 4টা জিনিস হচ্ছে তোমার একটা নিউক্লিয়াসের মধ্যে থাকে। ঠিক আছে, এখন তুমি একটু চিন্তা করো, ব্যাকটেরিয়ার যে নিউক্লিয়াসটা এটা হচ্ছে প্রোক্যারিওটিক। প্রো মানে আদি, ক্যারিওটিক মানে ক্যারিয়ন মানে নিউক্লিয়াস। তার মানে ব্যাকটেরিয়ার নিউক্লিয়াসটা হচ্ছে আদি নিউক্লিয়াস, মানে ওদের নিউক্লিয়াসটা সুগঠিত না। সো যেহেতু ওদের নিউক্লিয়াসটা সুগঠিত না, একটু বোঝার চেষ্টা করো, নিউক্লিয়াসটা সুগঠিত না হওয়ার কারণে ওদের ফার্স্ট অফ অল কোনো আবরণ থাকে না, অর্থাৎ নিউক্লিয়ার আবরণ থাকে না, নাই। নিউক্লিয়ার আবরণ না থাকলে এর ভিতরে মনে করো তোমার যে নিউক্লিওপ্লাজম আছে, সেই নিউক্লিওপ্লাজম কি থাকবে? থাকবে না, এগুলাও চলে যায়। তার মানে এদের কোনো নিউক্লিওপ্লাজমও নাই। আবার আমরা কি বলছিলাম যে নিউক্লিওপ্লাজমগুলাই জমাট বেঁধে নিউক্লিওলাস তৈরি করে। তো নিউক্লিওপ্লাজমে যদি না থাকে তাহলে অবশ্যই
লাসও থাকবে না, কারণ নিউক্লিওপ্লাজমগুলাই জমাট বেঁধে, নিউক্লিওপ্লাজমগুলাই হচ্ছে তোমার জমাট বেঁধে, নিউক্লিওপ্লাজমগুলাই হচ্ছে তোমার জমাট বেঁধে কি তৈরি করে। দাঁড়াও 1 মিনিট, হ্যাঁ ওকে একটু দাঁড়াও 1 মিনিট, হ্যাঁ ওকে। তাহলে একটু দেখো জিনিসটা, যে তাহলে নিউক্লিওপ্লাজম যেটা বলতেছিলাম, যে সে নিউক্লিওপ্লাজমটাই তোমার জমাট বেঁধে, নিউক্লিওপ্লাজমটাই হচ্ছে তোমার জমাট বেঁধে হচ্ছে কি করে, নিউক্লিওপ্লাজমটাই জমাট বেঁধে হচ্ছে তোমার নিউক্লিওলাস তৈরি করে। তো তুমি চিন্তা করো এখানে কোনো নিউক্লিওলাসটা হচ্ছে নাই, ঠিক আছে, তাহলে নিউক্লিওলাসও তো থাকবে না, কারণ নিউক্লিওপ্লাজম না থাকলে কি নিউক্লিওলাস থাকবে, থাকবে না। তাহলে শুধুমাত্র কি থাকবে, শুধুমাত্র হচ্ছে ভিতরের জিনিসটা, মানে মাঝখানের জিনিসটা হচ্ছে তোমার থাকবে, বুঝতে পারছো? অর্থাৎ কি থাকবে, দাঁড়াও 1 মিনিট, শুধুমাত্র হচ্ছে তোমার ই থাকবে, ওই কি বলে আর ধুর, দেখছো কি অবস্থা। তাহলে শুধুমাত্র হচ্ছে তোমার এই নিউক্লিয়ার রেটিকুলাম থাকবে, মানে সোজা কথা নিউক্লিয়ার রেটিকুলাম মানে এটা আসলে এক ধরনের কি ক্রোমোজোম, মানে ক্রোমোজোমের ভিতরে শুধু ডিএনএটা থাকবে। তাহলে কি বুঝছো যে একটা নর্মাল নিউক্লিয়াসের 4টা পার্ট, কিন্তু এটা তো হচ্ছে প্রোক্যারিওটিক মানে আদি নিউক্লিয়াস বিশিষ্ট, তাহলে এদের বাইরের কোনো আবরণ নাই, মানে অর্থাৎ নিউক্লিয়ার এনভেলপ নাই। তো আবরণ না থাকার কারণে এর ভিতরে কোনো নিউক্লিওপ্লাজম থাকবে না, এটাও বাদ। নিউক্লিওপ্লাজম না থাকলে নিউক্লিওপ্লাজমগুলাই কিন্তু জমাট বেঁধে নিউক্লিওলাস তৈরি করে। তাহলে নিউক্লিওপ্লাজমগুলো যদি না থাকে তাহলে এদের কোনো নিউক্লিওলাসও থাকবে না, শেষ। তাহলে এটাও বাদ। তাহলে শুধুমাত্র কি থাকবে, নিউক্লিয়ার রেটিকুলাম থাকবে, নিউক্লিয়ার রেটিকুলাম বা হচ্ছে তোমার ক্রোমাটিন তন্তু থাকবে। অর্থাৎ এটা আসলে কি থাকবে, এটার ভিতরে আমরা জানি ডিএনএ থাকবে, দ্যাট মিনস এদের শুধু ডিএনএ থাকে, আর কিছু থাকে না। এবার বুঝতে পারছো? তার মানে এদের নিউক্লিয়াসের কিছুই থাকে না, শুধুমাত্র হচ্ছে রেটিকুলামের মধ্যে যে ডিএনএ থাকে শুধু সেই ডিএনএটা হচ্ছে পাওয়া যায়। এটাই হচ্ছে কাহিনী, বৈশিষ্ট্যগুলা। অর্থাৎ বৃত্তাকার হচ্ছে তোমার ডিএনএ অণু পাওয়া যায়, বুঝতে পারছো? আর কিচ্ছু নাই এখানে। তাহলে নিউক্লিয়াসের 4টা পার্ট, 4টা পার্টের মধ্যে 3টা পার্ট তো থাকেই না, বুঝতেই পারতেছো। আর যে রেটিকুলামটা থাকে সেই রেটিকুলামটার মধ্যেও শুধু ডিএনএ থাকে, আর কিছু থাকে না। এই হয়েছে অবস্থা, অর্থাৎ বৃত্তাকার ডিএনএ থাকে, যেই ডিএনএটা আবার একই সাথে হচ্ছে ক্রোমোজোম হিসেবেও পরিচিত। ওই যে ক্রোমোজোমের একটা অংশ হচ্ছে ডিএনএ, সো ডিএনএটা ক্রোমোজোম হিসেবেও পরিচিত। এবং আরেকটা জিনিস খেয়াল করো, যেহেতু এর কোনো নিউক্লিয়ার এনভেলপ নাই, নিউক্লিয়ার কোনো আবরণ নাই, ফলে এদের যে ডিএনএটা সরাসরি হচ্ছে সাইটোপ্লাজমে অবস্থিত, এবং এখানে হচ্ছে কোনো হিস্টোন প্রোটিনও হচ্ছে থাকে না। বুঝছো? মানে ব্যাপারটা তো আশা করি এখন তোমরা বুঝতেছো, যে একটু আগে যে ছবিটা আঁকলাম, ভাই ওর কিছুই নাই, ওর নিউক্লিয়ার আবরণ নাই, নিউক্লিওপ্লাজম নাই, নিউক্লিওলাস নাই, শুধুমাত্র নিউক্লিয়ার রেটিকুলাম বা যে ক্রোমাটিন তন্তু বলতেছি সেটাই কিন্তু আসলে ক্রোমোজোম। ওই ক্রোমোজোমের মধ্যেও শুধু খালি ডিএনএটা আছে, ফলে ওদের ডিএনএটা হচ্ছে মানে সরাসরি হচ্ছে তোমার কি, সরাসরি তোমার সাইটোপ্লাজমে অবস্থান করে। এখন সাইটোপ্লাজমের যে জায়গাটায় হচ্ছে ডিএনএ অবস্থান করে, সেই জায়গাটাকে বা সেই অঞ্চলটাকে হচ্ছে নিউক্লিওয়েড বলে। তাহলে সাইটোপ্লাজমের যে জায়গাটায় হচ্ছে তোমার ডিএনএ অবস্থান করে সেই জায়গাটাকে হচ্ছে তোমার কি বলা হয়, নিউক্লিওয়েড বলা হয়। ঠিক আছে, এই হয়েছে কাহিনী। ওকে, তাহলে এই জিনিসগুলো আমরা হোপফুলি হচ্ছে পারবো। এখন আসো, যেহেতু এটা প্রোক্যারিওটিক, তাহলে প্রোক্যারিওটিকের বাকি বৈশিষ্ট্য কি? প্রোক্যারিওটিকের বাকি বৈশিষ্ট্য হচ্ছে এখানে সাইটোপ্লাজমে কোনো ঝিল্লিবদ্ধ কোনো অঙ্গাণু থাকবে না। ঝিল্লিবদ্ধ অঙ্গাণু বলতে কি বোঝায় একটু হালকা করে বলি। ধরো সাইটোপ্লাজমে তোমার মাইটোকন্ড্রিয়া আছে, আচ্ছা মাইটোকন্ড্রিয়াতে কিন্তু দ্বিস্তর বিশিষ্ট আবরণ আছে, মানে মাইটোকন্ড্রিয়ার নিজস্ব কিন্তু তোমার দ্বিস্তর বিশিষ্ট একটা আবরণ আছে, আবরণটাকে বলা হয় ঝিল্লি। তাহলে মাইটোকন্ড্রিয়াতে কিন্তু একটা দ্বিস্তর বিশিষ্ট ঝিল্লি আছে, তাহলে মাইটোকন্ড্রিয়া হচ্ছে একটা ঝিল্লিবদ্ধ অঙ্গাণু। বা ধরো হচ্ছে ক্লোরোপ্লাস্ট, ঠিক আছে, একটা ক্লোরোপ্লাস্ট হচ্ছে তোমার কি, ঝিল্লিবদ্ধ হচ্ছে তোমার অঙ্গাণু। তাহলে বলেই তো দিচ্ছে যেখানে কোনো ঝিল্লিবদ্ধ কোনো অঙ্গাণু থাকবে না, অর্থাৎ কোনো মাইটোকন্ড্রিয়া থাকবে না, কোনো ক্লোরোপ্লাস্ট হচ্ছে থাকবে না, গলগি বডি থাকবে না, কিছুই থাকবে না, শুধুমাত্র কি থাকবে, রাইবোজোম থাকবে। কারণ রাইবোজোমের কোনো আবরণ নাই, বুঝছো, এই জন্য শুধু রাইবোজোম থাকবে। বাট সেটা কোন ধরনের রাইবোজোম থাকবে বলো তো? 70S রাইবোজোম থাকবে। ঠিক আছে, ওকে। তারপরে যে বলছিলাম ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের প্রধান উপাদান দেখছো যে পেপটাইডোগ্লাইকেন, যেটার সাথে ওই যে মুরামিক অ্যাসিড থাকে, মুরামিক অ্যাসিড এবং সাথে আরেকটা অ্যাসিড আছে টিকোইক অ্যাসিড থাকে।
ঠিক আছে, পারা যাবে। তারপরে ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধির প্রধান প্রক্রিয়া হচ্ছে দ্বিভাজন বা বাইনারি ফিশন। দ্বিভাজন বা বাইনারি ফিশনের মাধ্যমে যে পড়াইছিলাম, কিন্তু একটা ব্যাকটেরিয়া থেকে সরাসরি দুইটা ব্যাকটেরিয়া হয়ে যায়। আর এরা সাধারণত কিছু বেসিক রং ধারণ করতে পারে, এর উপর ভিত্তি করে গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ কিছু ভাগে ভাগ করা যায়, আমরা পড়াবো এগুলা। তারপর ব্যাকটেরিয়ার অধিকাংশগুলাই দেখো অজৈব লবণকে হচ্ছে তোমার জারিত করে হচ্ছে শক্তি সংগ্রহ করে। তারপর এরা ফাজ ভাইরাসের প্রতি অনেক সংবেদনশীল, মানে ফাজ ভাইরাস হচ্ছে এদেরকে আক্রমণ করতে পারে খুব সহজেই। সংবেদনশীলের ইংলিশ কি বলতো? সংবেদনশীল এটার ইংলিশ হচ্ছে সেনসিটিভ, মানে ফাজ ভাইরাসের প্রতি এরা অনেক সেনসিটিভ, আক্রমণ করে এদেরকে ফাজ ভাইরাস। এখন এরা -17°C থেকে হচ্ছে 90°C পর্যন্ত হচ্ছে বাঁচতে পারে তাপমাত্রায়। তারপরে প্রতিকূল পরিবেশে তারা হচ্ছে এন্ডোস্পোর তৈরি করে। ঠিক আছে, প্রতিকূল পরিবেশে তারা কি করে? এন্ডোস্পোর তৈরি করে। আচ্ছা, হোয়াট ইজ এন্ডোস্পোর? চলো আমরা একটু দেখি। দেখো, ধরো একটা ব্যাকটেরিয়া প্রতিকূল পরিবেশ বলতে ধরো শীতকালে ধরো ব্যাকটেরিয়ার হচ্ছে পর্যাপ্ত খাবার নাই, তাহলে ওর যদি পর্যাপ্ত খাবার না থাকে সে কি করবে? সে শীতকালে কি করে? তার দেহের চারপাশে, ধরো এটা হচ্ছে তার দেহ, সে কি করে? তার দেহের চারপাশে হচ্ছে এরকম একটা পুরো আবরণ তৈরি করে। এই দেহের চারপাশে যখন সে পুরো আবরণ তৈরি করে, তখন এই পুরো স্ট্রাকচারটাকে তোমার বলা হয় এন্ডোস্পোর। তখন পুরো স্ট্রাকচারটাকে কি বলা হয়? তখন পুরো স্ট্রাকচারটাকে বলা হচ্ছে এন্ডোস্পোর। অর্থাৎ প্রতিকূল পরিবেশে হচ্ছে ব্যাকটেরিয়া কি তৈরি করতে পারে? এরকম হচ্ছে তোমার এন্ডোস্পোর তৈরি করতে পারে। এখন এই এন্ডো শব্দের মানে হচ্ছে ভিতরে, তাহলে এন্ডো শব্দের মানে হইল ভিতরে, তাহলে এন্ডো শব্দের মানে হইল ভিতরে। স্পোর মানে তো বুঝতেই পারতেছো রেণু, স্পোরের বাংলা হচ্ছে রেণু, তাহলে এন্ডোস্পোর মানে হচ্ছে তোমার বুঝাচ্ছে যে মেইন ব্যাকটেরিয়াটা হচ্ছে এইটা। তাহলে সেটা প্রতিকূল পরিবেশে যখন আশেপাশে হচ্ছে খাবার নাই পর্যাপ্ত, তখন সে কি করতেছে? সে বেঁচে থাকার জন্য তার চারপাশে এরকম একটা মানে পুরো একটা আবরণ তৈরি করতেছে, তখন এই পুরো স্ট্রাকচারটাকে বলা হয় এন্ডোস্পোর। এন্ডো মানে ভিতরে, মানে এটা দিয়ে বোঝাচ্ছে যে আসল ব্যাকটেরিয়াটা হচ্ছে ভিতরে বাস করতেছে, তার চারপাশে একটা পুরো আবরণ দিয়ে রাখছে, এটারে বলা হয় এন্ডোস্পোর। প্রতিকূল পরিবেশে এরা হচ্ছে এই ধরনের কি তৈরি করে? এন্ডোস্পোর তৈরি করে। এখন তুমি বলতে পারো যে ভাইয়া এন্ডোস্পোর তৈরি করলে এদের লাভটা কি? এদের লাভটা হচ্ছে ওই যে প্রতিকূল পরিবেশে যখন তারা এন্ডোস্পোর তৈরি করে, ওদের তখন আর খাদ্য গ্রহণ করা লাগে না, ওরা হচ্ছে শীত নিদ্রায় চলে যায়, খাদ্য গ্রহণ করা লাগে না। ধরো 2 মাস পরে যখন শীতকাল চলে যায়, বসন্তকাল চলে আসে, আশেপাশে যখন প্রচুর খাবার পাওয়া যায়, তখন সেই এন্ডোস্পোরটা ভেঙে যায় আবার ব্যাকটেরিয়াটা বের হয়ে এসে সে আবার তখন খাদ্য গ্রহণ করে। মানে সোজা কথা, তারা বিপদের সময়টায় তারা হচ্ছে একটু মনে করো যে গর্তে লুকায়া যায় আর কি, বুঝছো? এন্ডোস্পোর তৈরি করে তারা সেই স্পোরের ভিতরে অবস্থান করে, ফলে তখন তারা ওই স্পোরের ভিতরে তারা 2 মাস কাটায় দেয়। তাদের ওই সময় কোনো খাদ্য টাদ্য কিছুই দরকার হয় না। যখন আবার বসন্তকাল চলে আসে, আশেপাশে খাবার পাওয়া যায়, তারা তখন আবার হচ্ছে কি হয়? সেখানে চলে আসে আর কি। ঠিক আছে, তারপর এখানে কোনো ক্রোমোজোম না থাকায়, যে বলছি এখানে সরাসরি কিন্তু আসলে কোনো ক্রোমোজোম থাকে না, শুধু ডিএনএ থাকে, এই জন্য এদের মাইটোসিস এবং মিওসিস হচ্ছে ঘটে না নর্মালি। আর এদের জেনেটিক রিকম্বিনেশনও হচ্ছে ঘটতে পারে, আজিবুর স্যারের বই এক্সট্রা ইনফরমেশন আর কি। ঠিক আছে, এগুলো একটু দেখবা। ওকে, তাহলে ব্যাকটেরিয়া। এখন আসা হচ্ছে ভাইরাস এবং ব্যাকটেরিয়ার পার্থক্য, এটা অলরেডি আমরা জানি, তারপরে হালকা একটু বলে দিই। ভাইরাস হচ্ছে অকোষীয়, সোজা কথা এখানে কোনো কোষই নাই, এটা অকোষীয়, এখানে কোনো নিউক্লিয়াসই নাই। আর ব্যাকটেরিয়া হচ্ছে কোষীয়, কিন্তু এখানে আদি প্রকৃতির নিউক্লিয়াস থাকে। তারপরে ভাইরাস হচ্ছে অতি আণুবীক্ষণিক। অতি আণুবীক্ষণিক মানে হচ্ছে এদেরকে সাধারণ মাইক্রোস্কোপেও তুমি দেখতে পাবা না, বা এদেরকে সাধারণ অণুবীক্ষণ যন্ত্রেও তুমি দেখতে পারবা না। আলট্রা মাইক্রোস্কোপ নিলে তুমি দেখতে পারবা, বা ইলেকট্রন মাইক্রোস্কোপে দেখতে পারবা। আর ব্যাকটেরিয়া হলো শুধু আণুবীক্ষণিক, এদেরকে তুমি সাধারণ অণুবীক্ষণ যন্ত্রেই দেখতে পারবা। তারপরে যে ভাইরাস হচ্ছে সজীব কোষের বাইরে, এ কখনো বংশবৃদ্ধি করতে পারে না। আর ব্যাকটেরিয়া সজীব কোষের বাইরেও বংশবৃদ্ধি করতে পারে। তারপরে ভাইরাস হচ্ছে কেলাসিত করা যায়, ব্যাকটেরিয়ারে হচ্ছে কেলাসিত করা যায় না, করলে সেটা আর কোনো জীবনের লক্ষণ প্রকাশ করে না। ভাইরাসে কোনো সাইটোপ্লাজম নাই, কিচ্ছু নাই, কোনো বিপাক প্রক্রিয়া নাই। ব্যাকটেরিয়াতে কিন্তু সাইটোপ্লাজম আছে এবং বিপাক প্রক্রিয়াও কিন্তু ঘটে। তারপরে ভাইরাসে কোনো এনজাইম নাই, ব্যাকটেরিয়াতে কিন্তু নর্মালি বিপাকীয় এনজাইম আছে। তারপরে ভাইরাসের যে নিউক্লিক অ্যাসিডটা ওই যে ক্যাপসিডের মধ্যে অবস্থান করে, আর ব্যাকটেরিয়ার ক্ষেত্রে নিউক্লিক অ্যাসিড ক্যাপসিডের মধ্যে অবস্থান করে না। ঠিক আছে, আর ভাইরাসে বলছিলাম যে পৃথিবীতে একমাত্র ভাইরাসই আছে যেখানে হয় শুধু ডিএনএ থাকবে, নয়তো শুধু আরএনএ থাকবে। বলছিলাম না যে পৃথিবীতে হচ্ছে ভাইরাসই হচ্ছে একমাত্র যেখানে হয় শুধু ডিএনএ থাকবে, নয় শুধু আরএনএ থাকবে। তাহলে হয় এখানে শুধু ডিএনএ থাকবে, নয়তো শুধু আরএনএ থাকবে। আর ভাইরাস বাদে পৃথিবীতে বাকি যা আছে সব কিছুতেই মনে রাখবা ডিএনএও থাকবে, আরএনএও থাকবে, দুইটাই একসাথে থাকবে। তাহলে ব্যাকটেরিয়া তো সেম, তাহলে ডিএনএ এবং আরএনএ দুইটাই একসাথে থাকবে। তাহলে কি বুঝাইতে পারছি যে পৃথিবীতে ভাইরাসই একমাত্র জিনিস
যেখানে শুধু ডিএনএ থাকলে আরএনএ থাকবে না, আরএনএ থাকলে ডিএনএ থাকবে না। কিন্তু ব্যাকটেরিয়া থেকে শুরু করে পৃথিবীতে যত প্রাণী টানি, মানুষ, গাছপালা, পশু পাখি যা আছে সব কিছুতেই একই কোষের ভিতরে ডিএনএও থাকবে, আরএনএও থাকবে। ঠিক আছে, দুইটা একসাথে থাকবে। ওকে, তাহলে এগুলো একটু দেখবা। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে পরে এগুলো আমরা একটু কিছু ইসের জন্য সুব্রতার সময় বানাইছিলাম, মানে এইচএসসি 23 ব্যাচের সময় কেমিস্ট্রি পড়ানোর সময়। ওকে, তাহলে আমরা হচ্ছে একটা কাজ করব, আমরা হচ্ছে পরের ক্লাসে এরপর থেকে হচ্ছে শুরু করবো না, আজকে এইটুকুই আমরা দেখাই। ব্যাকটেরিয়ার হচ্ছে বৈশিষ্ট্যগুলো, ব্যাকটেরিয়ার হচ্ছে জিনিসগুলো হচ্ছে একটু দেখে ফেললা। তাহলে আমরা পরের ক্লাসে হচ্ছে এখান থেকে আমরা ব্যাকটেরিয়ার শ্রেণী বিভাগ থেকে হচ্ছে শুরু করবো না। ঠিক আছে, এই চ্যাপ্টারটা একটু বড়, আমি বলছিলাম যে 4টা ক্লাসে শেষ করবো, 5টা ক্লাস লাগতে পারে হয়তোবা। ঠিক আছে, অথবা ওই যে একটা ম্যারাথন ক্লাস নিতে হবে, একদিন একটা ম্যারাথন ক্লাস নিব, নিয়ে হচ্ছে শেষ করে দেবো। ওই যে কিসের মতো আমরা ওই যে একটা পড়াইছিলাম না তোমার, কি তোমাদের ওই যে নগ্নবীজ আবৃতবীজ উদ্ভিদের সময় আমরা পড়াইছিলাম না, একটা ম্যারাথন ক্লাস নিয়েছিলাম না, এরকম একটা ক্লাস নিয়ে ফেলবো, অথবা একটা এক্সট্রা ক্লাস নিয়ে আমরা শেষ করে ফেলবো। এটা আমরা এস্টিমেটেড ক্লাস সংখ্যা হিসাব করি, একটা ক্লাস অনেক সময় বেশি লাগতে পারে। ঠিক আছে, তো মোটামুটি কিন্তু এই চ্যাপ্টারটা তাহলে খুব ভালো মতো হচ্ছে পড়বা। তাহলে আমাদের কিন্তু ভাইরাস শেষ, আজকে কিন্তু ব্যাকটেরিয়ার অনেকটুকু অংশ হচ্ছে আমরা পড়ায় ফেলছি। এখন বলো তোমাদের আজকে যা যা পড়াইছি তার মধ্যে তোমাদের কোনো সমস্যা আছে কিনা, বা কোনো কিছু বুঝতে প্রবলেম হয়েছে কিনা, কোনো কনফিউশন আছে কিনা। ঠিক আছে, এই জিনিসগুলো হচ্ছে আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে, তাহলে এইগুলো একটু যদি আমরা মাথায় রাখতে পারি তাহলে হচ্ছে আমাদের জন্য জিনিসগুলো হচ্ছে একটু ইজি হবে। ওকে, ওকে, ঠিক আছে, তাহলে আমাদের এই জিনিসগুলো আমরা একটু দেখলাম। এখন আসো দেখি তোমাদের কি অবস্থা। ওকে, তোমরা বসে বসে এখানে কবিতা বানাইতেছে, আমি বুঝলাম না। ঠিক আছে, এটাই তো আমি বুঝতেছি না। আচ্ছা, হ্যাঁ, রাত 2টা বেজে গেছিল। হ্যাঁ, ইন্ট্রন্স কি? আচ্ছা, এক্সনস আর হচ্ছে তোমার ইন্ট্রন্স, এটা দুইটা টার্ম। ঠিক আছে, ইন্ট্রন্স হচ্ছে তোমার এটা আরএনএর মধ্যে। ঠিক আছে, এই আরএনএর মধ্যে হচ্ছে তোমার কিছু জিনিস হচ্ছে তোমার থাকে, যেই জিনিসগুলো হচ্ছে তোমার মনে করো যে অতিরিক্ত কিছু অংশ থাকে এমআরএনএর মধ্যে। ঠিক আছে, এমআরএনএর মধ্যে যে অতিরিক্ত অংশ থাকে সেটাকে মনে করো তোমার হচ্ছে ইন্ট্রন্স বলে, ইন্টারভেনিং পার্ট আর কি। মানে এটা আসলে এই চ্যাপ্টারের দেখার কথা না, হয়তো টার্ম পাইছো তুমি কোথাও, কিন্তু এটা অ্যাকচুয়ালি কোষের গঠন চ্যাপ্টার। আমরা যখন ট্রান্সক্রিপশন পড়াবো, অর্থাৎ ডিএনএ থেকে যখন এমআরএনএ তৈরি হয়, তখন এমআরএনএতে ধরো এটা আসলে একটু এমআরএনএ, হ্যাঁ, এটাই চ্যাপ্টারের দরকার নাই, না বুঝলেও সমস্যা নাই, এটা আসলে অন্য চ্যাপ্টারের জিনিস। ধরো এটা ডিএনএ থেকে একটা এমআরএনএ তৈরি হয়েছে ধরে নাও, এখন সেই এমআরএনএর মধ্যে ধরো এইটুকু অংশ, এইটুকু মনে করো কাজের অংশ, মাঝখানে এইটুকু অংশ হচ্ছে হুদাই, আবার ধরো এইটুকু অংশ হচ্ছে কাজের অংশ। তো এমআরএনএতে এরকম কাজের অংশগুলোকে তোমার বলা হয় এক্সনস। কাজের অংশ মানে যেগুলো আসলে কাজে লাগবে সেগুলোরে বলা হয় এক্সনস। আর এই কাজের অংশের মাঝখানে কিছু অপ্রয়োজনীয় অংশ থাকে, এই অপ্রয়োজনীয় অংশটাকে তোমার বলা হয় ইন্ট্রন্স। ঠিক আছে, ইন্ট্রন্স। তো পরবর্তীতে যখন এখান থেকে চূড়ান্ত এমআরএনএ তৈরি হয়, অনেক সময় কি করা হয়, ইন্ট্রন্সটাকে হচ্ছে কেটে বাদ দেওয়া হয়, অর্থাৎ ইন্ট্রন্সটাকে, এই অপ্রয়োজনীয় অংশটাকে কেটে বাদ দিয়ে এই এক্সনসগুলোকে হচ্ছে শুধু একসাথে হচ্ছে জোড়া লাগায় দেওয়া হয়। ধরো এটা হচ্ছে একটা এক্সনস, এটা একটা এক্সনস, এই দুটাকে একসাথে জোড়া লাগায় দিছে, আর মাঝখানে হচ্ছে অপ্রয়োজনীয় যে অংশটা এমআরএনএর, সেই অপ্রয়োজনীয় অংশটাকে হচ্ছে কেটে বাদ দেওয়া হয়। এই অপ্রয়োজনীয় অংশটাকে তোমার বলা হয় ইন্ট্রন্স। আর এই প্রক্রিয়াটাকে তোমার বলা হয় স্প্লাইসিং প্রক্রিয়া। এগুলো আমরা ওই যে ট্রান্সক্রিপশনে পড়বো, মানে যেই প্রক্রিয়াতে হচ্ছে ইন্ট্রন্সকে কেটে বাদ দিয়ে এক্সনসগুলোকে হচ্ছে একসাথে জোড়া লাগায় দেওয়া হয়, সেই প্রক্রিয়াটাকে বলা হয় স্প্লাইসিং। আর এই যে অপ্রয়োজনীয় অংশ যেটা এমআরএনএর মধ্যে থাকে, এটাকে বলা হয় ইন্ট্রন্স। ঠিক আছে, ওকে ওকে, এবারে দেখি। আচ্ছা, ডেঙ্গু এর সেরোটাইপ হচ্ছে 4টা। সেরোটাইপ হচ্ছে তোমার 4 ধরনের হচ্ছে ডেঙ্গু ভাইরাস আছে আর কি, এটাই বলছে। ঠিক আছে, আর কিছু না। হ্যাঁ, মেডিবসের এক্সাম হচ্ছে এইচএসসি 24 এর জন্য স্যাক্রিফাইস করেন। আচ্ছা, বুঝলামই না এই জিনিসটা। ওকে, সৌরভ, হ্যাঁ আমার নামটা বলেন, এই তো বলে ফেলছি। সামিয়া হোসেন, হ্যাঁ এই যে তোমার কমেন্টটা হচ্ছে পড়ছি। ওকে সৌরভ, তোমার নামটা হচ্ছে বলে ফেলছি। আচ্ছা, মেডিবস এক্সাম এইচএসসি 24 এর জন্য কিছু রাইখেন।
আরে টেনশন করো না, তোমাদের এইচএসসি 24-এর জন্য আমরা একটা বায়োলজি অলিম্পিয়াড আনবো না, টেনশন করো না। আলাদা, এটা শুধু তোমাদের জন্য একটা আলাদা কম্পিটিশন হবে। এটা এই মাসে না, এটা 1-2 মাস পরে। এইচএসসি তোমরা একটু এইচএসসিটা দাও, কিছুদিন যাক, এই মাসটা যাক, হয়তো 1-2 মাস পরে ওদের 23-এর এইচএসসি চলার সময় আমরা তোমাদের জন্য একটা এরকম একটা বায়োলজি একটা অলিম্পিয়াড আনবো না, যেটা শুধুমাত্র 24 ব্যাচের পোলাপ্যান অংশ নিতে পারবে, সাথে যদি 25 ব্যাচের কেউ যদি নিতে চায়। বাট তুমি তো দিন শেষে বুঝতেছো যে আলটিমেটলি তোমাদের সাথে তো আসলে 25-এর পোলাপ্যান পারার কথা না, কারণ 25 ব্যাচ ধরো ওদের এখনও তো মনে হয় কলেজে শুরুই হয় না, ওদের রেজাল্টই দেয় না, এই মাসে ওদের রেজাল্ট দিবে। সো আমরা তোমাদের জন্যই মেইনলি আসলে একটা আলাদা কম্পিটিশন আনবো, বায়োলজি অলিম্পিয়াড, এরকম একটা মিডি বসের মতো, ঠিক আছে? বায়োলজি অলিম্পিয়াড যেখানে 24 আর 25 ব্যাচ হচ্ছে অংশ নিতে পারবে। তো সেইটা তোমরা তখন অনেক তোমাদের পুরস্কার জেতার হচ্ছে সুযোগ থাকবে, ঠিক আছে? ওকে, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো। ইনশাল্লাহ আজকে রাত 10টায় হচ্ছে মেডি বস এক্সামের রেজাল্ট আছে। সো 24 ব্যাচের মোট কেউই মনে হয় না টপ 25-এর মধ্যে আসো, 100-র মধ্যে তো আসো কিনা, 100-র মধ্যেও মনে হয় কেউ নাই আমার জানা মতে আর কি। তারপর আমি জানি না আসলে, কারণ রেজাল্ট আমি আর তোমাদের জাদিদ ভাইয়া দুজন মিলে বানাইছি আসলে। তো আমি কিছু বানাইছি, ও কিছু বানাইছে, এখন সব মিলে আমরা সুন্দর করে বানাইছি। তো এর মধ্যে এখন আসলে 24 ব্যাচ, আমি আমার দেখা মতে 24 ব্যাচ কাউকে পাই নাই, সেকেন্ড টাইমও কাউকে পাই নাই, প্রায় সবই হচ্ছে আসলে 23 ব্যাচ। কারণ স্বাভাবিক 23 ব্যাচ এখন পড়াশোনার মধ্যে আছে, রানিং পড়াশোনার মধ্যে আছে, ওদের পারফরমেন্স হচ্ছে ভালো, তাই না? কারণ ওরা তো পড়াশোনা 1 মাস পরে এইচএসসি দিবে, সো ওদের তো এখন শর্ট সিলেবাস অনেক ভালো পারার কথা এমনিতেই। এই জন্য 23 ব্যাচে আসলে ভালো করছে আর কি মেডিবস এক্সামে, যেটা দেখলাম যে ফার্স্ট হয়েছে নটরডেম থেকে একটা ছেলে ফার্স্ট হয়েছে। একটু পরে আমরা এগুলো সব সুন্দর করে হচ্ছে বলবো। তো ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তাহলে তোমাদের সবার সাথে হচ্ছে আবারও পরের ক্লাসে 14 তারিখের ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।